তার ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে আয়োজন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ও পৃষ্ঠপোষকতা সহকারে আমরা এটার আয়োজন করতে পেরেছি। আমি ডক্টর সৌনক সমাজদার আপনাদের সকলকে কনভেনার হিসাবে বা আহ্বায়ক হিসাবে এই দ্বিভাষিক সিম্পোজিয়ামে আহ্বান জানাচ্ছি। অ্যাজ অপোজ টু আ সেমিনার, যেটা ল্যাটিন ভাষায় যার অর্থ হচ্ছে ব্রিডিং গ্রাউন্ড বা বীজ বপনের ক্ষেত্র, সিম্পোজিয়াম ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে একত্রে পান করা, যা পাশ্চাত্য কবি জন কিটস নাইটিঙ্গেল পাখির সঙ্গে করেছিলেন। সঙ্গীত সুরা একত্রে পান করেছিলেন। সক্রেটিস তার সক্রেটিক গার্ডেনে তার মিথিক্যাল ছাত্রছাত্রী এবং আলোচনার সাথীদের সাথে জ্ঞান সমুদ্রে পিপাসা নিবারণ করতেন এই পদ্ধতিতেই। So while seminar is a technically structured thing, a symposium is much more open and much more organic in its freedom. তো সেই সিম্পোজিয়ামের আহ্বায়ক হিসেবে আমি আমাদের এই সিম্পোজিয়ামের চিফ পেট্রন এবং কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির মহামান্য, very well respected, very well beloved personality, honorable Vice Chancellor ডক্টর দেবকুমার মুখোপাধ্যায়কে সেমিনার বা সিম্পোজিয়ামের শুভারম্ভ, ইনগরেশন এবং ইনগরাল ভাষণ বা স্পিচ দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বাগত ভাষণ দেওয়া উচিত ছিল না? তো যে মাধব কি বলছে, স্বাগত ভাষণ না দিয়ে তোমরা শুরু করে দিলে? অবশ্যই একটা স্বাগত ভাষণ দেওয়া উচিত ছিল। ওয়েলকাম অ্যাড্রেস। তো ওয়েলকাম অ্যাড্রেস সেমিনারে থাকে, সিম্পোজিয়ামে থাকে না, উদ্বোধনী ভাষণ থাকে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। ঠিক আছে, আমারটাই নয় স্বাগত ভাষণ। ওকে, হ্যাঁ আমারটাই নয় স্বাগত ভাষণ। ঠিক আছে। তো ঘটনাটা হলো যে ব্যাপারটা হচ্ছে যে শুরুতেই মানে ভার্চুয়ালি মানে শুরুতেই আমি একটা কথা বলি আর কি, অ্যাট দি ভেরি আউটসেট। মানে ফার্স্ট আই শুড এক্সপ্রেস মাই সিনসিয়ার থ্যাঙ্কস to the Department of English in general and to our beloved Shaunak Samazdar in particular for inviting me in this symposium. এবং ও আমাকে বলেছিল যেটা একটা সিম্বল সাইনের উপরে ওরা করতে চাইছে। So I have chosen one topic which is currency symbol. এবং ভার্চুয়ালি আমি শুরুতেই একটা কথা বলে রাখি আমার এটা শুরু করার আগে, যে প্লিজ ডোন্ট কনসিডার টু বি এ স্কলারলি ওয়েল স্ট্রাকচার্ড পেপার অর আর্টিকেল, এরকম কিছু ভাববেন না। তাহলে পরে হয়তো একটু হতাশ হতে পারেন। কারণটা হচ্ছে যে এটা সেই ধরনের কোনো আর্টিকেল বা পেপার নয় যেটা খুব খেটে খুঁটে সময় নিয়ে বানিয়েছি, তা নয়। জাস্ট এটাকে একটা গ্লিমসেস বলা যেতে পারে, যে একটা মানে কারেন্সি, আমাদের সারা পৃথিবী জুড়ে বহু দেশে বহু কারেন্সি আছে এবং সেই কারেন্সিগুলোর কতগুলো সিম্বল আছে। তো আমি আজকে সেইগুলো, ওই কারেন্সিগুলোর যে সিম্বল, সেই সিম্বলগুলো নিয়েই আলোচনা করছি আর কি, কিছুটা ইংরেজিতে কিছুটা বাংলায়। এবং সেগুলোকে যেহেতু এটা একটা কারেন্সি রিলেটেড আর সিম্বল রিলেটেড বিষয়, সুতরাং একটু পাওয়ার পয়েন্টের সাহায্য না নিলে পরে ওই সিম্বলগুলো দেখা যাবে না, আর দেখা না গেলে এই বিষয়টা খুব কনভিন্সিং হবে না। সেই কারণে খুব তাড়াহুড়ো করে আমি একটা পাওয়ার পয়েন্ট বানিয়েছি, দেখলেই বুঝতে পারবেন যে ব্যাপারটা অত্যন্ত মানে কাঁচা কাজ বা কি বলবো আর কি, একেবারে প্রাথমিক লেভেলের আর কি ব্যাপারটা। কিন্তু স্টিল আই প্রিপেয়ার্ড ইট as because just to show some symbols in front of your eyes so that you can understand it, what I want to say. এইটাই হচ্ছে আমার বক্তব্য। যাই হোক, লেট আস স্টার্ট ইট। আমাকে শক্তি এই ব্যাপারে একটু সহযোগিতা করছে এই ব্যাপারটা বা প্রেজেন্টেশন করার জন্য। শক্তিকে সেই জন্য বিশেষ বিশেষ ধন্যবাদ যে হি ইজ হেল্পিং মি ইন প্রেজেন্টিং দ্যাট পাওয়ার পয়েন্ট পার্ট। তো আমি শুরু করছি। শুরুতেই আই শুড সে দ্যাট এ কারেন্সি সিম্বল or a currency is a graphic symbol
used used as a shortcut of currency's name. শক্তি, তুমি পরের স্লাইডে চলে যাও। তো ভার্চুয়ালি কি আপনারা দেখবেন যে বিভিন্ন দেশে, বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রি যেগুলো আছে আর কি, সেখানটায় ল্যাটিন আমেরিকান কান্ট্রি যেগুলো আছে, এই সিম্বল গুলো না ইউজ হয় ভার্চুয়ালি তিন রকম ভাবে। মানে কি, যে কখনো সংখ্যার আগে ব্যবহার করা হয়। আপনারা যদি এই প্রথম স্লাইডটা দেখেন তবে দেখতে পাবেন যে এখানটায় প্রথমেই দেখাচ্ছে যে 50-এর আগে ডলার চিহ্ন। সুতরাং এইভাবেও ব্যবহার করা হয়েছে কখনো, এটা কমন। আমরা টাকাও যখন ব্যবহার করি এইভাবেই ব্যবহার করি। আবার যেটা কেপ ভার্ডিয়ান লাইক পর্তুগিজ এস্কুদো যেটাকে বলছে আর কি, তারা কিন্তু সিম্বলটাকে, যেখানে আমরা টাকার পয়সার মাঝে একটা কোলন ব্যবহার করি, সেই জায়গাটাও কিন্তু কখনো ব্যবহার করা হয়েছে, এবং আমরা ইতিহাস থেকে দেখতে পেয়েছি। আবার ইউরোপের বিভিন্ন দেশে, যেমন এখানে ইউরো সাইন একটা ব্যবহার করা হয়েছে, আপনারা দেখবেন। ইভেন বিভিন্ন দেশে এই সাইনটা সেই অঙ্কের পেছন দিকে, দ্যাট ইজ দ্য লাস্ট পার্ট অফ দি টোটাল অ্যামাউন্ট, ইট ওয়াজ ইউজড। সুতরাং এইরকম ভাবে কিন্তু বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকমের ইয়ে আছে আর কি, বিষয়টা আছে। নেক্সট, তারপরে দেখুন যে আমি ইফ আই গো টু দি নিউলি ইন্ট্রোডিউসড কারেন্সি, আমি যদি আমাদের এর ভেতরে চলে যাই, আপনি দেখবেন যে নিউলি ইনভেন্টেড কারেন্সি যেটা আছে একদম শেষের দিকে হয়েছে, যেটা মানে আমরা যেটাকে ইউরো বলে জানি। The euro sign is based basically on epsilon sign. এটাকে মানে ইয়ের ভাষায় বলা হয়, মানে যেটাকে আপনার গ্রিক ভাষায় বলা হয় এপসিলন। সেই গ্রিক ভাষার সেই এপসিলন সাইন, সেই এপসিলন সাইনের উপর নির্ভর করে কিন্তু এটা তৈরি করা হয়েছে। একই রকম ভাবে আমাদের ভারতবর্ষের টাকার যে চিহ্নটা, সেটাও কিন্তু নতুন ভাবে তৈরি হয়েছে। আমি টাকার বিষয়টা একটু পরে বিস্তারিত ভাবে একটু আলোচনা করব টাকার বিষয়টা। তবে টাকার যে সাইন যেটা, সেটা একটু এখন সংক্ষেপে একটু বলে রাখি। টাকার যে নতুন সাইন যেটা তৈরি হচ্ছে, সেটা দুটোর কম্বিনেশন। একটা হচ্ছে আর শব্দ যেটা আছে, ল্যাটিন আর ওয়ার্ড, আর দেবনাগিরি অক্ষর যেটা আর আছে, কম্বাইনিং বোথ দিস পার্ট আর অ্যান্ড রা, এই দুটোকে মিলিয়ে কিন্তু আমরা আমাদের মানে টাকার যে নতুন সিম্বল সেটা তৈরি করা হয়েছে। তো নেক্সট, শক্তি। তো আমি তারপরে নেক্সটে আমি কতগুলো সিম্বলের ঐতিহাসিক দিক পর্যালোচনা করার আগে আমি কতগুলো না পুরনো সিম্বল হুইচ হ্যাজ বিকাম নাও অবসোলেট, যেগুলো অবসোলেট হয়ে গেছে, এমন কিছু সিম্বল আপনাদের চোখের সামনে আমি তুলে ধরতে চাই। আপনারা যদি দেখেন স্লাইডের উপরে দেখবেন এগুলো সব পুরনো, এখন আর চলে না। কিন্তু আফগান বলুন, এই যে মালাকিনসি, থাই বাট, পানামিয়ান বালবোয়া, ইথিওপিয়ান বীর, বিটকয়েন, ভেনেজুয়েলান বলভির ভেরিয়েন্ট, ঘানা সিডি, ভুটানের কারেন্সির যেটা আছে এই পার্টটা, কোস্টারিকার কোলন, ইথেরনিয়াম, নিকারাগুয়ার, এই যে প্রত্যেকটা, এগুলো কিন্তু অবসোলেট হয়ে গেছে, এগুলো কিন্তু চলে না। আমি জাস্ট টু শো ইউ দিস সিম্বলস অফ দিস কারেন্সিস ওয়ার ইউজড ওয়ান্স আপন এ টাইম, নাও all it has become obsolete. Next, তো আরো কিছু সাইন আছে, যেটা ইউনাইটেড আরব আমিরাটসে দিরহাম যেটা আছে, যেটাকে আমরা দিরহাম বলি, এরও একটা পুরনো সিম্বল ছিল। তো এরকম অনেক আছে। এবং ইন্টারেস্টিং কি, আপনারা জানেন, অনেকেই জানেন যে ডলার সাইন যেটা আছে সেটা কিন্তু শুধু ডলার বলতে আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডলারকে বুঝি, কিন্তু ডলার শুধু আমেরিকাতে নয়, ডলার পৃথিবীর বহু দেশে ডলার ব্যবহার হয়। সে অস্ট্রেলিয়া হতে পারে, বাহামিয়ান হতে পারে, বারবাডিয়ান ডলার আছে, বেলজিয়ান ডলার আছে, বারবুডিয়ান ডলার আছে, ব্রুনেইয়ের ডলার আছে, হংকং এর ডলার আছে, সিঙ্গাপুরের ডলার আছে, বহু দেশের ডলার আছে। ডলার মিনস ডলার চিহ্ন আছে, সিম্বলটা এক, কিন্তু ওগুলোকে আলাদা আলাদা করে বলা হয় নাম। যেমন সে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ইট ইজ কল্ড অ্যাজ অস্ট্রেলিয়ান ডলার। যেমন কি বলে হংকং এর ক্ষেত্রে এটাকে বলা হয় হংকং ডলার, এরকম আর কি। তো একই রকম ভাবে আরো ইন্টারেস্টিং কি জানেন, সেটা হচ্ছে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট দিস সেম সিম্বল অফ ডলার is used in different parts of Latin America.
different parts of Latin America in the name of peso or peseta. যে সেটা আপনি আর্জেন্টিনা বলুন, চিলি বলুন, কলম্বিয়া বলুন, কিউবা বলুন, ডোমিনিকান বলুন, মেক্সিকো বলুন, উরুগুয়ে বলুন, যে ল্যাটিন আমেরিকান যে কান্ট্রিজ গুলো আছে সেইখানে কিন্তু এই ডলার চিহ্নটা ব্যবহৃত হচ্ছে ইন সাম আদার নেম। ইট ইজ কল্ড অ্যাজ পেসো আর পেসেটা। এবং পেসো পেসেটা ভার্চুয়ালি দিস টার্ম, আমি এটা আর একটু পরে একটু ডিটেলসে ডিসকাস করব। এই টার্ম গুলো ভার্চুয়ালি ইট হ্যাজ কাম ফ্রম দি টার্ম ফ্রম স্পেন। এদের একটা আমাদের মাধব এখানে আছে, ভার্চুয়ালি ইট হ্যাজ সাম হিস্ট্রি, দ্যাট ইজ লিগাসি ইজ দেয়ার, যে অনেক কান্ট্রি যেগুলো রুলড বাই সাম আদার কান্ট্রি, স্প্যানিশ কান্ট্রি, যাদের একটা সময় ছিল, সে ফর এক্সাম্পল মেক্সিকো, আই ওয়াজ ইন মেক্সিকো, ন্যাচারালি আমার কাছে মেক্সিকোটা বারবার করে ফিরে আসে। মেক্সিকো দেশে ওখানকার ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্পেন, ওখানকার কারেন্সি হচ্ছে পেসো, দেখতে ডলারের মতন। তো এই যে এখানটায় কারণটা কি? কারণ মেক্সিকো একটা সময় স্পেনের কলোনি ছিল, উপনিবেশ ছিল, এবং সেই উপনিবেশের কারণে মেক্সিকোর ভাষা স্প্যানিশ ভাষা, এবং তাদের কারেন্সির নাম হচ্ছে কি বলে পেসো, কিন্তু দেখতে তাদের আমেরিকান ডলারই হচ্ছে যে সিম্বল, সেটাই কিন্তু সেখানে ব্যবহৃত হয়। নেক্সট, এবং আরেকটু এরপরে আমি অন্য দেশের কারেন্সির আগে আমি আমাদের ভারতবর্ষের একটু পুরনো জায়গাগুলোর দিকে একটু ফিরে যাই। ইভেন ইন ডিফারেন্ট পার্টস অফ ইন্ডিয়া অলসো, যে টাকাটাকে আমরা বিভিন্ন সিম্বল দিয়ে কিন্তু একটা সময় ব্যবহার করা হতো। সে তামিল রুপি সাইন, আপনারা দেখুন তামিল রুপি সাইনটা কিরকম। এটা তামিলনাড়ুতে কিন্তু একটা সময় এই চিহ্নটা ব্যবহার করা হতো, তামিলনাড়ুতে। ইন গুজরাটে দেখুন সিম্বলটা কিরকম, গুজরাটে এটা একটা সময় এভাবে ব্যবহার করা হতো। কর্ণাটকে এটা ব্যবহার করা হতো। সিংহালে, নর্থ ইন্ডিয়াতে এইরকম ভাবে একটা অদ্ভুত ধরনের ব্যাপার ব্যবহার করা হতো, তাই না? এই ধরনের কিন্তু টাকারও আবার ইন্ডিয়ান রুপিরও আবার বিভিন্ন ধরনের আপনার রূপ ছিল ইন ইন্ডিয়া। নাও ইট ইজ নট বিং ইউজড জেনারেলি, now it is not being used just because rupee is uniform in throughout India. Naturally এগুলো হচ্ছে ইতিহাসের পার্ট। তো নেক্সট, এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ভার্চুয়ালি মানে কতগুলো কারেন্সির চিহ্ন, যে কারেন্সিগুলো একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের ভেতরে কিন্তু ব্যবহার হয়েছে। যেমন এই যে জার্মান মার্ক, আপনারা যদি প্রথম দিকটা দেখেন দেখবেন যে জার্মান মার্ক যেটা আছে, এদের একটা নির্দিষ্ট টাইম 1875 থেকে 1923 ভেতরে এটা ব্যবহার হয়েছে। বিটুইন 1875-1923 এটা ব্যবহার হয়েছে। হ্যাঁ, তারপরে আরে মানে যেটা রিচমার্ক বলছে 1923 থেকে 1948 ভেতরে এটা ব্যবহৃত হয়েছে। ইস্ট জার্মান ডয়েচ মার্ক, যেটা এম দিয়ে শুধু। আরেকটা এই প্রসঙ্গে আই শুড সে অ্যানাদার থিং ইন দিস রেসপেক্ট, দ্যাট সামটাইম instead of particular symbol, even some letter of English alphabet also is used as the symbol of the currency. For example, এখানে এই যে ইস্ট জার্মান ডয়েচ মার্কের কথা যেটা আমি বলছি, দেখুন ইস্ট জার্মান ডয়েচ মার্কটা কিন্তু এখানে দেখানো হচ্ছে এম হিসেবে, এবং যেটা কিন্তু 1948 থেকে 1964 এর ভেতরে ব্যবহৃত হচ্ছে। ওয়েস্ট জার্মানের যেটা ডয়েচ মার্ক ছিল সেটা এম নয়, সেটা ডিএম দিয়ে ব্যবহৃত হয়েছে। সেটাও 1948 থেকে 2001 সাল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। মানে এগুলো হচ্ছে কি, এগুলো কোনো চিহ্ন নয়, বাট লেটার অফ সাম ইংলিশ অ্যালফাবেট। নর্ডিক মার্ক, এটা দেখুন একটা অদ্ভুত একটা চিহ্ন। গ্রিক ড্রাচমা, সেটা একটা ডি, তার নিচে একটা পি মতন বসানো আছে। তো সুতরাং এইগুলো কিন্তু কখনো সিম্বল হিসাবে ব্যবহৃত হয়েছে, কখনো অ্যালফাবেট হিসেবে ব্যবহৃত হয়েছে। এমনি করে বিভিন্ন সিম্বল বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে। নেক্সট, আমরা যদি দেখি যে চেকোস্লোভাকিয়ার করুণা যেটাকে বলছি আর কি, চেকোস্লোভাকিয়ার যেটা এখন তো ভাগ হয়ে গেছে, চেক এবং স্লোভাকিয়া দুটো আলাদা দেশ হয়েছে, এবং এইসব জায়গায় এখন ইউনিফর্ম কারেন্সি, সেখানে ইউরো ব্যবহার করা হয়। কিন্তু যখন চেকোস্লোভাকিয়া এক ছিল, এবং এদের ইতিহাস দেখলে দেখা যায় যে 1919 থেকে শুরু করে 1993 সাল পর্যন্ত ওরা যে কারেন্সিটা ব্যবহার করতো তার নাম ছিল করুণা নয়, করুণা।
সেটা কিন্তু একটা এই ধরনের KCS এরকম ভাবে বলা হতো, এবং সির উপরে এরকম ভাবে একটা টার্ম থাকতো। হ্যাঁ, এবং দেখুন এই পাউন্ডের মতন লিরা ফর্মালি ইউজড ইন ইটালিতে এটা ব্যবহার হতো। লিরা পাউন্ডের মতন দেখতে, লিরা। হ্যাঁ, কখনো কখনো এটা মাল্টাতেও ব্যবহার করা হয়েছে। তারপরে লাটভিয়াতে এলএস হিসেবে ব্যবহার করা হয়েছে, লিথুনিয়াতে LT হিসেবে ব্যবহার করা হয়েছে, ইস্ট জার্মানে M হিসাবে ব্যবহার করা হয়েছে। তো ফিনল্যান্ডে MK হিসেবে ব্যবহার করা হয়েছে, ফিলিপাইন্সে FP হিসেবে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন টাইম পিরিয়ড গুলো পাশে পাশে লেখা আছে, কোন সময়ের ভেতরে এগুলো ব্যবহার করা হয়েছে, কখন কখন ব্যবহার করা হয়েছে। এমনি করে পরেরটাও আপনি দেখবেন, নেক্সট স্লাইড, ওই টাইম পিরিয়ড গুলো কিন্তু বলে দেওয়া হয়েছে কখন থেকে কোনটা ব্যবহার করা হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার দেখবেন যে এখানটায় দেখুন যে ওই যেটা বলছে যে রোমান এম্পায়ারের ক্ষেত্রে যেটা বলছে, দেখুন একটা চতুর্ভুজের মতন, ওরা কিন্তু এটাকে একটা জাস্ট চতুর্ভুজের মতন একটা জিনিস যেটা ওরা ব্যবহার করতো কারেন্সি সিম্বল হিসাবে, যেটাকে রোমান এম্পায়ার বা রোমান রিপাবলিকে এটা ব্যবহার করা হয়েছে বহুদিন আগে, 2011 BC, মানে 3rd সেঞ্চুরি AD, ওই রকম টাইমে 2011 BC থেকে শুরু করে 3rd সেঞ্চুরি AD পর্যন্ত এই চিহ্নগুলো ব্যবহার করা হয়েছে। তো এগুলো ছিল হচ্ছে মোটামুটি ভাবে পৃথিবীর বিভিন্ন দেশের পুরনো কারেন্সির আমি একটা ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি নেক্সট আপনাদের কাছে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং আমাদের বাংলাতে। নেক্সট স্লাইড। বাংলাতে দেখুন, বাংলাতে কিন্তু আপনারা যদি আপনাদের বাড়িতে কারোর বাড়িতে যদি পুরনো পয়সা টয়সা থেকে থাকে আপনারা দেখবেন যে বাংলাতেও কিন্তু এই ধরনের পুরনো অনেক সিম্বল ছিল। বেঙ্গলি রুপি মার্ক বলতে যেরকম ভাবে বোঝানো হতো, আনা, বাংলায় আনা একটা জাস্ট ছোট্ট সার্কেলের মতন, হিস্টোরিক্যালি ইউজ টু রিপ্রেজেন্ট 1/16, 16 ভাগের 1 ভাগ অফ টাকা হিসেবে এটাকে আনা ব্যবহার করা হতো। তারপরে দেখুন এই যে রাইট চিহ্নের মতন, উল্টো করে রাইট চিহ্নের মতন, বেঙ্গলি গন্ডা যেটাকে বলতো ইতিহাসে, গন্ডা, হিস্টোরিক্যালি ইউজ টু রিপ্রেজেন্ট 1/20 অফ আনা, মানে 20 ভাগের 1 ভাগ আনার যেটাকে গন্ডা বলা হতো বহুদিন আগে বাংলাতে কিন্তু এইগুলোর চল ছিল। এইগুলো মোটামুটি একটা ঐতিহাসিক দিক। নেক্সট আমি কিছু কারেন্সির, পার্টিকুলারলি কিছু কারেন্সির ভার্চুয়ালি ইতিহাস নিয়ে বলবো। তার মধ্যে প্রথম যেটা বলবো সেটা হচ্ছে টার্কিশ লিরা। লিরা যেটা টার্কিশ লিরা, লিরা কিভাবে তৈরি হয়েছিল, লিরা কারেন্সিটা কিভাবে তৈরি হয়েছিল, তার সিম্বলটা কিভাবে তৈরি হয়েছিল, সেই ইতিহাসটা আমরা একটু দেখে নিই। যে সেন্ট্রাল ব্যাংক অফ রিপাবলিক অফ টার্কি, ওরা একটা সারা দেশ জুড়ে একটা কম্পিটিশনের আয়োজন করেছিল তাদের কারেন্সিটাকে। এটা কিন্তু এই ক্ষেত্রে না, এটা আমরা ভারতবর্ষের ক্ষেত্রেও দেখবো, আমরা ইউরোর ক্ষেত্রেও দেখবো এই ধরনের কম্পিটিশন আয়োজন করা হয়েছে ডিজাইনটা খুঁজে বার করার জন্য। এটা ইন্টারেস্টিং ব্যাপার, পৃথিবীর বহু দেশে হয়ে থাকে। হোয়াট উইল বি দি ডিজাইন অফ দি কারেন্সি, এটা নিয়ে নেশন ওয়াইড একটা কম্পিটিশন হয়। টার্কিশ লিরার ক্ষেত্রে একই জিনিস হয়েছিল 2012 সালে, এবং সেখানে একজন ভদ্র মহিলা যার নাম টুলে লালে, তিনি একজন গ্রাফিক ডিজাইনার, তিনি কিন্তু জয়লাভ করেছিলেন এই ডিজাইনটা করার জন্য। এবং হার ডিজাইন ওয়াজ চুজেন ফর ইটস সিম্পলিসিটি অ্যান্ড লেজিবিলিটি, and with the symbol was when the symbol was unveiled, the then Prime Minister Recep Tayyip Erdogan, যিনি তখন বললেন যে disclose that form has been created in an anchor shape। আমি এখানে মানে ভার্চুয়ালি খুলি হয়েছে আমার এখানে, এটা মানে দেয়া দরকার ছিল। এটা হচ্ছে অ্যাঙ্করের মতন দেখতে, অ্যাঙ্কর শেপ, to illustrate that the lira is a safe harbor currency, safe harbor currency, while upward facing crossbar represent the country on the rise। আপনারা অ্যাঙ্কর শেপটা দেখেছেন, সেই অ্যাঙ্কর শেপের মতন দেখতে লিরাটা এইভাবে নেশন ওয়াইড কন্টেস্টের মাধ্যমে একজন ভদ্রমহিলা ডিজাইনার তারটা জয়লাভ করেছিল এবং সেটাই অ্যাকসেপ্টেড হয়েছিল। পরে আমি আরো এরকম দুই একটা কন্টেস্টের ক্ষেত্রে আসবো। নেক্সট, এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে ডলার সাইনের বিভিন্ন ধরনের, ডলার সাইনের কিন্তু বিভিন্ন ধরনের থিওরি আছে, মানে বিভিন্ন ধরনের ধারণা আছে, কারণ এত পুরনো ডলার সাইন, এটা কিভাবে হয়েছিল এই নিয়ে অনেক মতভেদও আছে। তো এটা বলছে কি আমেরিকান, কানাডিয়ান, মেক্সিকান, স্প্যানিশ আমেরিকান and other business correspondence in 1770s, 1770 এর সময়
referred to the Spanish American peso, also known as Spanish dollar, piece of 8 in the America, which provided the model for the currency that United States adopt in 1792. 1792 সালে এটাকে গ্রহণ করা হয়েছিল। This explanation holds that the sign grew out of the Spanish and Spanish American scribble abbreviation P for pesos. A study of late 18th and early 19th century manuscripts show that S gradually came to be written over P. P এর উপরে S টাকে বসিয়ে দেওয়া, সুপার ইম্পোজ করা, P এর উপরে S টাকে সুপার ইম্পোজ করা, এবং ডেভেলপিং ইনটু এ ক্লোজ ইকুইভ্যালেন্ট টু যেটা বর্তমানে যেটা মানে ডলার মার্ক আছে। A variation of this hypothesis derives the sign from a combination of the Greek character C যেটা আছে সেটা দেখতে অনেকটা এর মতো দেখতে। এবং কোন এক্সপার্ট বলছেন যে অ্যাব্রিভিয়েশন পেসো যেটা বলছে, পেসো ওয়াজ এক্সপ্রেসড অ্যাজ পিএস আমি পরে ছবি দেখাবো, এবং ট্রান্সফর্মড ইনটু এস ওয়ান লাইন থ্রো ইট ইজ অ্যাজ এ শর্ট ভার্সন অফ পি। ওয়ান আদার থিওরি, একটা অন্য থিওরি সেটা কি বলছে, প্রপোজেস দ্যাট ডবল স্ট্রোক ভার্সন represents an acronym for the United States by placing the thought of U atop S. S এর উপরে ইউটাকে সুপার ইম্পোজ করে তৈরি করা হয়েছে। আপনার ছবিটা দেখলে বুঝবেন কিভাবে, আমি একটু পরে ছবিটা দেখাচ্ছি কিভাবে ইভ্যালুয়েশনটা হয়েছে এমনি করে। Virtually, dollar symbol is perhaps the most recognizable in the world and is used by more than, আমি আগেই বলেছি, বহু দেশ এটাকে ব্যবহার করেছে। এবং এটা একটা আইন, যে আইনটা হচ্ছে কয়েনেজ অ্যাক্ট অফ 1792, যেটা আমেরিকাতে পাস হয়েছিল 1792 সালে। সেই আইন অনুযায়ী কিন্তু পরেরটা গিয়ে চলে যাও শক্তি, এবং সেইটায় দেখবেন এই আইনটা 1792 সালে যে আইনটা পাস হয়েছিল সেই আইন অনুযায়ী কিন্তু ডলার চিহ্নটাকে আমেরিকাতে অ্যাকসেপ্ট করা হয়েছিল। নেক্সট শক্তি, এবং $1 যেটা বলছে, $1 ইস্যুড বাই দি ইউনাইটেড স্টেটস 1869 সালে। 1869 সালে $1 যখন প্রচলন করা হয়, included a symbol consisting of a partially overlapped U and S. U এবং S এর সুপার ইম্পোজিশনে তৈরি হয়েছিল, with the right bar of the U intersecting the S as well as double stroke dollar sign in the legal warning against the forgery. মানে ফোরজারি যাতে না হয় এই ধরনের, তখন থেকেই কিন্তু এই ভাবনা চিন্তা করা। তার মানে আজকে আমরা ভারতবর্ষে এই নকল টাকার প্রচলন দেখি, কিন্তু আজ থেকে কত বছর আগে আমেরিকা এগুলো ভেবেছিল হাউ টু প্রোটেক্ট দেয়ার কারেন্সি এগেনস্ট ফোরজারি। Another hypothesis is that it is derived from the symbol used in German taler. A similar symbol superimposing S and I or J was used to denote the German, which is appeared in the 1686 edition, an introduction to merchants accounts by the John Collins. আমি এরপরে নেক্সট ইয়েতে আসো শক্তি। এই সিম্বলের ভেতরে দেখুন আপনারা কিভাবে মানে পির মাথায় এস, সেটাকে সুপার ইম্পোজ করে ধীরে ধীরে ডলারটা মানে সিঙ্গল বার ডলার তৈরি হলো। মানে দ্যাট ইজ পেসো থেকে ডলার কিভাবে তৈরি হয়েছে সেটা এখানটায় দেখাচ্ছে। আবার ইউএস শব্দটার থেকে ইউর ওপরে এসটাকে সুপার ইম্পোজ করে কিভাবে ডাবল বার ডলারটা তৈরি হলো সেটা দেখাচ্ছে। অর্থাৎ এই যে এইভাবে প্র্যাকটিক্যালি কি হয় তৈরিটা হয়। আমাকে একটু শর্ট করতে হবে, আমি আর বেশিক্ষণ বলবো না। আমি এবার ইউরোর একটু ইতিহাসে আসি। ইউরোটা একটা নতুন কারেন্সি। দি ইউরো বিকেম দি অনলি কারেন্সি ইন মেম্বার স্টেটস ইন 2002। However, its origin can be traced to the Merchants Treaty of 1991. As for the euro sign's origin and designer submitted their proposal, এখানেও কিন্তু একটা পোল হয়েছিল, যেটা আমি বললাম, যেটা পোল হয়েছিল, যে পোলটা ডিটারমাইন্ড বাই দি উইনার অ্যান্ড ইভেন্চুয়াল চয়েস মেড বাই দি ইউরোপিয়ান কমিশন। এবং সেইখানে
ইউরোপিয়ান কমিশন একটা একটা বেছে নিয়েছিল, এবং দি কমিশন রিলিজ দি স্টেটমেন্ট সেইং দি গ্রিক সিম্বল এপসিলন ইন্সপায়ার্ড বাই দ্য সাইন অফ ইউরো সাইন, যেটা সেটাও কিন্তু এরকম ভাবে আমরা তৈরি করেছিলাম। এবার আমি স্কিপ করে চলে যাচ্ছি। নেক্সট তুমি চলে এসো, পরেরটা বাদ দিয়ে দাও, তারপরেরটায় চলে এসো। হিস্ট্রি অফ পাউন্ড স্টার্লিং এর কথা একটু বলে যাই, আমার সময়টা আমি আর নেব না। Pound sterling, virtually British pound sterling, has its origin in the continental Europe. Under the Roman era, its name derives from the Latin word poundus, meaning the weight. This pound sterling symbol comes from the ornate L libra. The pound was a unit of currency as early as 775 AD in Anglo-Saxon England, equivalent to 1 pound ওয়েট অফ সিলভার। ওখানে তখন কিন্তু কিছু কিছু কারেন্সি ওই সোনা এবং রূপোর ওজনের উপর নির্ভর করে তৈরি করা হতো, এবং সেইভাবে পাউন্ড স্টার্লিং এর ইয়েটাকে তৈরি করা হয়েছিল। এবং ব্যাংক অফ ইংল্যান্ডের, নেক্সট স্লাইড, ব্যাংক অফ ইংল্যান্ডের মিউজিয়াম যেটা আছে, সেই মিউজিয়ামে একটা চেক পাওয়া যায়। সেই চেকটা হচ্ছে 1661 সালের চেক। সেই চেকের উপরে যেটা ডেট লেখা আছে 7ই জানুয়ারি 1661 সাল, এবং সেখানে ওই পাউন্ড স্টার্লিং চিহ্নটা বসানো আছে। এবং সেই ব্যাংকটা তৈরি হয়েছিল 1694 সালে। ব্যাংক অফ যেটা ইংল্যান্ড তৈরি হয়েছিল 1694 সালে। তার মানে এই পাউন্ড স্টার্লিং চিহ্ন তখন থেকে ব্যবহৃত হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। যাই হোক, আমি আর ডিটেলসে যাব না। পাউন্ড স্টার্লিং ছাড়াও জাপানিজ ইয়েন যেটা আছে, সেই জাপানিজ ইয়েনটাও কিন্তু মে 1871 সালে এটা। আর পরে দেখো হিস্ট্রি অফ জাপানিজ ইয়েন, ইয়েতে চলে যাও একটুখানি, হিস্ট্রি অফ জাপানিজ ইয়েন, ভার্চুয়ালি এটাও কিন্তু 1871 সালে তৈরি হয়েছিল। এবং ইয়েন চিহ্নটা দেখুন, এবং মজা হচ্ছে কি, ইয়েন চিহ্ন যেটা আপনারা দেখছেন, এই চিহ্ন আর চাইনিজ যেটা চাইনিজ যেটা কারেন্সি আছে তাদের চিহ্নটা কিন্তু একই রকম দেখতে, তাদের চিহ্নটা, চাইনিজ ইয়েনের চিহ্ন এবং চাইনিজ চিহ্ন এ দুটো একই রকম দেখতে। এবং জাপানের এটা ভার্চুয়ালি 1871 সালে এই চিহ্নটা ওরা তৈরি করেছিল। এবং তারপরে হচ্ছে আপনার সুইস ফ্র্যাঙ্ক, যেটা 1798 সালে তৈরি করেছিল। এবং তারপরে আমি রুপি বলে শেষ করব, আর আমি বাড়াবো না, রুপি বলে শেষ করব। সেটা হচ্ছে রুপি, কিন্তু যেটা নতুন রুপি যেটা বলছিলাম যে নতুন রুপি, সেটা হচ্ছে যে উদয় কুমার ধর্মলিঙ্গম ভদ্রলোকের নাম। এটাও একটা সেই নেশন ওয়াইড একটা কন্টেস্ট হয়েছিল, আপনাদের মনে আছে কিনা? উদয় কুমার ধর্মলিঙ্গম, অ্যান ইন্ডিয়ান গ্রাফিক ডিজাইনার অ্যান্ড টাইপোগ্রাফার, উনি 5 জন প্রথমে শর্ট লিস্টেড হয়েছিল। সেই 5 জনের ভেতরে উদয় কুমার ধর্মলিঙ্গম, তার ডিজাইনটাই কিন্তু টাকার বর্তমান যেটা রুপি সাইন, সেটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়েছিল। এবং ভার্চুয়ালি এর মানেটা হচ্ছে, একটু বলে দিই মানেটা কি। সে মানেটা হচ্ছে ধর্মলিঙ্গম প্লেসড ইট রিলায়েন্স অন বোথ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড। He wanted to create a symbol that would hold meaning both internally and globally. The parallel lines at the top of are reference to the tricolor of Indian flag. The symbol was born out of the idea of combining 2 letters, যেটা আমি শুরুতেই বলেছিলাম, আর ল্যাটিনের আর এবং দেবনাগরী সংস্কৃত সুপারইম্পোজ করে এটা আমাদের রুপি তৈরি হয়েছিল। এই পর্যন্ত বলছি, বলে আমি থামছি। আজকে আর আমি বাড়াচ্ছি না, কারণ আর সময়টা এতটা নেওয়াটা ঠিক না। আরো এখানে অনেক there are so many resource persons আছে। আমি শুরুতেই বলেছি, it is not an scholarly article, just glimpses regarding the sign of symbols of currencies। এবং একটা আমি জাস্ট কিছুটা তুলে ধরার চেষ্টা করলাম যে আমাদের পৃথিবীতে বিভিন্ন দেশের কারেন্সিস গুলোর চিহ্নগুলো কিভাবে এসছে বা ডেভেলপ হয়েছে। ইটস এ ভাস্ট টপিক, বিরাট টপিক, এবং এটা সুন্দর করে করতে পারলে নিশ্চয়ই যারা নতুন স্কলার আছে দে উইল ওয়ার্ক অন ইট। এবং ভার্চুয়ালি তুমি একবার সবথেকে পরপর স্লাইডগুলো দিয়ে দেখিয়ে যাও, আমি জাস্ট কনক্লুড করছি। এবং এগুলো ভার্চুয়ালি
সুন্দর, এবং আমি আশা করছি, আই হোপ দ্যাট স্পেশালি chosen resource person will present their deliberation today, and they will certainly give good lectures, thought-provoking, and which will be very much helpful to our students, scholars, teachers. এবং আজকে যেটা সিম্পোজিয়াম, যে উদ্দেশ্য নিয়ে সিম্পোজিয়ামটা আজকে করা হয়েছে, আই এম শিওর দ্যাট উইল কাম উইথ এ ফ্লাইং কালার। এবং শুরু সবাইকে from the core of my heart I express sincere thanks again for inviting me, and also I express virtually I crossed the time limit. সুতরাং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। গ্রেসিয়াস সিনিয়র, অত্যন্ত ধন্যবাদ আমাদের মহামান্য উপাচার্য মহোদয়কে। উনি বললেন স্কলারলি প্রেজেন্টেশন উনি দেবেন না। এবার এটা যদি স্কলারলি প্রেজেন্টেশন না হয় তাহলে তো আমাদের উপর খুব বড় চাপ হয়ে গেল। তাহলে স্কলারলি প্রেজেন্টেশন করতে গেলে আরো কত ইলুমিনেশন, আরো কত এনলাইটেনমেন্টের প্রয়োজন তাহলে হতে হবে আমাদের মধ্যে। স্যার, ফেস ভ্যালুতে আপনি অনারেবল ভাইস চ্যান্সেলর, ইন্ট্রিনসিক ভ্যালুতে আপনি কিন্তু একজন সিমিওটিশিয়ান বা প্রতীকবিদ বা প্রতীক বিজ্ঞানী হিসাবে অত্যন্ত সুষ্ঠু এবং অত্যন্ত জ্ঞান গম্ভীর ভাবে, অথচ অত্যন্ত মনজ্ঞ এবং সহজ সরল ভাবে আমাদের কাছে নিজেকে তুলে ধরেছেন। এবং আপনার বক্তব্যের জন্য, আপনার শুভেচ্ছার জন্য, আপনার আশীর্বাদের জন্য যা সবসময় আপনার কাছ থেকে পেয়ে এসেছি, অসংখ্য ধন্যবাদ। এটা যেহেতু সেমিনার নয়, এটা যেহেতু সিম্পোজিয়াম, আর সিম্পোজিয়ামের ব্যাপারটাই যেহেতু ইনফর্মাল, তার সুযোগ নিয়ে বলছি যে মাননীয় উপাচার্য মহোদয় হওয়ার পাশাপাশি দুটি কারণে উনি আমার ব্যক্তিগত ঈর্ষার কারণ। এক, উনি টুলুম, ক্যানকুন, প্লায়া ডেল কার্মেনের তটরেখার ধারে পোস্ট ডক্টরালের তপোধ্যয়ন করেছেন, আর আমি অ্যাভিড বিচ লাভার হওয়া সত্ত্বেও এখনো সেখানে পৌঁছাতে পারিনি। আশীর্বাদ করুন একদিন যেন পৌঁছাতে পারি। দ্বিতীয়ত স্যার, আমি অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধাপ পেরিয়ে এখানে পড়াচ্ছি, ঠিক যেমন আপনিও অনেকগুলো প্রাতিষ্ঠানিক ধাপের পরে আপনাদের এখানের মহামান্য উপাচার্য। কিন্তু আমি কোথাও উদ্বোধনী ভাষণকে রিচুয়ালের বাইরে গিয়ে, ফেস ভ্যালুর বাইরে গিয়ে, ইন্ট্রিনসিক ভ্যালুতে, প্রতীকের সিগনিফাইডে এত সুন্দরভাবে কোথাও হিট করতে দেখিনি। থ্যাংক ইউ ভেরি মাচ, আই রিপিট, গ্রেসিয়াস সিনিয়র। এখন আমি আমাদের শুভেচ্ছা জানানোর জন্য, আশীর্বাদ জানানোর জন্য এবং রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গির থেকে আমাদেরকে ইলুমিনেট করার জন্য এই দ্বিভাষিক সিম্পোজিয়ামে আমাদের মহামান্য রেজিস্ট্রার স্যার ডক্টর আব্দুল কাদের সাফিলিকে রিকোয়েস্ট করছি উনি আমাদেরকে যেন শুভেচ্ছার বাণী দেন এবং আমাদেরকে রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিভঙ্গি থেকে একটা আহ্বায়ক বক্তব্য রাখেন on the topic of signs, signifiers, signals, etc. Thank you, Shanok. Am I audible? Hello? Am I audible, হ্যাঁ Shanok? স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। Yes sir, বলুন। প্রথমে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষ করে তার এত মূল্যবান এবং থট প্রভোকিং বক্তব্যের জন্য আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে আমি অশেষ ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি যেটা মাননীয় উপাচার্য শেষে বললেন, আমি ঠিক সেই কথাটাই বলতে চাইছিলাম যে মাননীয় উপাচার্যের যে বক্তব্য, সেখানে কিন্তু একটা মানে খুব ভালো ধরনের একটা গবেষণামূলক বা গবেষণা কিন্তু একটা হতেই পারে। ফলে সিম্পোজিয়ামের থেকে যদি কেউ উদ্বুদ্ধ হয়ে ওই কাজগুলোটি হয়, আমার মনে হয় তাহলে সিম্পোজিয়ামের সব থেকে বড় যে সাকসেসফুল যে স্টোরি, সেই স্টোরিটা হবে কিন্তু সেটাই। আর একটা বিষয় খুব অনেস্টলি আমাকে প্রথমে কনফেস করতেই হয় যে ইনস্পাইট অফ
very much interest in academic exercise due to various type of administrative activities, সেই সুযোগটা কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। ফলে সত্যি কথা বলতে বেশ কিছুদিন যাবৎ, প্রায় অলমোস্ট 15 ইয়ার্স, একাডেমিক এক্সারসাইজ থেকে কিন্তু অনেকটাই দূরে, এটুকু বলার অপেক্ষা রাখে না। হয়বার সৌনক সমাজদার যখন আমাকে রিকোয়েস্ট করলেন যে আপনি কিছু বলুন, এবং বিষয়বস্তুটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং এবং নতুন মনে হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে I have jotted down few lines in the context of political science. আমি জানি না বিষয়বস্তুর সঙ্গে এটা কতটা সঙ্গতিপূর্ণ হবে। I have tried my best, এবং আমি আমার যে টপিকটা, এটার আমি একটা টাইটেল দিয়েছি। সেই টাইটেলটা হচ্ছে এনসিয়েন্ট গ্রিক টু পোস্ট কলোনিয়াল নেশন স্টেট, চেঞ্জিং contours, signs and meanings of democracy. I would like to congratulate the Department of English for organizing a virtual symposium on this important theme. We have been discussing the changing contours of science studies globally and its impacts on state institutions, societies, and everyday lives. In order to understand the changing horizons of science, we require a comprehensive and interdisciplinary approach, both in terms of methodology and conceptual categories. From the prism of political science, we have noticed a watershed changes in the meaning and symbols of democracy and democratic institutions. The idea of democracy has gone through multiple changes as well as challenges. Right from the ancient Greek philosophical discourse to modern Westphalian concepts of nation-state-led democracy, we see radical transformations in every aspect. The meaning, symbols, concepts, and values have changed in the post-colonial globalized nation-state. New imaginations, democratic symbols, and values have enormously contributed in the making and unmaking of democratic discourse. The anti-colonial movements and Afro-Asian solidarity across the world, especially in the global South, have not only challenged the colonial authority, but also confronted the cultural symbols and signs of operations based on race, caste, gender, and other socio-economic markets. The anti-colonial struggles in the Indian subcontinent have generated new debates and discourse on the post-colonial constitutional idea of India, in which is rooted in the democratic values of equality, justice, liberty, and fraternity. These are the new idioms and guiding values of modern state. The idea of republic and we the people of India is the soul of Indian state beginning upheld the social contract between the people of India and the Indian state. The contract will ensure the constitutional rights and well-being of the peoples, including fostering the sense of civic engagement and solidarity. Therefore, in order to map this shift and changing horizons of science, we really need to implement multidisciplinary approach. In the contemporary era of globalized economy, we are witnessing both
the opportunities as well as challenges in the sphere of democracy, polity, and state-society relationship. The nature of state is also rapidly shifting from welfare model to laissez-faire free market capitalism. The role of state is no longer based on state-led economic growth. Rather, state is limited to minimal state. We also noticed the changes in governance patterns, the functioning of state institutions, including the role of political parties. In one hand, we see the rise of political populism, and on the other hand, growth of market economy across the world. In the process, the political values democracy have reduced to expensive election without engaging with the social questions. Noted political philosopher of Harvard University, Professor Michael Sandel, in his widely recognized book on What Money Cannot Buy, The Moral Limits of Market, has categorically raised crucial points about the idea of democracy, market, and public goods. Michael Sandel takes up one of the biggest ethical questions of our time. Is there something wrong with a world in which everything is for sale? If so, how can we prevent market values from reaching into spheres of life where they do not belong? What are the moral limits for markets? In recent decades, market values have crowded out non-market norms in almost every aspect of life. Without quite realizing it, Sandel argues, we have drifted from having a market economy to market society. Injustice, an international bestseller, Sandel showed himself to be a master at the illuminating with clarity and verve the hard moral questions we confront in our everyday lives. Now, in What Money Cannot Buy, he provokes a debate between that's been missing in our market-driven age. What is the proper role of markets in a democratic society? And how can we protect the moral and civic goods that markets do not honor and money cannot buy? We have seen how market economy leads to market society and how market society changed the meanings and values of public goods in the context of United States. Here in India, we are witnessing many such challenges. The democratic and egalitarian idea of India, as envisaged by the Constitution of India, has been continuously under serious threat and distortions by different political reactionary forces. The very idea of, within quote, we the people of India and the constitutional provisions have been seriously jeopardized by different political dispositions in order to maintain their electoral interest and social hegemony. As a result, even after 7 decades of India's independence, we see majority of Indian citizens living under abject socio-economic deprivations in every sphere of individual and collective public life.
There has been tremendous rise and deepening of social and economic inequalities based on caste, religion, gender, and social hierarchies. Therefore, in the Indian context also, we noticed the mixture of neoliberal economy with social hierarchies produced new categories of unequal citizens with deep-rooted structures of inequality. All these socio-economic cultural inequalities have seriously posed threat not only to the signs or symbols of democracy, but also redefining the meanings and practice of democracy. With this, my perception and observations, I would like to conclude my very concise speech on democracy. And lastly, once again, I congratulate the Department of English, Cooch Behar Panchanan Barma University, including invited resource persons, faculty members, research scholars, and the students for organizing and participating in this virtual symposium. I'm sure our academic deliberations will certainly contribute in the larger scholarship on humanities and social science research. I wish you all the best. Thank you. অসংখ্য ধন্যবাদ রেজিস্ট্রার স্যার। আপনি একাধারে রেজিস্ট্রার স্যার, অন্যদিকে রাষ্ট্রবিজ্ঞানের ডক্টর সাফেইলি, দুদিক থেকেই আপনি আমাদেরকে আশীর্বাদ করেছেন এবং আমাদেরকে এনলাইটেন করেছেন। আপনার অত্যন্ত সংক্ষিপ্ত এবং অত্যন্ত মনোজ্ঞ ভাষণের মধ্যে যে জিনিসটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে জাস্টিসের বিভিন্ন সিগনিফায়ারকে আপনি একত্রে ধরার চেষ্টা করেছেন, যেমন রলসিয়ান কন্ট্রাকচুয়াল জাস্টিস, মার্কেট সোসাইটির ভেতরে জাস্টিসের ধারণা যেভাবে কাজ করে, আবার যে প্যারাডক্স ভারতীয় নেশন স্টেটের ক্ষেত্রে রয়েছে বিকজ অফ a kind of paradoxical gap and also interaction between neoliberalism and ethical models of social justice, এটা অত্যন্ত মনোজ্ঞ, অত্যন্ত এনলাইটেনিং হয়েছে। এবং আমাদের আজকের সিম্পোজিয়ামের যে ধারা মহামান্য উপাচার্য মহোদয় শুরু করেছিলেন তার উদ্বোধনী ভাষণ দিয়ে, আপনি আপনার শুভেচ্ছা ভাষণে সেই ধারা অত্যন্ত সুপুষ্টভাবে বজায় রেখেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ স্যার। এখন আমি সিম্পোজিয়ামের কনভেনার হিসাবে, অ্যাকচুয়ালি সিম্পোজিয়ামে তো আর কনভেনার থাকে না, ব্যাপারটা অনেকটা অ্যাঙ্কারের মতো, তো অ্যাঙ্কার অবলিক কনভেনার হিসাবে আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী প্রফেসর মাধবচন্দ্র অধিকারী, স্বনামধন্য হিস্টোরিয়ান এবং লোকাল কালচারস থেকে শুরু করে হিস্টোরিওগ্রাফি পর্যন্ত ইতিহাস চর্চার বিবিধ ক্ষেত্রে তার অত্যন্ত সুনাম রয়েছে। আমাদের অত্যন্ত বন্ধুস্থানীয় এবং পদাধিকারী হিসাবে তিনি ডিন অফ আর্টস ফ্যাকাল্টি প্রফেসর মাধবচন্দ্র অধিকারীকে আমাদের আশীর্বাদ, শুভেচ্ছা এবং অবশ্যই ঐতিহাসিকের দৃষ্টিভঙ্গি থেকে আজকের সিম্পোজিয়ামের উপর আলোকপাত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ডক্টর সৌনক সমদ্দার, কনভেনার কাম অ্যাঙ্কার আজকের সিম্পোজিয়ামের। অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার, রেজিস্ট্রার স্যার, আজকের সিম্পোজিয়ামের কনভেনার অ্যান্ড ডিপার্টমেন্টের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং যারা পার্টিসিপেট করেছেন বিভিন্ন জায়গা থেকে, কলেজ, ইউনিভার্সিটি এবং আমাদের বিশ্ববিদ্যালয়, সমস্ত পার্টিসিপেন্ট সবাইকে আমার সাদর আমন্ত্রণ, ওয়েলকাম।
যথাযোগ্য স্থানে ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আজকের বিষয় যে নিউ হরাইজন অফ সায়েন্স যে সিম্পোজিয়াম তার বিষয়ে আমি ঠিক করেছি, আমি এরকম ঠিক করেছি the importance of signs and symbols in our life, studying historical perspectives. এটা শুরু করতে গিয়ে প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি স্লাইড সাইডিং এর মধ্যে করতে পারতাম তাহলে ভালো হতো খুব ব্যাপারটা। কতগুলো সায়েন্স এবং সিম্বল রয়েছে, যে সিম্বল সায়েন্সগুলো আমাদের মানে এনশিয়েন্ট হিস্ট্রি থেকে শুরু প্রি হিস্ট্রিয়ান থেকে শুরু করে আজকে বর্তমান যুগে আমাদের লাইফে কিভাবে যুক্ত রয়েছে, এটা ক্ষমা করেন আমি দেখাতে পারছি না স্লাইডটা, শুধু বলার চেষ্টা করবো কিভাবে যে ইতিহাস বা সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে যে সিম্বলস কিভাবে সোসাইটিকে ইনফ্লুয়েন্স করে সেদিক থেকে আলোকপাত করার জন্য প্রথমে আমি একজন বিখ্যাত আমেরিকান ফিলোসফার তার উক্তি দিয়ে a sign is something by knowing we know something more. So এই যে তার উক্তি, আমরা জানি সাইনটা কি, কিন্তু এই সাইনের ভেতরে আরো কিছু রয়েছে। এই সাইন আমাদের বলে দিচ্ছে it is the real value and there is a hidden value, the face value and real value. So let me start this. We know this symbol is a device that conveys meanings or an idea in visual form. The symbols are often found in visual sources from the past where they are used to identify particular groups or convey certain ideas, qualities or meanings. So symbolism is the use of symbols to signify ideas and qualities by giving them symbolic meanings that are different from their literal sense. Generally, it is an object that representing another to give it an entirely different meaning that is much deeper and more significant. So signs and symbols have become a pervasive in our modern lives. So modern symbols are transcendent, transcultural, and transmedia also. So symbols have many purposes, of which we can distill down into three overarching categories. That means to identify, to describe, or to create value. So while we must associate symbols these days with trademarks and therefore the commerce, early symbols obviously serve an entirely different functions: to organize order from chaos. To look into the history of the early symbols is essentially to look at the advent of and the evolution of early handwritings. And while writing's language is essentially a collection of symbols, it is important to make the distinction. All writing communications is symbols. But the term symbol categorizes many marks extending out beyond written languages. In the beginning, though, the two timelines are one in the same. It is in the prehistoric era in which symbols are not functioning as an idea to commerce, but rather to help make sense of the world itself. So symbolism is an enunciation activities. It assigns means, dominations, and defines relations between various elements. That means elements means here actors, actions, goals, means, object, values, etc. Articulated with narrative. In this sense, symbolism aims at providing a meaning to reality, constructing reality. So, what is the role of the significance? What is the role and significance of symbols? From time immemorial,
symbolism has played a significant role in the life of men. In fact, it will not be far-fetched to say that man has gone with the symbols. Since mind, in the prime quality of Homo sapiensis, it acquires more distinct features of its own, and role of the symbols fill the bill perfectly as one of them. Dr. Nanda Kumar, he says in these respects nicely that symbol, it appears then, is a natural starting point of the journey of discovery and realization. The starting point, the path set towards the goal. The order of journey, all are somehow implied in the symbols. So, within this respect, with the development of this thought process, there is also a progressive development in the uses and application of symbols by men. Now, the world has come to such a state that it has well made impossible to disassociate symbols from any field of work and profession. The media, survey, and the high-tech or high technological world uses symbols in their manifestations or ramifications. Institutions have also grown up because of their symbols. So I not mention the examples, how these examples. So human beings are symbols so much so that it has become an innate tendency in them. In due course of time, symbols began to use to interpret more and more abstract things, thoughts, human virtues, beliefs, and faith, and so on. Naturally, artists, poets, writers took the symbols as fish take to water. So another significance is that symbol is that it concordances with the religion also. Since religion itself is based on the belief in the supernatural power of God or God, symbolism started playing a significant role in trying to explain the different aspects of the respective fields. So it may be said that religious truth being intangible has given rise to symbolism. Every religion has its own body of symbols, which suggest the ultimate reality, the deity, and the other spiritual truth. So, we may mention the following characteristics. What is the characteristic in symbolism is that? So, symbol is understood as well as believed. It holds a comprehensive view and carries the value of the whole. It translates the abstract to concrete. Symbol translates the complex to simple. It is formless to formed. Symbol introduces unknown to familiar. It unveils from mysterious to understanding. It stands for both good and bad. It provides models to guide also. So now the function, what does symbolism function in our life? I would like to conclude, we have to concise here. Regarding the functions of the symbolism, we say that to facilitate the transmission of culture from one group to another group, to facilitate preservation of groups. In all social regressions, symbols are apt to play a very great part. And number third, to promote the harmony of the groups. So there are two important things there. There are double or multiple significance. The first is that symbol must distinguish from mere signs. Anything that stands for something else in a sign, but a symbol must possess at one and the same time double or multiple significance also. All symbols possess both a face and a hidden value. I have already mentioned this. And it is one of the great achievements of the psychology to have shown how the hidden value is generally
from the point of view, function, and more importance. So, let me say some examples here. As an example, we may say that pictograph representing the form of an owl could represent either the owl itself, a characteristic of an owl, such as wisdom, that is ideograph, or the dominant constant sound or syllable in the Egyptian word for owl. Secondly, it is important to notice the hidden value of the symbols constantly tend to become less and less capable of exact definitions. There is a natural history of symbols. Its starting point is when certain materials on the cognition appeals at one and same moment on more and then one reaction tendencies. So now let me say that how symbol is influence on the history or social sciences. Before this, so now questions, is it necessary or is necessity of the symbols in our life? Yes, I think it is very essential in our life because symbolism acts as a medium for the transmission of culture. It secures the preservation of a group, and it promotes social harmony and social discourse also. And also, it prevents those social sentiments and ideals which are at the basis of organized groups' life from becoming vague and lifeless abstractions. So, let me say that how the symbolism has influenced the society from time being, from the immemorial of our present days. So, symbols of how symbol has historical importance here. I mean, see that before man learned from word and letters, we use different drawings and pictures to communicate stories and narratives to other people also. So certain drawings or pictures were commonly used for connote particular things that we do not know is that the early symbols are what we know called pictograph. That is, they are symbols representing a person, animals, plant, or inanimate objects. As a sign, the term petroglyph is often also used to describe these markings. The difference between these two terms is that one describes medium and while the other denotes subjects. So the function of the pictograph is to evoke a mental image of something, which is in turn lends to the audible utterance. Thus, pictograph symbols were the first step in journey towards the written language. Thus, symbols were born. Thus, through this year, through the course of time, in course of times, people all over the world have used symbols to mean many different things. They have become an easy way to point out an ideology, to express the abstract thought, or even to denote a group of community who share the same goals. We may refer some most iconic symbols used throughout the history and how they influence the world. Some, first of them, Sumerian cuneiform. What is the Sumerian cuneiform? This is the Sumerian cuneiform or prehistoric symbols made by the Cro-Magnon people of France and Spain to the early record-keeping symbol used as Sumerian of the Mesopotamia. The meaning of the function of many early symbols is up to the speculations. It clears that these people are trying to make order their world, to preserve a thought or create likeness. Some believe that they were trying to possess power over the animals they were depicting in their marks. Or perhaps they were simply trying to create likeness of the very things that consume their mind. So it is hard to know that the meaning of the prehistoric symbols for the very reason
that they are prehistory. History has to written for us to make sense of what people and civilization are doing. But there is obviously no history written about the people who are in the embryonic stages of the creating those very writing devices. Another example is called Egyptian hieroglyphs. And these Egyptian hieroglyphs and symbols largely influenced the English alphabet that we know now. Some historians even think that all alphabets of the world stem from these hieroglyphs, since ancient Egyptians used symbols to represent language and even sound. There is another example that history can be influenced, the Maya calendars. It is hard to imagine what life would be like without a calendar. It is a good thing that the world adopted that what was there in a mixture of symbols and different clips. The Maya calendar system dated as far back as the 6th century BC and was used more than to differentiate days and seasons. It is also used to understand what happened in the past and even possibly to see what could happen in the futures. So in our life, we use the calendar. So calendar is the integral part of our life, I think, you know. Another is coat of arms. This coat of arms is different in the different countries that uses the different coat of arms. These symbols were used in Europe to denote an army, a group of people, or even family lineage. Even the Japanese have their coats of arms called the hamon. These symbols have evolved into the different flags, and even each country has to signify nationalism, patriotism, as well as the unity of its people also. So, like this arms of coat, we may mention here the Cooch Royal's coat of arms. Here, we can see that the central idea where two swords cross each other towards the top end of the scale, signifying the justice and equality. This central part of this flank by a lion on to the left and the elephant on the right is with the flag. To the top of the figure of Lord Hanuman and the bottom are two crossing branches of flowers. So this whole arrangement is encircled by a belt-like structure with the motto engraved in a card. I quote here, Jato Dharmas Tato Jayo. That means where is the virtue, there is the victory. At the top of the battle or the bottom left. The utilization of these animals, like lions, elephants, and Hanumans also, in the graphic devices symbolizing power along the colorful motifs of the insignia of supremacy. So this coat of arms is another important thing of every country, in every dynasties of the past and now the democratic states also. We also use the symbol of swastika. This is two important things are there. Swastika. Swastika can simply describe as an equilateral cross with the arms bent right angles. Before Adolf Hitler was born, the swastika was already used in Indo-European cultures in the Neolithic ages. So it was used to connote good fortunes for the luck, and it is still considered one of the sacred symbols of Hinduism and Buddhism. But there is another important significance of this swastika is that, of course, most of us considers that it is a fearsome symbol because Hitler used this swastika as his insignia when he ordered the mass murder of millions of Jews and the death in war, tens of millions of people worldwide. So this is the historical importance used by swastika. There is another Greek monogram.
Monogram is originally Greek, was defined as single line, but today the term is typically used in references to the design comprised by someone's initials. Dating back to the 1st century AD, the Greeks preferred monograms, which have undoubtedly endured due to their inherent simplicity in communications. The monogram was often used as a form of signature of emperors and kings throughout history, in much the same way that we may initial a contract today, in the same way that our lawyer or banker might highlight a place for us to initial early notaries would prepare a document by making a horizontal line, though which signatories could draw their personal monogram. So one interesting aspect about monogram was the fact that they were often used in place of an actual signature as an accommodation for the illiteracy. These monograms were much like our best trademarks today, in that they simplified uniform into visual shorthand and transcend cultural and languages. As early as the 4th century, Romans suggested that monograms were intended to be recognized rather than read, even effectively shifting them from the symbol that describes to a symbol of the identities. This function parallels our trademarks today in that more people than recognize the Coca-Cola name. Mark than spell that name. Very few can explain what the name literally stands for. This stands as an example of a functional symbol, one that is simple, meaningful, and communicate. This is why we will often still see monograms at the top of the wedding invitation you may receive. They are simple and communicative and therefore timeless. There is another, I would like to conclude here. হয়তো বেশি সময় নিচ্ছি, একটু 1 মিনিট আর 2 মিনিট সময় নেব। So there is another examples of historical symbols, that is eye of providence. That means it is a triangle. Within triangle there is an eye. There is an eye. So what is the symbols? What is the significance of the symbols? This is also known as the all-seeing eye or the eye of God. This is a universal symbol that has been used for centuries by different cultures and nationalities in both religious and non-religious settings. Depicted as a single eye set inside a triangle, it is representative of the omnipresence and omniscience of the Almighty, who keeps a watch over all His creations. This symbol has generally been used to guide the wayward mankind and remain one, and all the everyone's thoughts as well as deeds are being observed at all times by creators of this universe. This another example I would like to say this circle. This is the simple symbol, circle. The circle is one of the most ancient universal sacred symbols. It has held spiritual connotations for nearly all cultures worldwide and seen as symbolizing the concept of cosmic unity and eternal infinite nature of existence. The circle is also considered a represent the heavenly bodies like the sun, the moon, the earth, the embody of their divine energy. The circle has had a significant influence on symbology. It has inspired and has been included in many symbols for the diverse cultures also. So, in conclusion, one might conclude that symbols and signs are among the decisive factors in the evolution of social, religious, cultural, economic, and national pictures of the world since the prehistoric period to the present life of mankind. So at the end, I come to conclude
with the words of a sensational and prolific modernist designer, namely Paul Rand, who says in his books, Thoughts on Design, here he says that, I quote, "It is in a world of symbols that man lives, and that the symbol is thus the common language between artists and spectators." So, I would like thanks to the conveners, particularly Dr. Sonak Samuzdar, to give me a chance to deliver these lectures, and I also like to thanks to all the faculty of departments and all the participants to listen, to give patience to listen this lecture. Thank you to all. অসংখ্য ধন্যবাদ প্রফেসর অধিকারী, আমাদের রেসপেক্টেড ডিন অফ আর্টস, শুধু আর্টস নয়, সম্ভবত ল অ্যান্ড কমার্স। আপনার যে বচন, তার যে বিন্যাস, তা আমাদের সকলকে মুগ্ধ করেছে। আপনি প্রথমে ডায়াক্রনিক্যালি প্রিহিস্টোরিক মানুষ মেক সেন্স অফ রিয়ালিটি করতে গিয়ে কিভাবে সিম্বল ইউজ করেছে, সেখান থেকে ধীরে ধীরে কিভাবে আমরা ভ্যালুজ এটসেট্রা ইনস্টল এবং ইনস্টিল করছি, তারপর কমিউনিটি বিল্ড করছি, এবং কমিউনিটি বিল্ডিং এর সাথে সাথে কালচারাল ট্রান্সমিশন, এস্থেটিক ইনস্ক্রিপশন, এমনকি পলিটিক্যাল পাওয়ার অ্যাসারশন, সমস্ত জায়গায় কিভাবে মানব সভ্যতা ধীরে ধীরে, অর্থাৎ এক কথায় আপনি সিম্বলের ইতিহাস দিয়ে শুরু করেছিলেন এবং তারপর আবার একটা সিনক্রনিক স্ট্রাকচারে এসে বেশ কিছু ঐতিহাসিক সিম্বল যা আমাদের জানা ছিল না তার কি তাৎপর্য, সেটা সম্পর্কে আমাদের আলোকিত করেছেন। অত্যন্ত ধন্যবাদ আপনাকে অত্যন্ত মনোজ্ঞ এই আলোচনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। নাও I would request our system administrator, Dr. Abhijit Datta, to illuminate us. As the system administrator, he would be blessing this occasion, and also as a man of information and communication technologies, he would illuminate how the study of science is relevant to his discipline, or rather how his discipline is relevant to the study of science. ডক্টর অভিজিৎ দত্ত, যিনি আমাদের কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এবং এই আজকের এই অনলাইন সিম্পোজিয়ামের একাধারে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, সিপিইউ, মাদারবোর্ড, তাকে আমি তার বক্তব্য আমাদের কাছে তুলে ধরার জন্য আহ্বান করছি। হ্যালো, Sonabda, am I audible? Perfectly audible. Okay, thank you. Honorable Vice Chancellor, Coochbehar Panchanan Barma University, Dr. Devkumar Mukhopadhyay sir. Respected Registrar, Coochbehar Panchanan Barma University, Dr. Abdul Kadir Safili sir. Respected Dean, Faculty of Postgraduate Studies in Arts, Fine Arts, Performing Art and Traditional Art Forms, Coochbehar Panchanan Barma University. Faculty members of Department of English, Coochbehar Panchanan Barma University, my colleague, Mr. Tanmoy Datta, and all present here. A very good morning to everyone. First of all, I would like to thank and congratulate the department for organizing today's symposium on new horizons in the study of science. I also thank Dr. Samazdar for including me in this platform to speak on the theme from the perspective of information and communication technology. Well, study of science, that is semiotics or semiology, has a huge contribution as far as the computer science or information technology is concerned. The most important sign on which the computer science and information technology is based is R0 and 1. The 0 and 1 is a mathematical binary numbers, but the backbone for the computer science and information technology, the 0 and 1 is to be considered as the
basic symbols. The semantic can also be termed as the study of how meaning is created. That means how meaning is created is the term is another meaning another term for the semantic, and the semantic system is made of three distinct entities as sign, meaning, and codes. Since the earlier age, the computer can be handled with a set of codes called commands, and in the recent age, the commands are converted to contemporary events to handle the computers. Now the events, I can give an example on this regard. The commands that we used consistently, say changing a folder or a path or a directory, we use cd as a command, and to view the listing of a folder, we normally use a command ls. The certain instructions are written behind the command to change the path of the directory as well as show the listing of the directory. But for the user friendliness, nowadays the events are being created like double click is one of the events, which is the combination of the command of cd, that is the changing of a directory, and the listing of the detail of the folder. Let me talk about the sign hash. Everyone is, it is very known to everybody what is hash, because nowadays the hash has been used as a hashtag in social media, and we are very much familiar with the social media nowadays. Let me talk about the sign hash, which is basically used in computer science to comment or make inactive of a set of instructions. But nowadays it is being modulated. Firstly, it is modulated to represent a numeric value. The hash sign, which is basically used to make inactive instructions of computer science, but it is being modulated to represent the numeric value. If we put hash number, it signifies that the value which is coming underneath of the number is a numeric value, which is very much useful in the database management system. And afterwards, the hash is also being represented as a UK currency. As we know, I'm taking the word from the Honorable Vice Chancellor, sir, a term that he has used as a pound, the currency symbol pound. As we know that we are using the US keyboard, US pattern keyboard. In this keyboard, we never find any pound sign. And in the earlier age of the uses of computer, in US, the hash sign was used as a currency for UK. And afterward, the code, as I told, one of the entity of semantics is code and meaning. Then the developers start writing coding for the representation of pound in the US keyboard. Though we don't have any slot for the US keyboard to put on it, they wrote a code for the pound is Alt 0163. If I press Alt 0163, the pound sign comes up. But before writing this code or before development of this code, the hash was the representation of pound sign in USA. The latest use of hash, as I told, is the hashtag in social media. It is using as to get interest on our topic or your topic, or to search a keyword. So this is the revolution of symbol in the computer science from the one area to another area. The computational semantics is an interdisciplinary field that involves research in logic and theory of computation. It is in use of both hardware and software design.
The hardware design focuses on what semantic can bring to the computation, and the software design focuses on what computation can bring to the semantics. It is a reversible uses of the semantics in both hardware and the software design. The basic application for the computational semantics lies in the field of human-computer interaction and as a fundamental device of recognition. Now, this turns to our this concept, the application of computational semantics as a fundamental device of recognition. A device we have using as a handhold is mouse. The mouse is a device which basically symbolizes the coordinate of the VDU, that is visual display unit, which is also a result of the study of sign in the computational semantics. The recent approaches towards the computational semantics are the study of image processing, the study of intelligent system or artificial intelligence, and very interestingly, practical IoT, that is Internet of Things. If Dr. Samazdar allow me, then I would like to show two pictures relevant to this topic. Can I show? Yeah, thank you. Let me show two pictures, which is very, very related with the with this topic. Sonogda, is it visible? Sonogda, is it visible? Sonogda, is it visible? Yeah, it is visible. Okay. Okay. It's a initial or the basic representation of artificial intelligence in the with the help of computational semantics. What the developer of the computer science does with the artificial intelligence, I have showed here internal focus of attention as the brain, and the external focus of attention as the external particle, which we are seeing, which we are observing. Now, it is basically the representation and the interpretation, what we are thinking in our mind and what we are observing as an external thing. Now, what we are observing is understandable, or it can be it can be meaningful. It can turns to the computational language. But what we are thinking in our mind is not possible to convert in the computational language. So the artificial intelligence are working on, artificial intelligence is working on the thought or the observation of the external focus. Now, how it being improvised, see, a single particle is observed by multiple internal spaces. That is, multiple eyes are looking to a particular particle. Let me take an example. Say a sale is going on in the mall, and we are in the mall and looking for a T-shirt, and multiple persons are looking for a T-shirt having 10% off of a branded T-shirt.
but they are repeatedly looking on that, but they are not purchasing. The artificial intelligence and the involvement of IoT is being developed in that sense that the signs or the symbols are collecting from the gestures of the customer, and it can take as a gesture, and it is being converted that if multiple internal spaces or multiple observation, if the multiple observation is on the particular particle or particular product, then it is assumed that that product can be purchased by those multiple customers, and there may have some reason they are not purchasing that is. So at real time, the using of artificial intelligence and IoT, the offer which is currently going on can be increased or decreased for the sake of marketing or retailing. So in this way, the revolution of artificial intelligence has been associated with the concept of semiotics. Now, so we are already running late. We have sort of time. So let me conclude my word by conveying my gratitude and thanks to all distinguished speakers to make this symposium happen. My best wishes for the letter of the day. Thank you very much. Thank you, Sonogda. অসংখ্য ধন্যবাদ ডক্টর দত্ত। Am I audible? Yeah. Okay. আপনি অত্যন্ত সুন্দরভাবে এবং অত্যন্ত সংক্ষিপ্ত আকারে কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইনফরমেশন টেকনোলজি, এই যে জগৎটা, এই জগতের সঙ্গে আমাদের যে প্রতীক ও প্রতীকায়নের যে চর্চা বা বিদ্যা, যেমন সিমিওটিক্স বা সিমিওলজি, তার কানেকশনটা আমাদের সামনে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। সময়াভাবে আপনার পূর্ণাঙ্গ বক্তৃতা শোনা হলো না। সিম্পোজিয়ামে সময়াভাব বলে কিছু হওয়ার কথা নয়, বিকজ ইটস নট আ সেমিনার বাট আ সিম্পোজিয়াম, হুইচ আই রিপিট মিনস এটিমোলজিক্যালি ড্রিঙ্কিং টুগেদার। কিন্তু আমরা ভবিষ্যতে আমাদের স্কলারদের যারা ডিজিটাল হিউম্যানিটিজ নিয়ে কাজ করতে চায়, যারা কম্পিউটেশনাল হিউম্যানিটিজ নিয়ে কাজ করতে চায়, এআই এবং লিটারারি এন্ড কালচারাল রিপ্রেজেন্টেশন নিয়ে কাজ করতে চায়, অবশ্যই আপনার কাছে পাঠাবো। আপনি তাদেরকে অবশ্যই হেল্প করে দেবেন, অ্যাডভাইসেস দেবেন, বিকজ দ্যাট ইজ দ্য মোটো অফ দিস symposium, that the research activities should be encouraged in an interdisciplinary way, but also in a kind of a Dionysian liberalism instead of strict Apollonian institutional structures. তো এবারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। এবারে আমি আমাদের কিনোট স্পিকারকে, এবার ঘটনা হলো যে সিম্পোজিয়ামে তো কনভেনার অ্যাকচুয়ালি থাকে না, আমি আগেই বলেছি অ্যাঙ্কার থাকে, কিন্তু অ্যাঙ্কার একটু ভীত বা সন্ত্রস্ত বা নার্ভাস। তার কারণ হচ্ছে প্রফেসর সৌগত ভাদুরী, যে মানুষটিকে আমরা অনুরোধ করেছিলাম এবং তিনি সাড়া দিয়েছেন আমাদের কিনোট অ্যাড্রেস দেওয়ার জন্য, তিনি হচ্ছেন আলফা অ্যান্ড ওমেগা অফ মাই একাডেমিক, কালচারাল অ্যান্ড ভেরিয়াস আদার অ্যাসপেক্টস অফ লাইফ। যেহেতু প্রফেসর ভাদুরী বা সংক্ষেপে ভাদুরীদা আমার জীবনের প্রায় সমস্ত কিছু, এবং যেহেতু দর্শক আসনে শ্রোতৃমণ্ডলীর ভেতরে শুধুমাত্র শোনার জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অধ্যাপক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, CSSS এর রিসার্চ স্কলার এবং অধ্যাপক সকলে উপস্থিত রয়েছেন, এবং যেহেতু ব্যাপারটা ভাদুরীদাকে ইন্ট্রোডিউস করানো, সুতরাং আমি অত্যন্ত নার্ভাস বোধ করছি। আমি ইনস্টিটিউশনাল চৌহদ্দির বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে মাস্টার মশাইদের যে সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধার সদ্ব্যবহার করতে চাই। অর্থাৎ যে কাজ অত্যন্ত কঠিন, যাতে মাস্টার মশাই নার্ভাস বোধ করছেন, সে কাজ একজন রিসার্চ স্কলারকে দিয়ে দাও।
যদি ভালো হয় মাস্টার মশাইয়ের কৃতিত্ব, যদি খারাপ হয় রিসার্চ স্কলার বকুনি খাবে। সুতরাং প্রফেসর সৌগত ভাদুরীকে সকলের কাছে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছে আমাদের রিসার্চ স্কলার নাসরিন রিঙ্কি সুলতানা। নাসরিন, প্লিজ ইন্ট্রোডিউস আওয়ার কিনোট স্পিকার। Thank you, sir. Thank you so much. Am I audible, sir? Hello? Hello? Yes, please introduce. Yeah, you are audible. Please introduce. Okay. Good morning, my respected professors, honorable guests, my fellow research scholars and students. I'm Nasrin Sultana here to introduce Professor Sugato Bhaduri, who teaches in Center for English Studies, erstwhile CLE, in School of Language, Literature and Cultural Studies at Jawaharlal Nehru University, New Delhi. He has visited as distinguished scholar, professor, resource person, and subject expert to numerous institutions of higher education in Mexico, Germany, Poland, Italy, the United Kingdom, the United States of America, Australia, Bangladesh, Brazil, Canada, China, Ireland, Finland, France, Kenya, Spain, Switzerland, Taiwan, etc. with focal areas as diverse as ranging from digital narratives to trauma studies, from neurocognitive studies to post-colonialities, from Indian ancient texts to computer games. A complete session was held in his honor and named after him at the 7th Neurohumanities Colloquium on Neuroethnic, Neuroaesthetic and Neurocomplexity at the Ibero-American University, Mexico City. He was invited to inaugurate a new auditorium, Auditorio IACS 2, and delivered the inaugural address, Cultural Studies at the Crossroads, a case for South-South conversations at Rio de Janeiro, Brazil. An author, function of so many texts and enunciations, a legend in himself, in the campus chronotop of JNU, and a most popular and loved teacher, mentor, and research guide. Sir, we are proud and elated to be blessed by your presence here and eagerly waiting for your words. Thank you so much, sir. ভাদুরীদা, প্লিজ। না, আমি শুরু করছি, মানে এরকম একটা লম্বা চওড়া ইন্ট্রোডাকশন, এটা একটু স্লাইটলি এম্বারাসিং। তো আমি সৌনককে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে ডাকার জন্য, এবং পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে আমি আগেও এসেছি যখন ফিজিক্যালি আসা সম্ভব ছিল, এবং আমার বক্তব্য রেখেছি। এবং আজকেও আমাকে সৌনক বলেছে যে এটা একটা দ্বিভাষিক সিম্পোজিয়াম, দ্বিভাষিক সংগোষ্ঠী, সুতরাং আমি যদি মূলত বাংলাতেই কথা বলি সেটাই ভালো হয়, আমি তাই করব। তবে পারিভাষিক শব্দগুলো আমি মূলত ইংরেজিতেই বলবো, কারণ এটা আমার অক্ষমতা, আমার অপারগতা যে আমি সঠিক বাংলা পারিভাষিক শব্দগুলো হয়তো জানি না, কিন্তু আমার বক্তব্যটা আমি বাংলাতেই রাখবো, কিন্তু তার পারিভাষিক শব্দগুলো, টেকনিক্যাল টার্মস গুলো অবভিয়াসলি আমি মূলত ইংরেজিতেই রাখবো। তো এটা খুবই আনন্দের বিষয়, এবং আমি অভিজিৎ বাবুর বক্তব্য, ডক্টর অভিজিৎ দত্তর বক্তব্য শুনছিলাম তার আগে, কারণ আমি কিছুক্ষণ আগেই জয়েন করেছি, আমি তার আগের বক্তব্যগুলো হয়তো মিস করে গেছি। কারণ সংকেত তত্ত্ব বা সংকেত বিজ্ঞান বা সিমিওটিক্স, সেটা আমাদের চতুর্দিকে ছড়িয়ে আছে। আমরা সংকেত নিয়েই বাঁচি, আর আরো যেরকম ভাবে আমাদের সমাজ, আমাদের সমস্ত রকম ব্যবস্থা আরো ইনফরমেশন টেকনোলজি ড্রিভেন হচ্ছে, আমরা সর্বত্র ইনফরমেশন দ্বারাই, আমরা সর্বত্র সংকেত দ্বারাই, চিহ্ন দ্বারাই আবৃত। সুতরাং সংকেত তত্ত্ব নিয়ে আজকে কথা বলা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং নানা ফিল্ড থেকে, নানা রকম ডিসিপ্লিনারি ক্লাস্টার থেকে লোকে বক্তব্য রাখবেন, এটাই কাম্য, যাতে আমরা সংকেত ব্যাপারটাকে সম্যকভাবে বুঝে উঠতে পারি। সেই জন্য আমি আবার ধন্যবাদ জানাই সৌনককে, এবং আমার বক্তব্য শুরু করি। আমি যেহেতু সাহিত্য মূলত আমি সাহিত্যের ফিল্ডেই বিলং করি, তো সেহেতু আমি হয়তো আমার সংকেত তত্ত্ব সম্বন্ধে যা বলার, সিমিওটিক্স সম্বন্ধে যা বলার, সিগনিফিকেশন সম্বন্ধে যা বলার, সেগুলো আমি মূলত হয়তো সাহিত্যের দিক থেকেই বলবো, এবং সেটা আমাদের মানিয়ে নিতে হবে।
তো সর্বপ্রথমে আমি শুরু করার আগে আমার যে শীর্ষকটা আমি দিয়েছি সেটা নিয়ে আমি দু একটা মন্তব্য করতে চাই, কেননা আমার আজকের বক্তব্যের শীর্ষক হচ্ছে দ্য সিগনিফিক্যান্ট আদার। তো আমি কি বলতে চাই, এই সিগনিফিক্যান্ট আদার কথাটার অর্থ কি, এবং সিগনিফিক্যান্ট আদার এই ফ্রেজটা, এটা ইংরেজিতে একটা কমন ফ্রেজ, আমরা সবাই জানি। দ্য সিগনিফিক্যান্ট আদার বলতে কি বলা হয়? সিগনিফিক্যান্ট আদার বলতে বোঝানো হয় সাধারণত নিজের পার্টনারকে, মানে নিজের স্ত্রী বা নিজের স্বামী বা নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, মানে আমরা যাকে ভালোবাসি, আমাদের সঙ্গে যার ভালোবাসার সম্পর্ক, অথচ সে কিন্তু অপর, সে আমি নই, সে একজন অপর, অথচ তাকে আমি ভালোবাসি, তাকে ইংরেজিতে সিগনিফিক্যান্ট আদার বলা হয়। অর্থাৎ আমার হু ইজ ইউর সিগনিফিক্যান্ট আদার? সো অবভিয়াসলি মাই ওয়াইফ ইজ মাই সিগনিফিক্যান্ট আদার। তো ইংরেজিতে সিগনিফিক্যান্ট আদার এই ফ্রেজটার একটা অর্থ আছে। তো এই অর্থপূর্ণ ফ্রেজটা আজকে আমি আমার শীর্ষক হিসেবে দিয়েছি, আমার বক্তব্যের শীর্ষক হিসেবে দিয়েছি, কেননা আমার আজকের বক্তব্যটাও এই বিষয়টা নিয়েই থাকবে। অর্থাৎ কিরকম ভাবে অপর যে, আদার যে, সে কিন্তু ভালোবাসার পাত্র হয়ে দাঁড়ায়, এবং এই অপরকে জড়িয়ে ধরতে পারা বা অপরকে ভালোবাসতে পারা, আদারকে একরকম টাচ করতে পারা, আদারের প্রতি নিজেকে ডিরেক্ট করতে পারা, এটাই কিন্তু সিগনিফিকেশনের অবদান। আমরা সাইন নিয়ে কথা বলবো, সাইন নিয়ে চর্চা করা বা সাইন বুঝতে পারা বা সাইন কাকে বলে বা সাইন নিয়ে পড়াশুনো করা, সেটার আলটিমেট টেক অ্যাওয়ে হচ্ছে এই যে সামহাউ আমি অপরকে জড়িয়ে ধরতে পারি, আমি অপরকে ভালোবাসতে পারি, এবং সিগনিফিক্যান্ট আদার এই ফ্রেজটার মধ্যে সেই মর্মটাই নিহিত আছে। তো এটা আমি সর্বপ্রথমে বলে দিতে চাই, কেননা যাতে আমার বক্তব্যের সারমর্ম কি হবে সেটা প্রথমেই যাতে লোকে বুঝে যেতে পারেন। অর্থাৎ আমি নিশ্চয়ই সংকেত তত্ত্ব নিয়ে কথা বলবো, আমি নিশ্চয়ই কিরকম ভাবে সংকেত, চিহ্ন ইত্যাদি আমরা বুঝতে পারি বা বুঝতে শিখি সেগুলো নিয়ে কথা বলবো, কিন্তু সামহাউ আমার পুরো টকটাই কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে সেটা মুভ করতে থাকবে সামহাউ আদারকে ধরতে পারার দিকে, আদারকে ভালোবাসতে পারার দিকে, এবং সেটা একটা এথিক্যাল প্রজেক্ট। এর মধ্যে একটা এথিক্স আছে, একটা নীতিগত ব্যাপার আছে। আর যেটা আজকালকার সময়ে যখন আমরা নানা রকম পরিচিতিমূলক রাজনীতির মধ্যে নিজেদেরকে ক্রমাগত হারিয়ে ফেলছি, আইডেন্টিটি পলিটিক্স এর মধ্যে নিজেদেরকে হারিয়ে ফেলছি, যেখানে আমি, আই, মি, মাইসেলফ, আমার ধর্ম, আমার জাত, আমি, এই ব্যাপারটা যখন আরো একটা মূল রূপ ধারণ করছে, এবং অত্যন্ত প্রবলেম্যাটিক ভাবে, যেখানে দুনিয়ার সর্বত্র নানা রকম কম্পিটিটিভ ফান্ডামেন্টালিজমস, কম্পিটিটিভ সেক্টেরিয়ানিজমস, কম্পিটিটিভ কমিউনালিজমস, যেখানে ক্রমাগত তাদের বিষাক্ত নখগুলো আমাদের দিকে আমাদের প্রতি বাড়িয়ে দিচ্ছে, সেরকম সময় সংকেত তত্ত্বকে পেশ করতে পারা একটা অপরকে জড়িয়ে ধরার একটা ইঙ্গিত হিসেবে, এটাই আমার আজকের বক্তব্যের মূল সারমর্ম। আমি সেটা আগেই সেজন্য বলে দিলাম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এবং সেখান থেকে আমি এখন ঢুকতে চাই আমার কথায়, প্রশ্নটা হচ্ছে যে আমি তো বলে দিলাম অলরেডি যে সংকেত তত্ত্ব বা সংকেত বুঝতে পারার বা সিমিওটিক্স করা বা সিগনিফিকেশন নিয়ে চর্চা করার মূল উদ্দেশ্য অপরকে ধরতে পারা, আদারকে ধরতে পারা, আদারের প্রতি পৌঁছাতে পারা। কিন্তু আদার এলো কোথা থেকে, মানে সংকেতের মধ্যে আদারের উপস্থিতি এলো কোথা থেকে? সেটার জন্য সর্বপ্রথমে আমাদের সংকেত ব্যাপারটাই বুঝতে হবে। আমি সংকেত শব্দটা ব্যবহার করছি সাইন হিসেবে, আমি সাইন শব্দটাও ব্যবহার করতে পারি যদি সংকেত শব্দটা নিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, তো আমি সাইন কথাটাই না হয় ব্যবহার করি। তো সাইন কাকে বলে? সাইন বাই ডেফিনিশন এমন একটা জিনিস যেটা আমরা অপর একটা জিনিস তার পরিবর্তে ব্যবহার করি। অর্থাৎ আমি যদি গাছ বোঝাতে চাই, আমি যদি সত্যিকারেরই একটা গোটা গাছ নিয়ে চলে আসি, তাহলে সেটা কিন্তু গাছের সাইন নয়, সেটা তো গাছ নিজে। সাইন অর্থাৎ শব্দ, যে শব্দটা গাছ বা ট্রি, বা আমি একটা ছবি আঁকলাম, একটা ছোটখাটো একটা ছবি, একটা গাছের ছবি, এইগুলো সংকেত, কেননা সেগুলো কিন্তু গাছ নিজে নয়, সেগুলো গাছের পরিবর্তে ব্যবহৃত। অর্থাৎ সর্বপ্রথমে সংকেত শব্দটার মধ্যেই একটা অপরত্ব লুকিয়ে আছে। সংকেত বাই ডেফিনিশন ইজ অ্যান আদার, বিকজ ইট ইজ নট দি অবজেক্ট ইন ইটসেলফ।
It is always in lieu of the object. It is in place of the object. It is an other thing. Tree, এই শব্দটা ট্রি, এটা কিন্তু গাছ নয়, এটা গাছের একটা পরিবর্তে ব্যবহৃত একটা জিনিস। সুতরাং অলরেডি সংকেত ব্যাপারটা মধ্যে, সাংকেতিকতার মধ্যে, মানে সাংকেতিকতায় কোনো লিটারালিটি নেই। সাংকেতিক এই শব্দটার অর্থই হচ্ছে যে আমি একটা অন্য জিনিস ব্যবহার করছি একটা অন্য জিনিসকে মানে করার জন্য, একটা অন্য জিনিসকে সিগনিফাই করার জন্য। অর্থাৎ সাইন শব্দটার মধ্যেই কিন্তু একটা এই ডাইনামিক্স অফ ইন্টারাক্টিং উইথ দি আদার লুকিয়ে আছে। তো এই ব্যাপারটা সর্বপ্রথমেই বলে রাখতে চাই, যাতে আমরা এই খেইটা হারিয়ে না ফেলি যে কথা তো বলা হচ্ছে সংকেত নিয়ে, সাংকেতিকতা নিয়ে, সাইন নিয়ে, সিগনিফিকেশন নিয়ে, সিমিওটিক্স নিয়ে, সেখানে আদার কোত্থেকে চলে এলো। তার কারণ হচ্ছে সাংকেতিকতার তার মূল বক্তব্যই হচ্ছে আদার। সংকেত মানে আমি একটা অন্য জিনিস ব্যবহার করছি একটা অন্য জিনিসকে বোঝাতে। এটা সর্বপ্রথম আমাদের এটা বোঝা দরকার। দ্বিতীয়ত, যেহেতু আমি মূলত সাহিত্য নিয়েই কথা বলছি বা সাহিত্যের পজিশন থেকেই আমি কথা বলছি আজকে, তো সাহিত্য কি করে বা সাহিত্যের কি করা উচিত? কারণ আমরা সাংকেতিকতা, আমার বক্তব্যের মধ্যে আমি সাংকেতিকতা অন্য সমস্ত রকম সাংকেতিকতায় আমি বলতে সক্ষমও নই, আমি বলতে পারছিও না। তো আমার আজকে সাংকেতিকতা বিষয়ে যা কিছু বলা সেটা আমি ন্যাচারালি সাহিত্যের পরিসর থেকেই বলছি। তো সাহিত্য কি বা সাহিত্য কি করে বা সাহিত্যর কি করা উচিত, তার মধ্যেও কিন্তু আমরা দেখতে পাবো এই অপরকে ধরতে পারা, এই ব্যাপারটা লুকিয়ে আছে। নট অনলি বিকজ সাহিত্য শব্দটার অর্থই হচ্ছে সহিততা, সহিত যুক্ত স্ন প্রত্যয় সাহিত্য, এই টুগেদারনেস, সাহিত্য কথাটার অর্থই হচ্ছে টুগেদারনেস, যেখানে আলাদা আলাদা জিনিস, বিভিন্ন আদার, তারা যেন একসঙ্গে একটা মেলবন্ধন তৈরি করে। সাহিত্য শব্দটার অর্থই তাই, সহিততা, সাহিত্য। কিন্তু তাছাড়াও মানে সাহিত্য আমরা কেন পড়ি? আমরা যদি আক্ষরিক অর্থ বোঝার জন্যই পড়ি তাহলে তো সাহিত্য হয় না। সেটা সাহিত্যের কাজ একটা প্রেজেন্ট মিনিং, লিটারাল মিনিং বোঝানো নয়। সাহিত্যর কাজই হচ্ছে আমাদের লিটারালিটির যে হরাইজন, তার বাইরে নিয়ে গিয়ে আমাদের সামহাও একটা অন্য জগৎ দেখাতে পারা, একটা অন্য জগৎ আমাদেরকে খুলে দেওয়া। সাহিত্য তো লিটারাল মিনিং নিয়ে ডিল করে না, সেটা তো একটা টাম্পলেট করতে পারে বা একটা নোটিস করতে পারে। একটা নোটিস আর একটা কবিতার মধ্যে তো একটা তফাৎ আছে। তফাৎটা এটাই যে নোটিসটা লিটারাল, নোটিস আমাকে পরিষ্কার বলে দেয় যে অমুক দিনে অমুক তারিখে অমুক এতটার সময় এই হতে চলেছে, সবাই এসো। এটার মধ্যে কোনো ইন্টারপ্রেটেটিভ possibility of moving to an other possibility এটা কিন্তু নেই। কিন্তু সাহিত্য বাই ডেফিনিশন সেটা কিন্তু কনোটেটিভ মিনিংস এর ভেতর দিয়ে, সেটা সাহিত্যের মধ্যে যে সংকেতগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো যেহেতু নানাভাবে ইন্টারপ্রেট করা সম্ভব, সেহেতু সবসময় সেটা একটা বহুবিধতা, একটা প্লুরালিটি, একটা মাল্টিপ্লিসিটির প্রতি আমাদেরকে খুলে দেয়। সুতরাং সাহিত্যের কথাও যদি আমরা বলি, শুধুমাত্র সংকেত নয়, যদি সংকেত সাহিত্যে যেরকম ভাবে ব্যবহৃত হয় সেটার কথাও যদি আমরা বলি, তাহলেও কিন্তু এই অপরটা চলে আসে। কারণ সাহিত্যের উদ্দেশ্যই হচ্ছে আমাদেরকে আমাদের এই যে নিজেদের কক্ষিগত যে মানসিকতা, কুপমণ্ডুকতা, এই যে আমরা একটু আগে আমি বলছিলাম, এই যে আইডেন্টিটি পলিটিক্স এর মধ্যে নিজেকে ঢুকিয়ে রাখা, এই আমি কি, আমার পরিচিতি কি, আমি এই, আমার ধর্ম, আমার জাত, আমার সমস্ত কিছু, এর মধ্যে আমার ভাষা, এর মধ্যে আমি নিজেকে সীমিত রাখবো, আমি শুধু এইটুকুই জানবো, তা নয়। সাহিত্য আমাদের মনের জানলা খুলে দেয়। সাহিত্য আমাদেরকে অন্যান্য দুনিয়াকে রিচ করতে সাহায্য করে, অন্যান্য দুনিয়াকে ছুঁতে সাহায্য করে। অর্থাৎ সাহিত্যিক সাংকেতিকতার আরো একটা কাজ হচ্ছে বিশেষত এই অপরকে ধরতে পারা, যেটা আমি বলছিলাম, অপরের কাছে পৌঁছাতে পারা, নিজের মধ্যে কক্ষিগত না থেকে অপরকে ছুঁতে পারা, অপরকে ভালোবাসতে পারা, অপরকে জানতে পারা। সাহিত্যের কিন্তু এটাই উদ্দেশ্য। সুতরাং আমরা সাহিত্যের পার্সপেক্টিভ থেকেও যদি বলি, তাহলেও কিন্তু সাংকেতিকতার এই যে অপরকে ধরতে পারার যে উদ্দেশ্য, সেটা কিন্তু মূর্ত হয়ে ওঠে।
এই দু একটা প্রাথমিক শব্দ বলে আমি সাংকেতিকতার বিশেষতায় যাই, সাংকেতিকতার পার্টিকুলারিটিস গুলোয় যাই, কারণ তার থেকে হয়তো এই অপরকে ধরতে পারার আমি যে বক্তব্যটা রাখার চেষ্টা করছি, এবং একটা এথিক্যাল আর্গুমেন্ট, অ্যান এথিক্যাল আর্গুমেন্ট vis-a-vis semiotics. To do semiotics is to be ethical. To study signification is to be ethical. To study signification is to be able to reach out to the other, is to be able to step out of your fundamentalistic self-samenesses and to be able to somehow touch the other, love the other, embrace the other. এই যে আমার মূল বক্তব্যটা, এবং যেটা আমি আগেই বলেছি, রাজনৈতিকভাবে আজ যে সমগ্র বিশ্বে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ, কেননা আমাদেরকে চতুর্দিকের যে সেক্টেরিয়ানিজম, চতুর্দিকে যে ফাসিজম আমাদেরকে ঘিরে ধরছে গোটা পৃথিবীতে, তার থেকে বেরোনোর একটা প্রফেসর, ইন্ডিয়ার বেস্ট ইউনিভার্সিটি, যাকে নিয়ে এত কাণ্ড, জেএনইউ, কানহাইয়া কুমার, ওখানকার ইংলিশ প্রফেসর, এই লোকটি, এই যে এই লোকটি। হ্যাঁ, কেউ কিছু বলছেন? কে বলছেন? না, কেউ একটা লিংক পেয়ে কারোর কাছ থেকে জয়েন করে গিয়েছিলেন, তাকে আমরা চিনি না, আমাদের বিশ্ববিদ্যালয়েরও নন। তিনি কিছু একটা বলছিলেন রিলেটেড টু জেএনইউ এন্ড অল দোজ থিংস। You please continue. Very sorry, Professor Bhaduri. না, এটা তো সিম্পোজিয়াম, এখানে তো হ্যাঁ সবাই আসতে পারে, সবাই অত্যন্ত ওয়েলকাম। কিন্তু রেইজ হ্যান্ড করলে ভালো হতো না? রেইজ হ্যান্ড করে বললে ভালো হতো। একটা তো অপরের প্রতি দায়িত্ব আছে। হ্যাঁ, এবং আমাদেরও অপরের প্রতি দায়িত্ব আছে। আমরা কাউকে যদি বার করে দিই আমাদের সিম্পোজিয়াম থেকে, সেটা হয়তো সঠিক হবে না, কেননা সবারই করেছে। সংগ্রাম দাস বলে একজন, আমাদের বিশ্ববিদ্যালয়ের নয়, বাইরের থেকে কেউ জয়েন করেছে, তিনি একটা রেইজ হ্যান্ড করেছেন। তুমি যদি এখন, যেহেতু এটা সিম্পোজিয়াম, এখন যদি নিতে চাও তার বক্তব্যটা তুমি নিতে পারো, অথবা তাকে বলছি ওয়েট করতে টিল দ্য এন্ড অফ দ্য লেকচার। না, তার বক্তব্য রাখুক সে। হ্যাঁ, সংগ্রাম, তোমার কিছু বক্তব্য থাকলে বলো। না, সংগ্রাম কিছু No sir, actually sir, I have no doubt sir. Please go ahead. Yes sir, continue. হ্যাঁ, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অর্থাৎ এই কয়েকটা প্রাথমিক বক্তব্য রেখে যে কিরকম ভাবে সিগনিফিকেশন বিকামস আ মিনস অফ রিচিং আউট টু দি আদার rather than being constrained within yourself, rather than being caught up with self-identification alone. এই কয়েকটা প্রাথমিক বক্তব্য রেখে আমি আমার মূল বক্তব্য শুরু করছি, এবং সেখানে হয়তো বিশেষত কারণ আজকে আমরা যে অডিয়েন্সের সামনে বক্তব্য রাখছি তারা সবাই তারা নানা রকম ভাবে সংকেত তত্ত্ব নিয়ে তারা নিজেরাই চর্চা করেছেন। সুতরাং প্রাথমিক কয়েকটা বক্তব্য যেগুলো আমি রাখবো সেগুলো হয়তো সবাই খুবই পরিচিত, কিন্তু তবু সেগুলো রাখা দরকার, কেননা আমরা জানি যে সিমিওটিক্স এই বিষয়টা, এটা মানে সিমিওলজি ফর্মে, সিমিওলজি নাম দিয়ে সেমিওলজি ফর্মে ফার্দিনান্দ দ্য সোসিউর প্রথম শুরু করেন, যদিও তার আগে সিমিওটিক্স শব্দটা এক্সিস্ট করত, এবং চার্লস স্যান্ডার্স পেয়ার্স বলে একজন আমেরিকান ভদ্রলোক, তিনি সিমিওটিক্স শব্দটার প্রথম উদ্ভব করেন, যদিও ফার্দিনান্দ দ্য সোসিউরের থ্রু দিয়েই আমরা প্রাইমারিলি সিমিওলজি বা সংকেত তত্ত্ব নিয়ে আমরা প্রাইমারিলি আমরা ইন্ট্রোডিউসড হয়ে থাকি। তো এবং সোসিউরের যে মূল বক্তব্য, সাইন কি বা সিগনিফিকেশন কিভাবে হয়, সেগুলো আমি এখানে অকারণে রিপিট করে আমি সবাই যেটা জানি সেটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না, কিন্তু তবু এই মূল কথাটা নিশ্চয়ই সবাই জানেন যে সোসিউরের মতে সিগনিফিকেশনে শুধুই ডিফারেন্স আছে। আবার কিন্তু আমরা ঘুরে ফিরে সেই ডিফারেন্স অ্যাজ অপোজ টু সিমিলারিটি এই ব্যাপারটাতে চলে আসছি। অর্থাৎ সাংকেতিকতার মূল উদ্দেশ্যই হচ্ছে ডিফারেন্স, মূল উদ্দেশ্যই হচ্ছে তফাৎ, মূল উদ্দেশ্য হচ্ছে বিবিধতা। কেননা কোন সংকেত, এবং এটা আমরা সবাই জানি, সুতরাং আমি অকারণে রিপিট করবো না, সোসিউরের মতে যে কোনো সাইন তার মানে কি দাঁড়ায় সেটার কোনো ফিক্সড কোনো মিনিং নেই, ইট ইজ অ্যাবসলিউটলি আরবিট্রারি।
কেননা যে কোনো সংকেত তার শুধু ডিফারেন্সের থ্রু দিয়ে সে সিগনিফাই করে। এখানে একটা কথা বলে রাখা দরকার যে যখন সাইন মাত্রই আরবিট্রারি বা সংকেত মাত্রই আরবিট্রারি, এই কথাটা যখন সোসিওর বলছেন, তিনি হয়তো একটুখানি হয়তো ভুল নয় কিন্তু একটু হয়তো অসম্পূর্ণ কথা রাখছেন। কেননা চার্লস স্যান্ডার্স পেয়ার্সের সিমিওটিক্সে যখন আমরা যাই তখন আমরা দেখতে পাই যে সাইন কিন্তু 3 রকম, অর্থাৎ সব সাইন যে আরবিট্রারি তা নয়। চার্লস স্যান্ডার্স পিয়ার্সের মতে, যেটা আবার আপনারা সকলেই জানেন, সাইন কিন্তু 3 রকম: আইকন, ইন্ডেক্স এবং সিম্বল। আইকন মানে প্রতিমা, অর্থাৎ কোন সাইন কিন্তু প্রতিম, কোন সাইন কিন্তু অবিকল একটা করেসপন্ডেন্স রাখে সেই সাইনটা এবং সেই সাইনটা কি মিনিং করছে তার মধ্যে। অর্থাৎ যেখানে আমি যা আমার সাইনটা যেরকম দেখতে বা যেরকম শুনতে, সেই সাইনটা যা সিগনিফাই করছে সেটাও অবিকল সেই রকম। আইকন। ইন্ডেক্স অর্থাৎ হচ্ছে সূচক বা নির্দেশক। কোন সাইন ঠিক অতটা আরবিট্রারি নয়, কেননা সেটা কিছু একটা নির্দেশ করে বা সেটা কিছু একটা সূচনা করে। এবং শুধুমাত্র সিম্বল, যেটার জন্য আমরা চিহ্ন শব্দটা ব্যবহার করতে পারি, অর্থাৎ সংকেতের মধ্যে, নানা রকম সংকেতের মধ্যে মাত্র এক জাতীয় সংকেত অর্থাৎ চিহ্ন। পেয়ার্সের মতে একমাত্র চিহ্নই হচ্ছে পুরোপুরি আরবিট্রারি। প্রতিমা বা নির্দেশক বা সূচক, যে প্রতিম বা নির্দেশক বা সূচক যে সংকেতগুলো, সেগুলো কিন্তু সম্পূর্ণ আরবিট্রারি নয়। কিন্তু সেটা আমি একটা ফুটনোট হিসেবে আমি নয় সাইডেই রেখে দিলাম। সোসিওর প্রাইমারিলি শুধুমাত্র আরবিট্রারি সাইন নিয়েই ডিল করেছেন। ওনার মতে সাইন মাত্রই, যদিও উনিও ওনোম্যাটোপোইয়ার কথা বলেছেন, কিন্তু এনিওয়ে আমি যেটা বললাম যে আমি সোসিওরকে নিয়ে অকারণে আমি সময় নষ্ট করতে চাই না, কেননা সেটা সবাই মোটামুটি জানেন যে এই মূল কথাটা, যে যেখানেই আমরা সিগনিফিকেশনের কথা বলি, যেখানেই আমরা কিভাবে সিগনিফিকেশন হয় তার কথা বলি, আমরা কিন্তু আদতে ডিফারেন্সেরই কথা বলি। কেননা কোন সাইনের মধ্যে কোনো অর্থ অন্তর্নিহিত নেই, কারণ বিভিন্ন ভাষায় বিভিন্ন কনটেক্সটে একই সাইন আলাদা আলাদা মানে ধারণ করে, আলাদা আলাদা রকম তার নানা রকম তার লেয়ার্স অফ মিনিং ইমার্জ করে। সুতরাং সিগনিফিকেশনে দেয়ার আর ওনলি ডিফারেন্সেস। তো অলরেডি আমরা কিন্তু ডিফারেন্স ব্যাপারটাতে আমরা চলেই এলাম। যে ডিফারেন্স নিয়ে আমি কথা বলতে চাই, যে যখনই আমরা সাংকেতিকতা নিয়ে কথা বলবো, যখনই আমরা মানে কিভাবে তৈরি হয় তাই নিয়ে কথা বলবো, আমরা সামহাউ সিমিলারিটি থেকে বেরিয়ে, আমাদের সিমিলিটিউড, আমাদের পরিচিতির জগৎ থেকে বেরিয়ে, সেই কুপমণ্ডুকতা থেকে বেরিয়ে আমরা কিন্তু একটা বিবিধতা, একটা অপরকে ধরতে পারার একটা ডোমেনে পৌঁছে যাই। সেটা কিন্তু সোসিওরের মূল বক্তব্যের মধ্যেও নিহিত। কিন্তু একটা ব্যাপার যেটা দেখতে হবে এবং যেটা জাক দেরিদা খুব ভালোভাবে এক্সপোজ করেছেন, খুব ভালোভাবে তুলে ধরেছেন, যে স্ট্রাকচারালিজমের সমস্যা কি, এই বিষয়টা ডিসকাস করতে গিয়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গিয়ে দেরিদা যে ব্যাপারটা সম্মুখভাবে তুলে ধরেছেন সেটা হচ্ছে যে সোসিওর আমাদের বিবিধতার সামনে নিয়ে এলেন। সোসিওর আমাদের বললেন যে শুধুই বিবিধতা আছে, শুধুই বিভিন্নতা আছে, কিন্তু সোসিওর সেই বিভিন্নতাতেই সন্তুষ্ট না হয়ে উনি কিন্তু সামহাও চেষ্টা করলেন কোন ক্রমে যদি বিবিধতা সত্ত্বেও একটা কোথাও আমরা যদি একটা ডিপ স্ট্রাকচার খুঁজে বার করতে পারি। এবং সোসিওর যেহেতু দুটো শব্দ আবার সবাই পরিচিত এবং সংকেত তত্ত্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো শব্দ, পারোল এবং লাং, যেটা আবার সবাই পরিচিত। পারোল মানে ফ্রেঞ্চে পারোল মানে কথা বলা, কিন্তু কথা বলার অর্থে এই কথাটা ব্যবহৃত হচ্ছে না। লাং মানে ভাষা, মানে আমরা যদি আক্ষরিকভাবে অনুবাদ করি, পারোল মানে কথা বলা আর লাং মানে ভাষা। কিন্তু সোসিওরের মতে, এবং আবার এটাও সবাই জানে, সোসিওরের মতে কোনো ভাষা কিন্তু অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না, শুধুমাত্র পারোল এক্সিস্ট করে। যতজন, যেমন ইংরেজি বলে কোনো ভাষা নেই বা বাংলা বলে কোনো ভাষা নেই, বাংলা ভাষার কয়েক কোটি ভাষাভাষী আছেন, তারা প্রত্যেকে নিজেদের মতো করে বাংলা বলেন, তাদের প্রত্যেকের ইন্টোনেশন আলাদা, তাদের প্রত্যেকের বাক্য চয়ন আলাদা, শব্দ চয়ন আলাদা। সুতরাং স্বাভাবিকভাবেই আমাদের যতজন বাঙালি ভাষাভাষী আছেন ততগুলো পারোল আছে, কোনো একটা বাংলা ভাষা নেই। কিন্তু এই বিবিধতাটাকে ডিসকভার করেও, এই বিভিন্নতাটাকে আইডেন্টিফাই করেও সোসিওর কিন্তু সামহাও বললেন না 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 না, এই বিভিন্নতাটা কিন্তু স্টাডি করা যায় না। আমি কি করি, এটা কি আমার পক্ষে সম্ভব যে আমি যদি বাংলা ভাষা শিখতে চাই, আমি
প্রত্যেকটা কোটি কোটি বাঙালির কাছে গিয়ে আমি ইন্টারভিউ নেবো নাকি, দেখ তুমি কিরকম করে চ বলো, তুমি কিরকম করে ছ বলো, সেটা সম্ভব নয়। সুতরাং আমরা কিন্তু স্টাডি করি লং, এবং লং ব্যাপারটা হচ্ছে ভাষা, এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাকশন, এটা এক্সিস্ট করে না। কোনো বাংলা ভাষাভাষী লং বাংলা বলেন না, তারা সবাই পারল বাংলা বলেন, কিন্তু লংটাই স্টাডি করতে হয়, কেননা লং যেটা আসলে এক্সিস্ট করে না, যেটা অ্যাবস্ট্রাকশন মাত্র, সেটাই কিন্তু স্টাডি করা সম্ভব। তার মানে সোসিওর কি করলেন, সোসিওর একাধারে বিভিন্নতাটাকে আমাদের সামনে তুলে ধরলেন, কিন্তু উনি নিজে কিন্তু সামাও ফেরত চলে গেলেন, যেন বিবিধতাটাকে ওনাকে ভয় পাওয়ালো। উনি বিবিধতাটাকে ঠিক হ্যান্ডেল করতে পারলেন না। উনি বললেন আমরা বিবিধতা আছে, কিন্তু আমি কিন্তু সামাও ঐক্যটাকে স্টাডি করব। এটাই কিন্তু দেরিদা ওনার বিখ্যাত স্ট্রাকচার সাইন এন্ড প্লে নামক এসেতে উনি এক্সপোজ করছেন একভাবে, যে স্ট্রাকচারালিজমের সমস্যা কি। স্ট্রাকচারালিজমের সমস্যা হচ্ছে তারা আবিষ্কার করে যে আছে শুধুই বিভিন্নতা, কিন্তু সেই বিভিন্নতাতেই নিজেকে আর কি খেলে না দিয়ে, সেই বিভিন্নতার খেলায় নিজেকে লুটিয়ে না দিয়ে, তারা কিন্তু তবু চেষ্টা করে যে কিভাবে এই বিভিন্নতার আড়ালে লুকিয়ে থাকা সেই যে ঐক্য, সেটাকে আমি খুঁজে বার করব। এবং what gives structurality to a structure? A structure is indeed varied. A structure indeed has so many dimensions. A structure indeed is multifarious. But what is that kernel that gives structurality to that structure? আমি সেটাকে খুঁজে বার করবো, এটাই আমার উদ্দেশ্য হবে। তার মানে আমি বিভিন্নতার যে অরিজিনাল র্যাডিক্যাল প্লেফুল ফিলসফি, যেটা আমাকে ইউনিটি থেকে মুক্তি দিতে পারত, আমি সেটাকে ইন্ট্রোডিউস করা সত্ত্বেও আমি কিন্তু তারপর সামহাও সেই একতার ঐক্যের একটা যে চার্ম, আমি সেটাতে সামহাও নিজেকে আবার সামহাও রিভার্ট করে গেলাম। এটা কিন্তু একটা লস এক ধরনের, এবং দেরিদা সেই জন্যই বলার চেষ্টা করেছেন যে স্ট্রাকচারালিজমের এই যে অবজেক্টিভ, আর যেহেতু স্ট্রাকচারালিজম ইজ প্রিটি মাচ পার্ট অফ সেমিওটিক্স, এবং স্ট্রাকচারালিজম ইজ ওয়ান অফ দ্য ওয়েজ ইন উইচ উই ক্যান স্টাডি সিগনিফিকেশন, তো এই পদ্ধতিটা স্ট্রাকচারালিস্ট মোড অফ আন্ডারস্ট্যান্ডিং সিগনিফিকেশনের এটা একটা সমস্যা, যে আমি বিভিন্নতাটাকে তুলে ধরলাম কিন্তু বিভিন্নতাতেই নিজেকে খেলিয়ে দিলাম না। এই যে প্লে, এই ব্যাপারটা হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ যদি আমরা এই বিবিধতাকেই ধরতে চাই, বিবিধতাটাকেই ধরতে চাই। এবং দেরিদা সেহেতু একটা খুব ফান্ডামেন্টাল প্রশ্ন রেজ করেছেন, সেই প্রশ্নটা হচ্ছে হোয়াট গিভস স্ট্রাকচারালিটি টু আ স্ট্রাকচার। চলো আমরা না হয় স্ট্রাকচারালিটি, যে স্ট্রাকচারের মধ্যে অন্তর্নিহিত যে মূল, যেটার কারণে একটা স্ট্রাকচার তার ফর্ম পায়, আমরা সেটাকে ধরতে চাই। ভেরি গুড, খুব ভালো কথা। কিন্তু স্ট্রাকচারালিটিটা কে দিচ্ছে, কে স্ট্রাকচারকে স্ট্রাকচারালিটি দেয়? এবং দেরিদা বলছেন, দেরিদার আর্গুমেন্ট এটাই যে যে জিনিসটা একটা কাঠামোকে কাঠামোত্ব যেটা দেয়, সেটা কিন্তু সেই কাঠামোতে কখনো প্রেজেন্ট থাকে না। যেমন আমরা যদি একটা বাড়ির উদাহরণ, বাড়িটা একটা স্ট্রাকচার, সেই বাড়িটার স্ট্রাকচারালিটিটা কোনো একজন কেউ একটা দিয়েছে, কিছু একটা সেই স্ট্রাকচারটাকে স্ট্রাকচারালিটি দিয়েছে, কিন্তু কি দিয়েছে, কি সেই স্ট্রাকচারটাকে স্ট্রাকচারালিটি দিয়েছে? হয়তো একটা আর্কিটেক্টের প্ল্যান, কেননা আর্কিটেক্টের বানানো কোনো একটা নকশা, তার ভিত্তিতেই এই বিশাল কাঠামোটা দাঁড়িয়ে আছে। এই কাঠামোটাকে কাঠামোত্ব দিয়েছে সেই আর্কিটেক্টের প্ল্যান, কিন্তু আর্কিটেক্টের প্ল্যানটা কি অ্যাকচুয়ালি কাঠামোর মধ্যে কোথাও নিহিত আছে? কোথাও কি আমি এই দেয়ালটা খুঁড়লে তার মধ্যে আমি পেয়ে যাব আর্কিটেক্টের প্ল্যানটা? তার মধ্যে কি আমি কোনো জায়গায়, এই গোটা বাড়িটা দাঁড়িয়ে আছে সেই আর্কিটেক্টের প্ল্যানের ওপর, সেই আর্কিটেক্টের প্ল্যানটাই স্ট্রাকচারালিটি দিয়েছে এই স্ট্রাকচারটাকে, কিন্তু সেই আর্কিটেক্টের প্ল্যানটা কিন্তু এই কাঠামোতে নেই, সেটা একটা অ্যাবসেন্স। এই কাঠামোতে আছে ইট, কাঁচ, লোহা, সেই আর্কিটেক্টের প্ল্যানটা কিন্তু কোথাও এই কাঠামোর প্রেজেন্ট ফর্মে নেই। তার মানে কি দাঁড়ালো, অবশ্যই একটা কিছু আছে যেটা একটা স্ট্রাকচারকে স্ট্রাকচারালিটি দেয়, অবশ্যই এই বিবিধতাকে ধরে রেখেছে কোথাও কিছু একটা, কিন্তু সেই কিছু একটাটা কিন্তু কখনোই একটা প্রেজেন্স নয়। সেই যেটা স্ট্রাকচারালিটি দিয়েছে স্ট্রাকচারটাকে, সেটা কিন্তু একটা অ্যাবসেন্স, সেটা কখনোই এই কাঠামোর অংশ নয়।
সেটা কখনোই এই কাঠামোতে প্রেজেন্ট নয়। তার মানে কি দাঁড়ালো, এবং আমি একটু ফাস্ট মুভ করছি কারণ আমার মূল বক্তব্যটা যেটা আমি বললাম অনেকেই খুব ভালোভাবে জানেন, এবং দেয়ারফর আমার হয়তো পোলেমিক্যাল বক্তব্যটা রাখাই আমার ভালো হবে, সুতরাং সেই দিকে আমি ক্রমাগত এগোই। তো দেরিদার মতে দেয়ারফর, এবং সেটা আমরা সবাই জানি, প্রেজেন্সকে স্টাডি করে কোনো লাভ নেই, প্রেজেন্সের উপর জোর দিয়ে কোনো লাভ নেই, কারণ প্রেজেন্স কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাকচারকে স্ট্রাকচারালিটি দেয় না। অর্থাৎ আমরা যদি সাংকেতিকতার কথাও বলি, আমরা যদি সংকেত বোঝার কথাও বলি, আমরা যদি সিগনিফিকেশন স্টাডি করার কথাও বলি, আমরা সিমিওটিক্স এর কথাও বলি, আমরা স্ট্রাকচারকে বোঝার কথাও বলি, সেখানে প্রেজেন্স অর্থাৎ যা উপস্থিত, প্রেজেন্ট শব্দটা দুটো অর্থ আছে, একটা টেম্পোরাল অর্থ, একটা স্পেশিয়াল অর্থ। অর্থাৎ একজন এখানে প্রেজেন্ট অথবা একজন এই সময়ে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স সেই অর্থে। অর্থাৎ প্রেজেন্স শব্দটার একটা টেম্পোরাল, একটা সাময়িক এবং একটা স্পেশিয়াল অর্থ রয়েছে। তো দুই অর্থে প্রেজেন্স নিয়ে যদি আমরা কট হয়ে যাই, প্রেজেন্সে যদি আমরা আটকে পড়ি, এই মেটাফিজিক্স অফ প্রেজেন্স, এই যে হিয়ার এন্ড নাও, এই যে এখন এবং এই জায়গা, এই প্রেজেন্সে যদি আমরা কট হয়ে যাই, এবং যেটাই আমি একটু আগে বলছিলাম যে আমাদের একটা খুবই টেম্পটেশন হয় যে আমার যা প্রেজেন্ট, সেই প্রেজেন্টটা নিয়ে আমি আঁকড়ে ধরে থাকি। আমি এই এখানে, আমি এই এখনকার, আমি এই প্রেজেন্টটুকুই আমি যেন জড়িয়ে আঁকড়ে ধরতে চাই। কিন্তু প্রেজেন্টকে আঁকড়ে ধরে কোনো লাভ নেই, কেননা প্রেজেন্স কিন্তু স্ট্রাকচারকে স্ট্রাকচারালিটি দেয় না, প্রেজেন্স কিন্তু সাংকেতিকতার মূলটাকে ধরে রাখে না, বরঞ্চ যেটা আমরা একটু আগে উদাহরণস্বরূপ বললাম এবং দেরিদা খুব সুন্দরভাবে বুঝিয়ে বলেছেন, যে জিনিসটা, আমি জিনিস শব্দটা ব্যবহার করছি, ওটা ঠিক জিনিস নয়, যে জিনিসটা একটা স্ট্রাকচারকে স্ট্রাকচারালিটি দেয়, অর্থাৎ যে জিনিসটা সাংকেতিকতার মূল চাবিকাঠি ধরে রাখে, সেটা কিন্তু একটা অ্যাবসেন্স, সেটা কখনোই প্রেজেন্ট নয়, সেটা সবসময় অ্যাবসেন্ট। সুতরাং আমাদের সেই অ্যাবসেন্সটাকে, অর্থাৎ যেটা কখনোই প্রেজেন্টে নেই, যেটা কখনোই এই আমি এখন এইখানে এই প্রেজেন্টিজমের মধ্যে যেটা আটকে পড়ে নেই, অর্থাৎ যেটা সর্বসময় অপর, সর্বসময় সেটা অন্য কোথাও, সর্বসময় সেটা অন্য কোনো সময়, আমাদের সামহাও সেইটার সন্ধান করতে হবে। এবং নিডলেস টু সে, এটাও সবাই জানেনি, খুব ভালোভাবেই জানেন যে দেরিদা একটা শব্দ ব্যবহার করেন, এই শব্দটা উনি নিজে লেখার সাহায্যে উনি বানিয়েছেন, এবং লেখা ব্যাপারটা আমাদের বুঝতে হবে, লেখা কাকে বলে, লেখন, লেখনের উদ্দেশ্য কি সেটাও আমাদের বুঝতে হবে। কিন্তু এই শব্দটা সবাই জানেন, অর্থাৎ ডিফারিং and differing, মানে both in terms of place and time, and other place, a different place, এবং an other time, a deferred time, অর্থাৎ মিনিং, সাংকেতিকতার সারমর্ম সেটা এখানে নেই, সেটা এই সময়ে নেই, সেটা একটা অন্য কোথাও আছে, অন্য কোনো সময়ে আছে, একটা ডিফারেন্ট প্লেসে আছে, একটা ডেফার্ড টাইমে আছে। কেননা প্রেজেন্স কিন্তু মিনিংকে ধরে রাখতে পারছে না। আমাদের সংকেত তত্ত্ব বা সংকেত চর্চার মূল উদ্দেশ্যই হচ্ছে সেই অন্যটাকে ধরতে পারা, অন্য কোথা, অন্য কোনোখানে, অন্য কোনো সময়, হিয়ার এন্ড নাও নয়, প্রেজেন্টে নয়, সেই ডিফার্ড প্লেসে, সেই ডেফার্ড টাইমে। এবং আপনারা অনেকেই জানেন যে দেরিদা লেখার সাহায্যে, অর্থাৎ এই লেটারটাকে ইন্ট্রোডিউস করে একটা শব্দ বানান, ডিফারেন্স উইথ অ্যান এ রাদার ডিফারেন্স উইথ অ্যান ই। কারণ ফ্রেঞ্চে, যদিও মানে আমি সময়ের দিকেও নজর রাখছি এবং দেয়ারফোর আমি খুব বেশি আমি যাতে অকারণ জিনিসপত্রে আমি হারিয়ে না যাই, তো তবু এইটুকু বলা দরকার, ফ্রেঞ্চে মানে আমাদের ইংলিশে যেমন, মানে আমাদের ইংলিশ মানে ইংলিশও আমাদের, কারণ আমরা যখন অপরকেই হচ্ছে, ইংলিশ অপরের ভাষা হলেও সেটা আমারই ভাষা। তো আমাদের ইংলিশে ডিফার আর ডেফার দুটো আলাদা শব্দ, DIFFER, DEFER, দুটো আলাদা শব্দ আছে, অর্থাৎ স্পেশিয়াল আদার এবং টেম্পোরাল আদারের জন্য দুটো আলাদা শব্দ আছে। কিন্তু ফ্রেঞ্চে একটাই শব্দ, ডিফেরে, ই এর উপর একটা অ্যাকসেন্ট আছে, DIFFERER, ডিফেরে, ডিফেরে একটাই শব্দ, ই দিয়ে, হ্যাঁ, ই দিয়ে স্পেলড ডিফেরে, সেটা একটাই শব্দ, সেটার মানে ডিফারিংও ডেফারিংও, মানে ফ্রেঞ্চে দুটো আলাদা শব্দ নেই ডিফারিং এন্ড ডেফারিং এর জন্য। কিন্তু দেরিদা এই কমপ্লিকেটেড সেন্সকে তুলে ধরার জন্য উনি আর একটা আলাদা শব্দ তৈরি করেছেন, সেটা হচ্ছে এ অক্ষরটা, অর্থাৎ ডিফারেন্স,
উচ্চারণেও কিন্তু ডিফারেন্স, আমি ফ্রেঞ্চে যদি উচ্চারণ করি, ডিফারেন্সের উচ্চারণ ডিফারেন্সই হবে, মানে সেটা আমি ই দিয়ে বলি কি এ দিয়ে বলি, ডিফারেন্স। আবার আমি ডিফারিং বলি কি ডিফারিং বলি, তার উচ্চারণটা কিন্তু ডিফারেন্সই হবে। আর তার মানেও আমাকে কনটেক্সট থেকে মানে বুঝতে হবে যে এইবার উনি কি ডিফারিং বললেন না এইবার উনি ডিফারিং বললেন, কারণ শব্দটা একটাই, ডিফারেন্স। এবং সেটার মধ্যে অর্থাৎ শুনে কোনো তফাৎ আমি বুঝতে পারবো না, মানেতেও আমি কোনো তফাৎ বুঝতে পারবো না। এবং এটা আমাদের বোঝা দরকার, আমি কিন্তু স্লাইটলি ডাইগ্রেস করে যাচ্ছি, কিন্তু তবু এটা আমাদের বোঝা দরকার যে দেরিদা যেটা বলছেন যে দুটো সেন্ট্রিজম, দুটো কেন্দ্রিকতা আমাদের অরিজিনাল আর্স্টওয়াইল লিঙ্গুইস্টিক্স এ ভাষা তত্ত্বে দুটো কেন্দ্রিকতা সামহাউ ভাষাকে এই মেটাফিজিক্স অফ প্রেজেন্সে ধরে রাখতে চেয়েছে। এই দুটো কেন্দ্রিকতা কি? একটাকে উনি বলছেন ফোনোসেন্ট্রিজম অর্থাৎ শব্দ কেন্দ্রিকতা, আর একটা লোগোসেন্ট্রিজম অর্থাৎ অর্থ কেন্দ্রিকতা। মানে সামহাউ আমরা যখন ভাষা নিয়ে কথা বলি শব্দ নিয়েই আমাদের চর্চা করতে হবে ফোনোসেন্ট্রিজম, শব্দ, অথবা অর্থ নিয়ে চর্চা করতে হবে লোগোসেন্ট্রিজম, লোগস মানে অর্থ। এবার এই ডিফারেন্স শব্দটা দেখুন, এটার মধ্যে শুনতে কিন্তু কোনো তফাৎ হবে না, অর্থাৎ কোনো ফোনিক কোনো তফাৎ নেই। আমি ডিফারেন্স মানে ডিফারেন্স, ডিফারেন্স উচ্চারণে ডিফারেন্স, ডিফারেন্স আমি কিন্তু বুঝতে পারছি না আমি ডিফারিং বলছি না ডেফারিং বলছি, কারণ ডিফারেন্সটা শব্দটা শুনতে একই, আবার মানেও একই। মানেও তো আমি ডিফারেন্স এরকম করে বলি ওরকম করে বলি, ডিফারেন্স মানে বোথ ডিফারিং এন্ড ডিফারিং। তার মানে বোথ ফোনোসেন্ট্রিক্যালি এন্ড লোগোসেন্ট্রিক্যালি ডিফারেন্স does not in itself make any difference. বাট এবং এই জন্যই দেরিদা একটা উনি নিওলজিজম বানাচ্ছেন না, উনি নিওফোনিজম বানাচ্ছেন না, কারণ ডিফারেন্স শব্দটা আগে এক্সিস্ট করে, ডিফারেন্সের মিনিংটাও আগে এক্সিস্ট করে। উনি একটা নিওগ্রাফিজম বানাচ্ছেন। শুধুমাত্র লেখাতে, মানে আমি যদি লিখিত ভাবে পড়ি তখনই আমি দেখতে পাবো আচ্ছা আচ্ছা এখানে ডিফারেন্সটা তার মানে এ দিয়ে বানান, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা কিন্তু একটা অন্য ডিফারেন্স, এটা ওই ডিফারেন্স নয়। তার মানে একমাত্র যখন লিখিত ভাবে আমি ডিফারেন্স শব্দটা দেখতে পাচ্ছি এ দিয়ে স্পেলড, এ অক্ষরটা ওটা আমি শুনতে পাচ্ছি না, শুনতে তো একই রকম লাগছে, ডিফারেন্স ডিফারেন্স এ ও ই ও সবই তো একই রকম লাগছে, একমাত্র লিখিত ভাবে কিন্তু আমি দেখতে পাবো এ, অর্থাৎ এটা একটা নিওগ্রাফিজম। ডিফারেন্স শব্দটা দেরিদা যেভাবে এ দিয়ে বানাচ্ছে এটা নিওগ্রাফিজম। এনিওয়ে এটা আমার একটা বিশাল একটা ডাইগ্রেশন অকারণে হয়ে গেল, এবং এটা নিশ্চয়ই বেশিরভাগ লোকই জানেনি। তা আমরা লেখন নিয়ে কথা বলছিলাম, লেখা নিয়ে। তার মানে এই যে ডিফারিং অ্যান্ড ডেফারিং, এই যে সংকেতকে প্রেজেন্সের মধ্যে এক্সস্ট না করে বিবিধতার মধ্যে খুঁজে পাওয়া, বিভিন্নতার মধ্যে খুঁজে পাওয়া, এবং সামাও সেই বিভিন্নতাটা কখনোই এখন এবং এই খান এবং এই খান এর মধ্যে জিনিসটা এক্সস্টেড হচ্ছে না, সবসময় সেটা ইজ লোকেটেড ইন আ প্লেস which is otherwise than the present, at a time which is otherwise than the present, a time to come। এই ব্যাপারটা কিভাবে তাহলে করা সম্ভব? কিভাবে ভাষা তার সাম্প্রতিকতা, তার সমসাময়িকতা ছাড়িয়ে অন্য কোথাও অন্য কোনোখানে এই খান এবং এই খানের যে মেটাফিজিক্স অফ প্রেজেন্স, সেটাকে ছাড়িয়ে কিভাবে অন্যত্র সে পাওয়া বিদ্যমান হতে পারে, কিভাবে অন্যত্র তাকে পাওয়া যেতে পারে, এখানেই লেখন। এবং লেখা মানে শুধু লেখা নয়, লেখা মানে যা কিছু যে কোনো ধরনে আমরা যদি, যেমন আমি এই যে শব্দগুলো উচ্চারণ করছি এই মুহূর্তটা যে চলে গেল সেই শব্দটা কিন্তু চলে গেল, সেই শব্দটা আর নেই। অর্থাৎ ফোনিক্যালি সব মানে ভাষা তাৎক্ষণিক, এই সময়টা চলে গেল সেই শব্দটাও চলে গেল। কিন্তু আমি যদি সেই শব্দটাকে লিখে রাখি, বা এখন টেকনোলজির সাহায্যে আমরা যেটা রেকর্ড করছি, এই আমি আজকে যা বক্তব্য রাখছি এটা রেকর্ডেড হচ্ছে, এটা ইউটিউবে দেখা যাবে, আজকে নয় দুদিন পরে গেলেও লোকে শুনতে পাবে আমি কি বলেছিলাম আজকে। তার মানে যদি আমরা লিখে রাখি, আর লিখে মানে শুধু লেখা নয়, লিখে মানে যে কোনো ভাবে যদি আমরা রেকর্ড করে রাখি, তাহলে আমরা কিন্তু সেই যে ভাষিক তাৎক্ষণিকতা, সেই যে ভাষার লিমিটেশন of being caught in the এই খান এবং এই খান, এই স্থান এবং এই কাল, এই যে একটা লিমিটেশন, সেটা থেকে কিন্তু আমরা ভাষাকে মুক্ত করতে পারছি। কারণ আমরা এখন যেখানে বসে আছি সেখান থেকে আমরা অন্যত্র গিয়েও আমরা কিন্তু সেই লেখাটা পড়তে পারবো। অর্থাৎ যদি আমি লিখে রাখি অন্য কোথাও গিয়ে বা অন্য কোনো সময়ে গিয়েও ইন আ ডিফারেন্ট প্লেস এট আ ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম, আমি কিন্তু আজকের বলা যে বক্তব্যটা সেটাকে কিন্তু আমি আবার শুনতে পাবো। তার মানে রাইটিং
becomes a means to be able to reach out to the other, rather than letting language exhaust itself in the here and now, rather than language getting over the moment this particular moment or this particular place is over. Writing allows one to precisely reach out to that domain of the other, that domain that lies outside of the metaphysics of presence, in a domain that is yet to come, that is different, that is deferred. তো দেরিদার এই বক্তব্য, যে কারণে দেরিদা মনে করেন যে লেখা নামক ইনস্টিটিউশনটা, এটাকে স্টাডি করা দরকার, এটাই হয়তো আরো বেশি গুরুত্বপূর্ণ। এবং যে কারণে উনি রুসোকেও উনি মনে করে উনি ওই আমরা সেটা জানি, রুসো লেখা সম্বন্ধে বলেছিলেন রাইটিং ইজ আ ডেঞ্জারাস সাপ্লিমেন্ট, রাইটিং একটা ডেঞ্জারাস জিনিস। কেননা আমাদের সমাজ চায় যে আমরা এইক্ষণ এবং এইখানেই বন্দী হয়ে থাকি, আমরা নিজেদের পরিচিত জগতের মধ্যেই থাকি, আমরা নিজেদের পরিচিতির মধ্যে, আমি যেটা আগে বললাম, আমাদের নিজেদের ধর্ম, নিজেদের জাতি, নিজেদের আইডেন্টিটির মধ্যেই আমরা থাকি এবং অপরকে আমরা ঘৃণা করতে শিখি, অপরকে আমরা সবসময় আমরা সন্দেহের চোখে দেখতে শিখি। কিন্তু তার থেকে আমাদের মুক্তি যোগায় লেখা। কেননা লেখা কিন্তু আমাদের এই যে প্রেজেন্সের হাতে বন্দি থাকা, তার থেকে কিন্তু আমাদের অ্যালাউ করে অন্যত্র চলে যেতে, অন্য কোথাও একটা টাইম টু কাম। ইনসিডেন্টালি ফ্রেঞ্চে আভেনির মানে টু কাম, লিটারালি মানে টু, ভেনির মানে টু কাম। আবার আভেনির শব্দটা হচ্ছে ফিউচার কথাটার অর্থ ফ্রেঞ্চে আভেনির মানে টু কাম, হোয়াট ইজ ইয়েট টু কাম। সেইটাকে আমাদের সম্পূর্ণ সংকেতের বিশ্বটাকে আমি ঠেলে দিতে পারছি যদি আমি লিখি। এবং আবার আমি বলছি লেখা মানে শুধু লেখা নয়, যে কোনো রেকর্ডিং ডিভাইস ক্যান বি জাস্ট এ মেটোনিম, মানে লেখা উড বি জাস্ট এ মেটোনিম অফ যে কোনো রেকর্ডিং ডিভাইস। তো অর্থাৎ আমাদের এই যে সংকেত তত্ত্ব নিয়ে চর্চা, সেটাকে যদি আমরা অন্যের ডোমেনে, ইন দ্য ডোমেন অফ দি আদার খোঁজার চেষ্টা করি, যেটা আমি আগেই বলেছি, তাহলে এই যে নানাবিধভাবে সাহিত্য সংকেতকে থ্রু রাইটিং একটা অন্য জায়গায় অ্যাভেলেবল করে দেয়, এটা খুব তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়ায়। তার মানে আমরা সোজাসুজি কিন্তু আদারের মুখোমুখি চলে এলাম। অর্থাৎ সাংকেতিকতার অর্থ, সংকেত তত্ত্ব করার অর্থ বা সংকেত বিজ্ঞান ফলো করার অর্থ একটা শব্দের মানে আজকে যেমন তেমন বোঝা নয়। সংকেত তত্ত্ব করার অর্থই হচ্ছে একটা আদারের ডোমেইনে নিজেকে মুক্ত করে দিতে পারা, যেটা স্টিল টু কাম, যেটা এখনো আসেনি, যেটা এখনো প্রেজেন্ট নয়, সেখানে নিজেকে মুক্ত করে দিতে পারা। এবং দেয়ারফোর প্রেজেন্সের মধ্যে কট না হয়ে গিয়ে একটা অ্যাবসেন্সের মধ্যে নিজেকে আরো বেশি পাওয়ারফুলি খুঁজে পাওয়া, এটাই কিন্তু দেরিদার মতে সংকেত তত্ত্বের মূল বক্তব্য। এবং দেরিদা এই বক্তব্যটা আরো ভালো করে তুলে ধরেছেন ওনার স্পেক্টার্স অফ মার্কস বলে একটা বইতে। স্পেক্টার্স অফ মার্কস খুব একটা ইম্পর্টেন্ট বই, এবং সেটাও আবার অনেকেই নিশ্চয়ই পড়েছেন এবং অনেকেই পরিচিত। তো বার্লিন ওয়ালের পতনের পর, সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটা স্বাভাবিক যে কমিউনিস্ট সিস্টেম বা মার্কসিজম অ্যাজ আ প্রেজেন্স, মার্কসিজম অ্যাজ অ্যান ইনস্টিটিউশনালাইজড প্রেজেন্স, সেটা কিন্তু গ্লোবে আর নেই। মানে সে চায়না, কিউবা এদিক ওদিক আছে, কিন্তু অ্যাজ অ্যান ইনস্টিটিউশনালাইজড প্রেজেন্স মার্কসিজম কোথায়? রাইট। এবার এই প্রসঙ্গে একটা কনফারেন্স হেল্ড হয়, সেই কনফারেন্সটার নাম হচ্ছে হুইদার মার্কসিজম, কোথায় মার্কসিজম কোথায়? এবং সেইখানে দেরিদাকে ইনভাইট করা হয় বক্তব্য রাখতে, এবং দেরিদা সেখানে যে বক্তব্যটা রাখেন যে মার্কসিজম কোথায়, এবং সেই বক্তব্যটাই পরে ছাপা হয়েছে স্পেক্টার্স অফ মার্কস, অর্থাৎ মার্কসের ভূত। মানে যদি আমরা আক্ষরিক ভাবে, হয়তো স্পেক্টার্স অফ মার্কসের বাংলা অনুবাদ হয়েছে, আমি আগেই যেটা বললাম এটা আমার অক্ষমতা, আমি বাংলায় এই বইগুলো পড়িনি, সুতরাং আমি হয়তো টার্ম গুলোর হয়তো বাংলা অনুবাদ আমার থেকে বেটার। আমি বলছি মার্কসের ভূত, এটা তো খুব ভালো অনুবাদ হলো না, স্পেক্টার্স অফ মার্কস। তো মার্কসের অশরীরী আত্মা বা হোয়াট এভার, মানে স্পেক্টার্স অফ মার্কস এই বইটা, তো এটা প্রকাশিত হয়েছে। সেখানে দেরিদা কি বক্তব্য রাখছেন? দেরিদা বলছেন এই যে আমরা একটু আগে বললাম যে প্রেজেন্সটা কিন্তু আসল নয়, বরঞ্চ প্রেজেন্স যখন একটা জিনিস প্রেজেন্ট, যখন একটা জিনিস এই এখন আছে, এই সময়ে আছে, ইনস্টিটিউশনালাইজ ভাবে আছে, গোদা ভাবে আছে, যদি আমরা মানে সহজ বাংলায় বলি,
তখন সেটার মধ্যে কিন্তু সেই র্যাডিক্যাল পাওয়ার নেই যেটা যখন সে অ্যাবসেন্ট তার মধ্যে আছে। সুতরাং মার্কসিজম যখন ইনস্টিটিউশনালাইজ ভাবে উপস্থিত ছিল স্টেট অ্যাপারেটাসের মধ্যে, গভর্নমেন্টালিটির মধ্যে, তখন কিন্তু সে একটা ফসিলাইজড অস্তিত্ব তার ছিল, তার সেই র্যাডিক্যাল পোটেনশিয়াল ছিল না, কারণ সেও তো একটা প্রেজেন্স মাত্র ছিল। কিন্তু এখন যে মার্কস স্পেকট্রাল হয়ে গেছেন, এবং এটা এখন নয়, এটা 1989-90 কথা, কিন্তু ব্যাপারটা একই। এই যে মার্কস এখন বা মার্কসিজম এখন অ্যাকচুয়ালি গভর্নমেন্টে নেই, এর ফলে কিন্তু এখন আমরা আরো বেশি র্যাডিক্যাল মার্কসিজম করতে সক্ষম। কারণ যখন প্রেজেন্সের মধ্যে কট হয়ে গেছিল মার্কসিজম, তখন কিন্তু তার র্যাডিক্যাল এজটা সে হারিয়ে ফেলেছিল। ওয়ারাস যখন মার্কস নিজেই ভূত হয়ে গেছেন, মার্কস যখন স্পেকট্রাল হয়ে গেছেন, যখন মার্কসিজম হ্যাজ বিকাম অ্যাবসেন্ট, তখন কিন্তু এই স্পেকট্রাল মার্কসিজম, যেমন রাইটিং এর কথা আমরা একটু আগে বলছিলাম, সেই স্পেকট্রাল মার্কসিজম কেননা এ আমাকে প্রেজেন্ট থেকে নিয়ে যেতে পারে অন্য কোথাও, অন্য কোনোখানে। সে এখন প্রেজেন্ট নয়, সে এখন ইনস্টিটিউশনালাইজ নয়, সে নানা রকম প্রেজেন্সের মধ্যে কক্ষিগত নয়, সেহেতু সে কিন্তু আরো বেশি, মানে অর্থাৎ এখন কিন্তু র্যাডিক্যাল মার্কসিজম করার আরো উপযুক্ত সময়। এবং দেরিদা একটা শব্দ কয়েন করেন এই প্রসঙ্গে, যেটাও সবাই জানেন, হন্টোলজি, HAUNTOLOGY, হন্টোলজি। এবং উনি ন্যাচুরালি এখানে পান করছেন, এবং ফ্রেঞ্চে অবশ্যই সবাই যেটা জানেই যে যেহেতু এইচ শব্দটার উচ্চারণ হয় না, তো সুতরাং অন্টোলজি বললেও অন্টোলজি হবে, হন্টোলজি বললেও অন্টোলজি হবে। তো ফ্রেঞ্চে এই পানটা আরো ভালো কাজ করে ইংলিশের তুলনায়, কিন্তু ইংলিশেও এটা মারাত্মক অসাধারণ পান। অন্টোলজি ফিলসফির একটা ডিসিপ্লিন, ফিলসফির একটা ব্রাঞ্চ, যেটা আমাদের আমি, আমার সেলফ, আমার প্রেজেন্সকে বুঝতে সাহায্য করে। অন্টোলজি একদিকে, দেরিদা বলছেন তার পরিবর্তে আমি প্রপোজ করছি হন্টোলজি, হন্ট করা। হন্ট, HAUNT, হন্ট মানে সবাই নিশ্চয়ই জানেন, মানে ভূত যখন ধরে, মানে আবার আমি হন্ট শব্দটা খুব ভালো অনুবাদ হয়তো করতে পারছেন, তো হন্টিং শব্দটা সবাই জানেন এমনি। তো হন্টোলজি, অন্টোলজির জায়গায় আমাদের হন্টোলজি করতে হবে, আমাদের হন্টোলজির সন্ধান করতে হবে। তবেই আমরা কিন্তু সংকেত তত্ত্ব বা আমরা যে সংকেত বোঝার বা মানে বোঝার যে আমরা চেষ্টা করছি, সেটাকে আমরা সত্যি করতে পারবো। কেননা নইলে তো আমরা অন্টোলজিতেই যদি কট হয়ে যাই, তাহলে তো আমরা প্রেজেন্সের মধ্যেই কট হয়ে গেলাম, যেখানে মানে কিন্তু আসলে রয়েছে অন্য কোথাও, অন্য কোনোখানে, অপরের দরবারে। তো অপরের দরবারে আমরা কি করে পৌঁছবো যদি আমরা প্রেজেন্সের মধ্যে নিজেদেরকে কুক্ষিগত করে রাখি? আমাদের বরঞ্চ হন্টোলজি নিয়ে পড়াশোনা করতে হবে, অর্থাৎ যেগুলো হন্ট করে স্পেকট্রাল প্রেজেন্স হিসেবে, যেগুলো সত্যি নেই সেগুলো স্পেকট্রালি প্রেজেন্ট। এবং দেরিদা মার্কসের প্রচুর লেখা পড়ে দেখিয়েছেন যে মার্কস কিন্তু নিজেই স্পেকটার নিয়ে, ভূত নিয়ে প্রচন্ড ইচ্ছুক ছিলেন, প্রচন্ড মানে কিউরিয়াস ছিলেন এবং প্রচন্ড ইন্টারেস্টেড ছিলেন। এবং উনি বইয়ের পর বইতে, যেমন কমিউনিস্ট ম্যানিফেস্টোর প্রথম সেন্টেন্সই হচ্ছে আ স্পেক্টার লুমস ওভার ইউরোপ, দ্য স্পেক্টার অফ কমিউনিজম। অর্থাৎ কমিউনিজমটাকেও কিন্তু একটা স্পেক্টার হিসেবে মার্কস নিজে, মানে এটা দেরিদার ইন্টারপ্রিটেশন অফ মার্কস নয়, মানে মার্কস নিজেই স্পেক্টার শব্দটা ব্যবহার করেছেন বারংবার। আমি তো শুধু কমিউনিস্ট ম্যানিফেস্টোর ফার্স্ট লাইনটা বললাম। অর্থাৎ মার্কস নিজেও কিন্তু একজন স্পেকট্রাল ফিলসফার। তাকে এই ইনস্টিটিউশনালাইজ কমিউনিস্ট পার্টিগুলো বা ইনস্টিটিউশনালাইজ কমিউনিস্ট গভর্নমেন্ট গুলো তাকে একটা প্রেজেন্স, একটা মূর্তি বানিয়ে দিয়েছেন, তাকে একটা ইনস্টিটিউশন বানিয়ে দিয়েছেন, তাকে একটা ফেটিশ বানিয়ে দিয়েছেন। কিন্তু আসলে র্যাডিক্যাল পলিটিক্স লাইজ ইন দ্য হন্টোলজিক্যাল ডোমেইন অফ দ্য স্পেকট্রাল আদার, যেটা প্রেজেন্ট নয়, যেটা কিন্তু অন্য কোথাও, যাকে আমি হয়তো কোনোদিনও ছুঁতে পারবো না কারণ সে তো অশরীরী, কিন্তু সে অন্য কোথাও, তার র্যাডিক্যালিটি রয়েছে সেই অন্য কোথাওতে। তার মানে এই যে অন্য কাউকে ছুঁতে পারা, অন্য কোথাও যেতে পারা, অন্যত্র অপরের দরবারে পৌঁছাতে পারা, এটাই কিন্তু সংকেত তত্ত্বর মূল কথা। এবং সেই প্রসঙ্গে আমি দেরিদাকে নিয়েই কথা বলে চলেছি, এবং হয়তো দেরিদাকে নিয়েই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আর হয়তো 10-20 মিনিটে, এবং হ্যাঁ আর কিছুক্ষণ, আর 20 মিনিট মতো, হোয়াট এভার। তো দেরিদাকে নিয়ে আমি কথা বলে চলেছি। তো দেরিদা সে তো এই যে কিভাবে আমরা আদারকে ছুঁতে পারি,
বা কিভাবে আমরা, অর্থাৎ আমি আগেই বলে দিয়েছি, অর্থাৎ অপরের দরবারে পৌঁছাতে পারা, অপরকে ছুঁতে পারা, এটা সাংকেতিকতার মূল, সেটা আমি প্রথমেই বললাম। সাহিত্যেরও এটাই মূল, কিন্তু সংকেত বিজ্ঞানের থ্রু দিয়ে বা সংকেত বিজ্ঞান কিভাবে চাবিকাঠি ধরে রাখি অপরকে ছুঁতে পারা, এবং এই অপরকে ছুঁতে পারার মধ্যে দিয়ে কিভাবে আজকের দিন উপযোগী, আজকের যুগোপযোগী একটা এথিক্যাল পলিটিক্স রাদার দ্যান দি আইডেন্টিটেরিয়ান, ফাসিস্টিক, সেক্টেরিয়ান, কমিউনালিস্ট পলিটিক্স, যেটা আমরা ক্রমাগত কট হয়ে যাচ্ছি, তার থেকে কিভাবে আমরা এই আদার রিগার্ডিং পলিটিক্স এর দিকে এগোতে পারি এবং সংকেত তত্ত্ব আমাদের সেই সংকেতটা দিতে পারে, সেটাই আমি সেই দিকে এগোচ্ছি। তো দেরিদা আরো অনেক জায়গায় অনেক কিছু লিখেছেন, যেটা প্রাইমারিলি উনি একটা কনসেপ্ট আমাদের দিয়েছেন, যেটা আক্ষরিকভাবে সেটা ফ্রেজটা হচ্ছে আ ডেমোক্রেসি টু কাম। আর ডেমোক্রেসি মানে অর্থাৎ আমরা এখনো তো আজকে কয়েকশো বছর হয়ে গেছে আমরা অ্যাপারেন্টলি নাকি ডেমোক্রেটিক, আমরা নাকি গণতান্ত্রিক, আমরা ডেমোক্রেসিতেই বাস করছি, কিন্তু এই ডেমোক্রেসিটা কি সত্যি আমাদের সেই ডেমোক্রেটিক আইডিয়াল গুলো ডেলিভার করেছে, নাকি আমাদের সামহাউ, বারবার আমি যেটা বলছি, একটা মেজরিটেরিয়ান, কারণ নিউমেরিক্যাল ডেমোক্রেসি আমাদের কারেন্ট ফর্ম অফ ডেমোক্রেসি, সেটা তো আলটিমেটলি মেজরিটেরিয়ান এট দি এন্ড অফ দ্য ডে, যার বেশি সংখ্যা তার রাজত্ব। কিন্তু আমরা কি কোনোভাবে কনসিভ করতে পারি অফ আ ডেমোক্রেসি টু কাম? আবার সেই ডেফারিং এর কথাটা চলে আসছে, সেই ডেমোক্রেসি এখনো আসেনি এবং হয়তো কোনোদিনও আসবে না, কিন্তু সর্বসময় সেই ডেমোক্রেসিটা কিন্তু অপরের ডোমেনে বিলং করে, কেননা সে আসেনি, সে টু কাম। এই ডেমোক্রেসি টু কাম, এই ডেমোক্রেসি টু কামের মূল বিষয় কি, কিভাবে এই ডেমোক্রেসি টু কাম আসবে, বা এই ডেমোক্রেসি টু কামের মুখ্য উপপাদ্যগুলো কি, সেটা নিয়ে আমাদের একটু চর্চা করা দরকার। এবং সেখানে দেরিদা দু একটি শব্দ আমি এখন ইন্ট্রোডিউস করব এবং সেগুলোর ডিসকাশনের থ্রু দিয়ে আমার বক্তব্য আমি ঘুরিয়ে পেঁচিয়ে শেষ করে দেব। তো একটা টার্ম যেটা দেরিদা কয়েন করছেন সেটা হচ্ছে কসমোপলিটিক্স। কসমোপলিটিক্স, আবার আমরা দেখতে পাচ্ছি দেরিদা তো এরকম শব্দ উনি বানিয়েই থাকেন, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ জুড়ে একত্রে শব্দ বানানো। তো কসমোপলিটিক্স আমরা যেটা বুঝতে পারছি, কসমোপলিটানিজম এবং পলিটিক্স, এই দুটো শব্দকে উনি একত্র করছেন। অর্থাৎ কিভাবে একটা কসমোপলিটান পলিটিক্স আমরা ডেভেলপ করতে পারি, which would indeed be the template for the democracy to come, যে গণতন্ত্র আসতে চলেছে তার কাঠামো বা তার টেমপ্লেট, তার ছাঁচ, সেটা কসমোপলিটিক্স এর মধ্যে লাই করে। তো কসমোপলিটানিজম আমরা সবাই জানি, যেটা মূলত, এবার আমি একটু স্লাইট ডিটুয়ার ঠিক নয়, মানে স্লাইটলি একটু সরে যাচ্ছি, কারণ কসমোপলিটানিজম নিয়ে অনেকেই কথা বলেছেন। কান্ত যেমন, কান্ত বিশেষত তার পারপেচুয়াল পিস, অর্থাৎ পারপেচুয়াল মানে কি, আমি বাংলায়, পারপেচুয়াল মানে চিরস্থায়ী, রাইট? পিস মানে চিরস্থায়ী শান্তি। তো পারপেচুয়াল পিস বলে কান্তের একটা সুন্দর প্যাম্পলেট আছে, তাতে উনি প্রথম কসমোপলিটানিজমের কথা বলেন এবং হসপিটালিটিরও কথা বলেন। আমি আসলে ওই যে টার্মটা আমি একটু পরে ইন্ট্রোডিউস করতাম, সেটা হয়তো বাই দ্য বাই ইন্ট্রোডিউস হয়ে গেল। কসমোপলিটানিজম এবং হসপিটালিটি, এই দুটো শব্দ নিয়ে আমি কিছুক্ষণ এখন একটু আলোচনা করব। তো কান্ত তার পারপেচুয়াল পিসে অলরেডি এগুলোর কথা বলে গেছেন। অর্থাৎ কান্তের মতে, আমি কিন্তু স্লাইটলি, এটা আবার ফুটনোটের মতো হয়ে গেল, একটু স্লাইটলি সরে গেছি আমার বক্তব্য থেকে। তো কান্ত বলেছেন পারপেচুয়াল পিসে যে এখন যে, মানে উনি ইউরোপের সন্দর্ভে কথা বলছেন, ইউরোপের প্রসঙ্গে কথা বলছেন, এখন যে একটা সার্টেন লেভেল, ওনার সময় 1790s, ওনার সময় একটা সার্টেন লেভেল অফ স্টেবিলিটি থ্রু ট্রেড, থ্রু আ সার্টেন ডেভেলপমেন্ট অফ ক্যাপিটালিজম আমরা পৌঁছাতে পেরেছি, সমস্ত ইউরোপিয়ান নেশনগুলো পৌঁছাতে পেরেছে। দেয়ারফর এখন নাকি আর ইউরোপিয়ান নেশনগুলোর মধ্যে যুদ্ধ হবে না, কারণ একটা পারপেচুয়াল পিসের পরিস্থিতিতে আমরা পৌঁছাতে পেরেছি। মানে হি কুড নট বি মোর রং, কারণ তারপর আরো 2 শতাব্দী ধরে ইউরোপিয়ানরা যুদ্ধ করে গেছে, যতদিন না 1990s এসে ফাইনালি ইউরোপিয়ান ইউনিয়ন দানা বেঁধেছে। কিন্তু হোয়াট এভার, তো উনি বলেছেন কসমোপলিটানিজম এবং হসপিটালিটি, এই দুটোই কিন্তু কি ধরে, এই দুটোই চাবিকাঠি ধরে কিভাবে পারপেচুয়াল পিস আসবে। এই যে বিভিন্ন নেশন স্টেট এবং ন্যাশনালিজম ইজ আ বিগ প্রবলেম। রবীন্দ্রনাথ তার ন্যাশনালিজম লেকচার গুলো, এবং ন্যাশনালিজম সবার পড়া দরকার, রবীন্দ্রনাথের ন্যাশনালিজম, সেখানেও কিন্তু উনি এই কসমোপলিটানিজম নিয়ে কথা বলেছেন। ন্যাশনালিজমটা কত ইভিল, এই যে ন্যাশনালিজম ব্যাপারটা, এটা যে কত সাংঘাতিক,
কত মর্মান্তিক, এটা রবীন্দ্রনাথ অসাধারণভাবে তুলে ধরেছেন কান্তের থেকে আরো 2 শতাব্দী, না 1 শতাব্দীর একটু বেশি পরে, কিন্তু হোয়াট এভার। তো কান্তের মতে এই পারপেচুয়াল পিস আসবে যখন এই বিভিন্ন নেশন স্টেট গুলো, যারা এতদিন নিজেদের মধ্যে ঝগড়া করছিল, এতদিন নিজেদের মধ্যে যুদ্ধ করছিল, তারা যখন একে অপরকে টলারেট করতে শিখবে, একে অপরের প্রতি হসপিটেবল হতে পারবে। কিন্তু সেই হসপিটালিটিটা কান্তের মতে কিন্তু কন্ডিশনাল হসপিটালিটি, মানে অবশ্যই কোনো কোনো শর্ত সাপেক্ষ। এই হসপিটালিটিটা একটা শর্ত সাপেক্ষ হসপিটালিটি। হোয়াটএভার, আমি একটু অকারণে কান্তে চলে গেছিলাম, আমি দেরিদায় ফেরত আসি, কারণ না এটা জরুরি, এই ব্যাপারটা খুবই জরুরি। কারণ দেরিদার মতে কিন্তু হসপিটালিটি হ্যাজ টু বি আনকন্ডিশনাল, বিনা কোনো শর্তে হসপিটেবল। কিন্তু হোয়াটএভার, আমি যে কথাটা বলছিলাম, তো cosmopolitics becomes the site of us being able to work out a democracy to come. এবং কসমোপলিটিক্স কি? দেরিদা প্রাইমারিলি সিটিজ এর কথা বলছেন, সিটিজ অফ রেফিউজ, যেমন আজকের দিনে নিউ ইয়র্ক, সিঙ্গাপুর, লন্ডন, বিভিন্ন শহর, বা আমাদের এখানেও ছোটখাটো শহর যেগুলো মানে হয়তো মানে বৈশ্বিক স্তরে সেরকম কসমোপলিটন নয়, কিন্তু তবু কসমোপলিটন ইনাফ। যেমন দিল্লিতে নানা দেশের, নানা রাজ্যের, নানা অঞ্চলে, নানা ধর্মের, নানা জাতির লোক এসে সহবাস করেন। তো এই যে সিটি স্পেস, দ্য সিটিজ অফ রেফিউজ, যেখানে রেফিউজিরা আসেন, রেফিউজি বিকামস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট হিয়ার, রাইট? এবং তাদেরকে কিভাবে সিটি স্পেসটা হসপিটালিটি দিয়ে তাদেরকে তার তার অংশ করে তোলে। এবং এখানে হসপিটালিটি ব্যাপারটা বুঝতে গেলে আবার দেরিদা হসপিটালিটি নিয়ে অনেক কিছু লিখেছেন, এবং দেরিদার একটা এসেই আছে এই টার্মটা, এবং দেয়ারফর এই টার্মটা আমি নেক্সট ইন্ট্রোডিউস করবো। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে, দেরিদা বলছেন যে হসপিটালিটি বললে শুধু চলবে না। ঠিক আছে, কসমোপলিটিক্স মানে বুঝলাম একটা ডেমোক্রেসি টু কাম, অর্থাৎ যেখানে আমরা আদারকে এমব্রেস করছি, সবাই মিলেমিশে থাকবো, আমাদের কোনো ধর্মের বিভেদ আমরা করব না, এইসব খুবই সুন্দর কথা। এবং হয়তো কসমোপলিটিক্যালি যখন আমরা হসপিটেবল হব, আমরা অপরকে, যে আমাদের কাছে এসছে তার প্রতি আমরা হসপিটেবল হব, তাকে আমরা অতিথি হিসেবে তাকে আমরা সাদরভাবে আমরা তাকে আমন্ত্রণ জানাবো, এবং আমার শহরে তাকে আমি থাকতে দেব, এবং আমরা সবাই মিলেমিশে থাকবো, তার থ্রু দিয়ে এই ডেমোক্রেসি টু কাম আসবে, যেখানে আমরা অপরকে আর ঘৃণা করি না, আমরা অপরকে সরিয়ে রাখি না, আমরা অপরকে আলিঙ্গন করি, এবং আমরা সবাই একে অপরের সঙ্গে মিলে আমরা থাকি, রাদার দেন আমাদের সেক্টেরিয়ান কুপমন্ডুকতায়। সুপার সো গুড, এটা খুব আনন্দের কথা। কিন্তু এতটাই কি সহজ হসপিটালিটি? বরঞ্চ, এবং দেরিদা এখানে আরেকটা শব্দ উনি ইন্ট্রোডিউস করছেন, ওই আবার দেরিদিও খেলার ছলে, এবং খেলাটা খুব জরুরি। দেরিদিও খেলার ছলে উনি যে আরেকটা শব্দ ইন্ট্রোডিউস করছেন, সেটা হচ্ছে হস্টিপিটালিটি, HOSTIPITALITY, হস্টিপিটালিটি। অর্থাৎ, এবং মানে এটা দেরিদার একটা গোটা আর্টিকেলই আছে, যেটা টাইটেলই হচ্ছে হস্টিপিটালিটি। হস্টিপিটালিটি মানে দেরিদার বক্তব্য হচ্ছে যে একটাই শব্দ হোস্ট, এই হোস্ট শব্দটা থেকেই কিন্তু একদিকে হস্টিলিটি, হস্টেজ মানে অর্থাৎ যেগুলো আমরা নেগেটিভ শব্দ, হস্টিলিটি মানে হচ্ছে অপরের প্রতি একটা ঘৃণা রাখা, হোস্টেজ মানে অপরকে বন্ধক রাখা। অর্থাৎ এই হোস্ট শব্দটা থেকে একাধারে হসপিটালিটি শব্দটাও এসছে, অর্থাৎ হোস্ট, আমি একটা হোস্ট হিসেবে আমি কিভাবে আপনাকে ওয়েলকাম করব। আবার হোস্ট শব্দটা থেকে কিন্তু হস্টিলিটি শব্দটাও এসছে, হোস্টেজ শব্দটাও এসছে। তার মানে হসপিটালিটি কিন্তু যতটাই আনকন্ডিশনাল হোক, অতটা সিম্পল নয় যে আমরা হোস্ট, তুমি গেস্ট, তুমি আমার বাড়িতে এলে আমি তোমাকে দিব্যি স্বীকার করি না, তা নয়। কোথাও একটা একটু হস্টিলিটি থাকবেই, কোথাও একটা একটু হসপিটালিটি থাকবে। অর্থাৎ হসপিটালিটি এবং হস্টিলিটি এই দুটো কিন্তু একসঙ্গেই চলে, তার মধ্যে ডাইনামিক্স চলে, যেটা হসপিটালিটি বলতে উনি বোঝাচ্ছেন যেটা। এবং এই হসপিটালিটি ব্যাপারটা, এটা কিন্তু আমাদের এই হোস্ট গেস্ট রিলেশনস এর থ্রু দিয়ে বুঝতে হবে। এবং সেটাই কিন্তু সংকেত, আমি যেটা বারবার বলছি যে সংকেত বিজ্ঞানের মূল যে টেক অ্যাওয়ে, সেটা কিন্তু এটাই। এবং এটাই আমি আরেকটু বিস্তারিতভাবে বলে আমার বক্তব্য শেষ করব। এবার হোস্ট আর গেস্ট এই দুটো নিয়ে আমি কথা বলছি। এবার খুব ইন্টারেস্টিংলি এই হোস্ট আর গেস্টের মধ্যে যে কনফিউশন, এটার একটা কারণ হচ্ছে এটিমোলজিক্যাল।
ব্যুৎপত্তিগত ভাবে হোস্ট আর গেস্ট দুটো শব্দই কিন্তু একই শব্দ থেকে উৎপন্ন হয়েছে, এবং দেরিদা এটা আলোচনা করেছেন এবং আমরা নিজেরাও দেখে নিতে পারি। যেহেতু সবই এই ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস এর সবই আলটিমেটলি কোনো না কোনো প্রোটো ইন্ডো ইউরোপিয়ান রুট থেকে আসে। তো একটা প্রোটো ইন্ডো ইউরোপিয়ান শব্দ হচ্ছে ঘসতি, খ দন্তেশ্ব তয় রস্যই, মানে এটা তার ধাতু ফর্ম ঘসতি। ঘসতি মানে ওই ঘষে ঘষে ঘষে, মানে ঘসতি মানে হচ্ছে প্রচুর খাওয়া, মানে প্যারাস পরজীবীর মতো খাওয়া, একদম খাচ্ছি তো খাচ্ছি, খাচ্ছি তো খাচ্ছি। এই শব্দটার অর্থ হচ্ছে ঘসতি। এই ঘসতি প্রোটো ইন্ডো ইউরোপিয়ান রুট থেকে, এটা দেরিদা নিজেই আলোচনা করেছেন হসপিটালিটি নামক এসেতে। এই শব্দটা থেকে গেস্ট, ঘসতি থেকেই গেস্ট এসছে, ঘসতি থেকেই হোস্ট এসছে, মানে গটা একটু শান্ত হয়ে গেলে হসত হয়ে গেছে, হস্ট হয়ে গেছে, আর গয়ের ওপর একটু বেশি জোর হলে গেস্ট হয়ে গেছে। কিন্তু ঘসতি শব্দটা থেকেই গেস্ট এসছে, হোস্ট এসছে। এবং ঘসতি শব্দটার মধ্যে আমি যেটা বললাম, একটা কিন্তু নেগেটিভ অর্থ নিহিত আছে। ঘসতি মানে হচ্ছে যে প্রচন্ড খায়, পরজীবীর মতো। তার মানে গেস্টকে আমরা একটা মানে একটা অলমোস্ট একটা প্যারাসাইটের মতো দেখছি, যে গেস্ট এলো আমার বাড়িতে, আমার সব কিছু খেয়ে টেয়ে নিয়েছে। এবার এই রেফিউজি ক্রাইসিস, একটু আগে আমরা রেফিউজি নিয়ে কথা বলছিলাম, এবং আজকের যুগের যে ফাসিজম, আজকের যুগে যে নিও ফাসিজম, নিও সেক্টেরিয়ানিজম, তার মূলে কিন্তু এটাই রয়েছে যে সামহাও আমরা এই রেফিউজি যারা আমাদের এখানে গেস্ট হিসেবে এসেছেন, এবং এই ব্যাপারটাই এনআরসিসিএ তেও প্রতিভাত হচ্ছে, এটাই ট্রাম্পের দেওয়াল বানানোতেও প্রতিভাত হচ্ছে, এটাই ইউরোপেও যে নানা রকম রেস হেট আমরা দেখতে পাচ্ছি তাতেও প্রতিভাত হচ্ছে। অর্থাৎ এই রেফিউজি হিসেবে যারা এই সিটিজ অফ রেফিউজি আসছেন, তাদের বিভিন্ন কারণে তারা গেস্ট হিসেবে আসছেন, তাদের প্রতি আমরা কিন্তু একটা কোথাও একটা হস্টিলিটি, কারণ আলটিমেটলি তারা কিন্তু ঘসাতি করছেন, তাই না? তারা আমাদের রিসোর্সেসে ভাগ বসাচ্ছেন, বা এটাই আমরা ভাবছি। ইনফ্যাক্ট খুব ট্র্যাজিক্যালি কালকেই দিল্লিতে একটা গোটা রোহিঙ্গা বস্তিতে আগুন লেগেছে, এটা জাস্ট কালকেরই খবর। যাই হোক, মানে আমরা অন্য আমরা সঠিক উদাহরণে আমরা নাও যেতে পারি, না যাওয়ার কোনো কারণ নেই, আমরা মূল বক্তব্যটা বুঝলেই হবে। তো এই যে গেস্টকে একটা নেগেটিভলি দেখা, অথচ তার মধ্যে দিয়ে হসপিটালিটি ইমার্জ করা, কারণ হোস্টও কিন্তু এই ঘসতি শব্দটা থেকেই উৎপন্ন। তার মানে একটা দিকে আমার এই রেকগনিশন যে আদার আমার উপকূলে এসছে, সে কিন্তু আমার রিসোর্সেসে ভাগ বসাবে, আমার কিন্তু তার প্রতি একটা হস্টিলিটি থাকা দরকার। আবার আমি কিন্তু তাকে আবার স্বীকারও করছি, তাকে মেনেও নিচ্ছি একটা অতিথিপতি হিসেবে। এটাও কিন্তু বোঝা দরকার। এই যে দুটো আসপেক্ট হসপিটালিটির, হস্টিলিটি এবং হসপিটালিটি, এই দুটো কিন্তু বোঝা দরকার। এই দুটো কিভাবে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এবং সিগনিফিকেশনেরও মূল কথা তাই। মানে আদারকে তো আমি ভয় পাই, স্বাভাবিক। আমার সেলফ, যেই মোমেন্টে আমার সেলফের কমফর্ট জোন থেকে আমি হরিফিক জোন অফ দ্য স্পেকট্রাল আদারে স্টেপ করলাম, যেই মোমেন্টে আদারের সম্মুখীন হলাম, আমি তো হরিফাইড হলাম, স্বাভাবিক, কারণ সে তো আদার। কিন্তু সামহাও সেই আদারের প্রতি হরিফাইড হওয়া সত্ত্বেও সেই আদারকেই জড়িয়ে ধরতে পারা, সেই আদারকেই আপন করে নিতে পারা, এটাই কিন্তু সংকেত তত্ত্ব করতে পারার মূল উদ্দেশ্য। এনিওয়ে, আমি সেটা জাস্ট 1 মিনিট পরে আসছি। আমি হসপিটালিটি নিয়ে কথা বলছিলাম। হসপিটালিটির একটা মূল সমস্যা হয়ে দাঁড়ায় ফরগিভিং, এবং দেরিদা এটা নিয়েও প্রচুর কথা বলেছেন। ফরগিভিং, ক্ষমা করা। অর্থাৎ আমরা কেন আদারদের সম্বন্ধে আমরা এত সন্দিহান, কেন আদারদের সম্বন্ধে আমরা আদারদের প্রতি এত হস্টাইল কেন, আমরা অপরকে ঘৃণা করি কেন? তার কারণ হচ্ছে আমাদের অনেক সময় ঐতিহাসিক মেমোরি আছে, যারে এই কমিউনিটিটাই আগে আমার মন্দির ভেঙেছিল, বা এই কমিউনিটিটাই আমার সঙ্গে আগে যুদ্ধ করেছিল, এই কমিউনিটিটাই, এই জাতিটাই, এবং সেটা গোটা বিশ্বে, মানে গোটা বিশ্বে আমরা আদারের প্রতি যে হেট্রেড রাখি, তার মূল কারণ হচ্ছে আমাদের কোনো একটা হিস্টোরিক মেমোরি আমরা ফরগিভ করতে পারছি না, আমরা ক্ষমা করতে পারছি না। যেমন যে ইহুদি, সে তার নাৎজি কনসেন্ট্রেশন ক্যাম্পে তার বাবা মা তার সমস্ত পরিবারকে হারিয়েছে, তার পক্ষে কখনো ভুলে গিয়ে সেই নাৎজিকে ক্ষমা করা সম্ভব? সেই নাৎজি তো তার অপর, মানে এটা বলা খুব সহজ যে অপরকে আলিঙ্গন করো, কিন্তু অপরকে আলিঙ্গন করতে গেলে কখনো কখনো এমন এমন ঐতিহাসিক পাপ ক্ষমা করতে হয় যেগুলো ক্ষমার অযোগ্য। আমি কি ক্ষমা করতে পারি? আমি কি ভুলে যেতে পারি? এটাকে আমি কি ভুলিতে পারি? তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন।
ফরগেটিং এবং ফরগিভিং, এবং যেটা গ্রিকেও দুটো সমার্থক, অ্যামনেশিয়া এবং অ্যামনেস্টি। অ্যামনেশিয়া মানে হচ্ছে ভুলে যাওয়া, স্মৃতিভ্রংশ। অ্যামনেস্টি মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া। অ্যামনেশিয়া আর অ্যামনেস্টি এই দুটো কিন্তু একই শব্দ থেকে উৎপন্ন, এবং আমরা ইংলিশেও বারবার বলি টু ফরগিভ অ্যান্ড ফরগেট, ফরগেট অ্যান্ড ফরগিভ, ভুলে যাও, ক্ষমা করে যাও। কিন্তু সেটা কি সম্ভব? সত্যি কি ভোলা সম্ভব? সত্যি কি ক্ষমা করা সম্ভব? বা যেটা ক্ষমার অযোগ্য তাকে কি ক্ষমা করা সম্ভব? আর যদি ক্ষমার অযোগ্যকে আমি ক্ষমা না করি, তাহলে আমি কিভাবে সেই সম্পূর্ণ অপরকে আমি কিভাবে আলিঙ্গন করব? কিভাবে আমি সংকেত তত্ত্বর আমি সঠিক সারমর্মটাকে আমি কিভাবে এক্সিকিউট করব? এখানেও দেরিদা অনেক লিখেছেন ফরগিভনেস নিয়ে। দেরিদার মতে কিন্তু এটাই হচ্ছে আসল ব্যাপার। ওই কান্তের মতো কন্ডিশনাল ফরগিভনেস নয়, যে যেটাকে ফরগিভ করা যায় সেটাকে তুমি ফরগিভ করতেই পারি, সেটার মধ্যে কি আহামরি ব্যাপার আছে, সেটা তো ফরগিভের যোগ্য, আমি ফরগিভ করে দিলাম। কিন্তু যেটা ফরগিভ করার অযোগ্য, ক্ষমার অযোগ্য, তাকেও যখন আমি ক্ষমা করতে শিখব, তখনও কিন্তু আমি সত্যি ক্ষমা ধর্ম শিখলাম। আমি সত্যিকারের ক্ষমা তখনই করতে পারলাম, সত্যিকারের তখনই আমি অপরের প্রতি হসপিটেবল হতে পারলাম, যখন কিন্তু আমি ক্ষমার অযোগ্যকেও ক্ষমা করতে পারলাম। এবার কে গেস্ট, কে হোস্ট, কে কার দেশে এসে পৌঁছচ্ছে, কার হাতে পাওয়ার রয়েছে ক্ষমা করার, কার হাতে পাওয়ার রয়েছে আলিঙ্গন করার, এটাও কিন্তু কনটেক্সট ভেরি করে। আমরা এখনো পর্যন্ত দেরিদাকে নিয়ে কথা বলছিলাম। দেরিদা অবভিয়াসলি একটা জুডিও ক্রিশ্চিয়ান কনটেক্সট, দেরিদা নিজেই ইহুদি, সুতরাং উনি যখন বলছেন আমি ইহুদি হিসেবে নাৎসিদের ক্ষমা করে দিচ্ছি, সেটা সেই বক্তব্য আমার হয়ে গেছে বলা, সেটা নিয়ে আমি বক্তব্য রাখছি না। আমি বলছি দেরিদা যে পড়াশোনার ভেতর দিয়ে এই থিওরি গুলো রাখছেন আমাদের সামনে, সেগুলো কিন্তু ওনার জুডিও ক্রিশ্চিয়ান পড়াশোনা থেকে ইমার্জ করছে, সেটা ওল্ড টেস্টামেন্ট হোক, নিউ টেস্টামেন্ট হোক, তালমুদ, তোরা হোক, কিন্তু এব্রাহামের গল্প, পলের গল্প, মানে এব্রাহামিক বা পলিন ট্রেডিশন থেকে ইমার্জ করছে। কিন্তু অবভিয়াসলি হসপিটালিটি বা কে গোস্ট, কে আমি যে গোস্ট, গেস্ট আর হোস্ট মিলিয়ে সে আগের গোস্টের প্রসঙ্গেই চলে গেছি, কে হোস্ট আর কে গেস্ট, সেটা কিন্তু কনটেক্সটে ভেরি করে। যেমন আজকের দিনে ইউরোপিয়ানরা এত তারা উত্তেজিত হয়ে গেছে, আরে আরে আমাদের দেশে লক্ষ লক্ষ কোটি কোটি আরব পৌঁছে যাচ্ছে, কোটি কোটি ইন্ডিয়ান সব রেফিউজি চলে আসছে, আমাদের চাকরিতে ভাগ বসাচ্ছে, আমাদের শহরে পিলপিল করে ঘুরে বেড়াচ্ছে, এ কি কাণ্ড। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আজকে থেকে কিছু শতাব্দী আগে এই চিত্রটা কিন্তু উল্টো ছিল। আমাদের দেশে, এবং তারা কিন্তু কেউ ভিসা নিয়ে আসেননি, মানে এখন তো যারা ইল্লিগাল ইমিগ্রেন্ট তাদের নিয়ে ইউরোপিয়ান নেশনরা এত উত্তেজিত, কিন্তু আজকে কয়েক শতাব্দী আগে আমাদের দেশে এবং আফ্রিকায় এবং ল্যাটিন এবং গোটা আমেরিকাতে, ল্যাটিন আমেরিকা সর্বত্র ইউরোপিয়ানরা পিলপিল করে পৌঁছচ্ছিল কলোনিয়ালিজমের নামে। তাদের কারোর হাতে কোনো ডকুমেন্ট, কোনো ভিসা কিছু ছিল না, তারা কিন্তু সবাই আনওয়ান্টেড গেস্ট ছিল। আমরা ছিলাম হোস্ট, তারা এলো, তারা আমাদের দেশে ঢুকলো, কিন্তু পাওয়ার কি আমাদের হাতে ছিল? আমরা হোস্ট হিসেবে, হোস্টের হাতে কি ক্ষমতা ছিল? গেস্টকে, তারা কিন্তু গেস্ট, ওই পার্টিকুলার কনটেক্সটে ইউরোপিয়ানরা গেস্ট, আমরা হোস্ট। আমরা একটু আগে বলছিলাম হোস্টকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে গেস্টকে আলিঙ্গন করতে হবে, কিন্তু হোস্টের হাতে কিন্তু সবসময় সেই ক্ষমতা থাকে না, কারণ গেস্ট অনেক সময়, এবং আমি যে এক্সাক্ট উদাহরণ দিলাম, গেস্টের হাতে কিন্তু বেশি পাওয়ার। সে গেস্ট, সে আমার উপকূলে এসে উপস্থিত হয়েছে, কিন্তু আমার হাতে ক্ষমতা নেই যে তাকে আমি অস্বীকার করি বা তাকে মেরে ভাগিয়ে দিই বা তার বিরুদ্ধে আমি দেয়াল বানিয়ে দিই, এসব এই আমি হোস্ট, কিন্তু আমার কাছে সেই ক্ষমতা নেই। তাহলে সেখানে আমার রোল কি? এখানে একটা খুব ইন্টারেস্টিং একটা থিওরিটিক্যাল কনস্ট্রাকশন, যেটাকে বলে রিসিভিং কালচার। অর্থাৎ আবার আমরা খুব ম্যানিকিয়ান ভাবে অনেক সময় আমরা এটা খুব নেগেটিভলি রিড করি, যে এই দেখো আমার উপকূলে লোকে পৌঁছে গেল, আমি হোস্ট হিসেবে সব পাওয়ার হারিয়ে ফেলেছি। মানে আমি এবার ব্যাপারটা আবার সেই ইউরোপিয়ান এবং মানে উভয় পক্ষেরই, মানে যখনই ধরো এরকম পিলপিল করে গেস্ট আমাদের কাছে ঢুকছে, আমি হোস্ট হিসেবে কোনো পাওয়ার এক্সারসাইজ করতে পারছি না, আমার শত হস্টিলিটি সত্ত্বেও আমি কিছুই করতে পারছি না, আমি অক্ষম, কারণ তারা পুরো ঘিরে ধরেছে আমাকে। তো এই ব্যাপারটার মধ্যে একটা নেগেটিভ ব্যাপার আছে। এটার বদলে আমরা কিন্তু একটা রিসিভিং কালচার হিসেবে যদি আমরা নিজেদেরকে কনসিভ করি, এবং এটা রবীন্দ্রনাথ অসাধারণ ভাবে বলে গেছেন, শুধুমাত্র ন্যাশনালিজমের আর্টিকেল গুলো নয়, যেমন ওনার বিখ্যাত লাইনগুলো, পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে।
সুতরাং এই পশ্চিমের দ্বার বা যে কোনো দ্বার খুলে যাওয়া, এই দ্বার খুলে যাওয়া এবং সেখান থেকে জিনিসপত্র আসা, আমরা যদি সেক্টেরিয়ান ভাবে সেটাকে অ্যানালাইজ করি, আমরা সবসময় ভাববো এটা তো কলোনাইজেশন, এটা তো ইম্পোজিশন, এই অন্য ভাষা আমাদের উপর চাপানো হলো, অন্য ধারণা আমাদের উপর চাপানো হলো। কিন্তু এটা তো গিফট, এটা তো একটা গিফট। আমরা তো রিসিভ করলাম, আমরা তো আরো রিচ হলাম, আমরা তো এনরিচড হলাম তাদের উপহার পেয়ে। আমরা দেব এবং আমরা নেব, আমরা মেলাবো, আমরা মিলিব, এবং এই উপহারগুলো অর্থাৎ হসপিটালিটির পুরো পরিপ্রেক্ষিতটাই আমরা যদি সম্পূর্ণভাবে এই একটা ম্যানিকিয়ান পার্সপেক্টিভ, যে আমার দেশে বিদেশিরা এসে পৌঁছেছে, তাদেরকে আমি ঘৃণা করি এবং তারা এখন চতুর্দিকে আমাদের এখানে ছেয়ে গেছে, আমরা কিভাবে তাদের মোকাবিলা করব, তার থেকে যে পার্সপেক্টিভ থেকে আমি দেখি আমার হাতে ক্ষমতা আছে, আমি হোস্ট হিসেবে ক্ষমতাবান, আমি তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি তাকে আলিঙ্গন করলাম। অথবা হোস্ট হিসেবে আমি দেখছি আমার ক্ষমতা নেই, এরা তাদের ভাবধারা আমার দেশে নিয়ে এসছে চতুর্দিকে, তাহলেও আমি সেটা গ্রহণ করলাম। রবীন্দ্রনাথ যেরকম ভাবে বলে গেছে, কারণ আমরা তো রিসিভিং কালচার, এবং গিফট রিসিভ করলে আমি দরিদ্র হচ্ছি না, আমি আরো ধনী হচ্ছি। আদারের সংস্পর্শে আসতে পারা এটা আমার দৈন্য নয়, বরঞ্চ যখন আমি আমার ধর্ম, আমার ভাষা, আমার সাহিত্য, আমার এই তার মধ্যে কুক্ষিগত যখন আমি ছিলাম, তখন আমি কুপমণ্ডুক ছিলাম। অন্যকে স্বীকার করতে পারা, অন্যের কাছ থেকে উপহার নিতে পারা, এটা তো আমার ঐশ্বর্য, এটাই তো আমার প্রাচুর্য আরো বাড়ছে। এবং মোর ইম্পর্টেন্ট, সুতরাং এই যে আদারের প্রতি এখানে আমি আমার বক্তব্যটাকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমি এখানেই বরঞ্চ আমি শেষ করি, কারণ এরপর আমি কিছু বলতে চলেছিলাম, সেটা হচ্ছে যে না, আমি বলেই ফেলি, যখন বলতে চেয়েছি তখন আমি আমার ইচ্ছে থাকলে কেন আমি বলবো না। এবার খুব ইন্টারেস্টিং, আমি ইন্টারেস্টিং কথাই বলতে চাইছিলাম যে ইংলিশে শব্দটা হসপিটালিটি, যেটা আমরা এতক্ষণ ধরে বলছি, সেখানে কিন্তু হোস্ট ইজ দি এজেন্ট, হসপিটালিটি মানে হোস্ট যেটা করে থাকে। কিন্তু বাংলায় যদি আমরা দেখি, বা বাংলা, হিন্দি, আমাদের যে কোনো আর কি উত্তর ভারতীয়, আমি দক্ষিণ ভারতীয় ভাষাগুলো তো জানি না, সুতরাং বলতে পারবো না, বা টিবেটো বার্মান ভাষা আমি জানি না, সুতরাং অন্যান্য ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি সম্বন্ধে আমি জানি না। কিন্তু আমাদের যে ইন্ডিক ল্যাঙ্গুয়েজেস, সেগুলোয় হসপিটালিটির বাংলা কি? হসপিটালিটির বাংলা কিন্তু আতিথেয়তা বা অতিথি পরায়ণতা, অতিথি বৎসলতা। তার মানে হোস্ট কিন্তু এই শব্দটার রুট নয়। আমাদের হসপিটালিটির ইকুইভ্যালেন্ট কোন শব্দ বাংলায় নেই। আমাদের গেস্ট মানে অর্থাৎ অতিথি তো গেস্ট, আমাদের শব্দ বাংলায় যে শব্দটা রয়েছে ফর হসপিটালিটি, সেটা কিন্তু গেস্ট কেন্দ্রিক শব্দ। আতিথেয়তা মানে হসপিটালিটি নয়, আতিথেয়তা মানে গেস্টপিটালিটি, আতিথেয়তা মানে গেস্টলিনেস, অতিথি পরায়ণতা। হোস্টের কোনো প্রতিশব্দই আমার জানা নেই, মানে ডেফিনেটলি আছে কিন্তু আমার জানা নেই। পার্সো অ্যারাবিক শব্দ যেগুলো আমাদের নর্থ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস ইউজড হয়, সেটাই আছে, যেমন মেহমান নওয়াজি, এটা হচ্ছে আতিথেয়তা, এটা হচ্ছে মেহমান যেখানে কেন্দ্র। কিন্তু মেজবানি হচ্ছে যেখানে হোস্ট কেন্দ্র। পার্সো অ্যারাবিক ভাষাগুলোয় হসপিটালিটির মানে হোস্ট কেন্দ্রিক হসপিটালিটির প্রতিশব্দ আছে, মেজবানি। কিন্তু বাংলা বা হিন্দিতে অন্তত আমার জ্ঞান হতো মানে হোস্ট শব্দটারই প্রতিশব্দ নেই। আমরা গেস্টকেই কেন্দ্র করে আমরা কিন্তু হোস্টের শব্দ বানাই, অর্থাৎ অতিথিপতি, অতিথি পরায়ণ। হোস্ট শব্দটার সঠিক কোনো প্রতিশব্দ, কিন্তু গেস্ট শব্দটার ভিত্তিতেই কিন্তু প্রতিশব্দগুলো বানানো। তার মানে আমাদের মানসিকতাটাই গেস্ট কেন্দ্রিক, অর্থাৎ গেস্ট কেন্দ্রিক মানসিকতাও সম্ভব। হ্যাঁ, অতিথি নারায়ণ, সেটা একই কথা হলো না? তার মানে অতিথিটাই তো মূল, হোস্টের কোনো প্রতিশব্দ আমি পাচ্ছি না, সবই গেস্ট ডিরাইভ শব্দ পাচ্ছি। অতিথি তো গেস্ট, আমি তো সেটাই বলার চেষ্টা করছি যে আমি অতিথি দেবো ভব, তৈত্তিরীয় উপনিষদের বিখ্যাত লাইন, অতিথি দেবো ভব। বাই দ্য ওয়ে, অতিথি দেবো ভব মানে কিন্তু অতিথি ভগবান তা নয়, অতিথি দেবো ভবটা কিন্তু ইম্পেরেটিভ মুড। হ্যাঁ, অতিথি মানে এনিওয়ে, আমরা তৈত্তিরীয় উপনিষদ নিয়ে কেন কথা বলছি, অতিথি দেবো ভব মানে হচ্ছে তুমি হও, ভব মানে তুমি হও, তুমি হও এমন যে অতিথিকে দেবতা হিসেবে মানে। অতিথি দেব শব্দটা একটা বহুব্রীহি সমাস, আর অতিথি দেবো ভব একটা ইম্পেরেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইউ বি টু দ্য গেস্ট অ্যাজ ইউ উড বি টু গড।
মানে হোয়াট এভার, সেটা অন্য ইস্যু। আমি বারবার এটাই বলার চেষ্টা করছি, যেটা এইমাত্র চ্যাট বক্সে কেউ একজন অতিথি নারায়ণ লিখে সেই ব্যাপারটাই বললেন, অর্থাৎ আমরা যে শব্দই খুঁজি, হসপিটালিটির শব্দ, অতিথি দেবো ভব, অতিথি নারায়ণ, অতিথি পরায়ণ, অতিথি বৎসল, আতিথেয়তা, সবই কিন্তু অতিথি শব্দটার ডেরিভেটিভ, অর্থাৎ গেস্ট শব্দটার ডেরিভেটিভ, রাদার দ্যান হোস্ট শব্দটার ডেরিভেটিভ। whereas ইংলিশে কিন্তু হসপিটালিটি শব্দটা হোস্ট শব্দটার ডেরিভেটিভ। আমাদের বাংলায় কোনো হোস্ট শব্দটার প্রতিশব্দ বা হসপিটালিটি শব্দটার হোস্ট ড্রিভেন প্রতিশব্দ আমি কিন্তু পাচ্ছি না। এনিওয়ে, সেটা উদ্দেশ্য নয়। ব্যাপারটা হচ্ছে, অর্থাৎ আমরা গেস্টের পার্সপেক্টিভ থেকে দেখি, রিসিভিং কালচারের পার্সপেক্টিভ থেকে দেখি, বা আমরা হোস্টের পার্সপেক্টিভ থেকে দেখি। আলটিমেটলি হসপিটালিটির ব্যাপারটা হচ্ছে যে স্বীকার করতে পারা, মানে অপরকে ছুঁতে পারা, অপরকে স্বীকার করতে পারা। এবং যখন আমরা অপরকে স্বীকার করতে পারবো, অপরকে মেনে নিতে পারবো, তখন কিন্তু আমরা একটা এমন পলিটিক্স বানাতে পারবো যে পলিটিক্সটা আজকের আমাদের দুনিয়ার সবচেয়ে বড় যে সমস্যা, আজকে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা ঘৃণা, আজকে আমাদের দুনিয়ার সবচেয়ে বড় সমস্যা এই অপরকে বিশ্বাস না করতে পারা, অপরের প্রতি কন্টিনিউয়াস ঘৃণা রেখে আর কম্পিটিটিভ ফান্ডামেন্টালিজম। আমি কোনো একটা ফান্ডামেন্টালিজমের কথা বলছি না, মানে ইসলামিক ফান্ডামেন্টালিজম, হিন্দু ফান্ডামেন্টালিজম, জায়োনিস্ট ফান্ডামেন্টালিজম, ক্রিশ্চিয়ান ফান্ডামেন্টালিজম, চতুর্দিকে নানা রকম ফান্ডামেন্টালিজম, চতুর্দিকে তাদের কম্পিটিটিভ মাথা চাড়িয়ে তুলছে। এবং এটার বিরুদ্ধে আমাদের কিভাবে আমরা লড়াই করব, কিভাবে আমরা এটার সম্মুখীন হব, মোকাবিলা করব, সেই মোকাবিলা কিন্তু আমাদের করাবে এই যে ধারণা, এই যে এথিক্যাল নীতিগত ধারণা যে আমরা নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ ভাববো না, আমরা অপরকে ভালোবাসতে শিখবো, আমরা অপরকে ছুঁতে শিখবো, অপরকে আলিঙ্গন করতে শিখবো। আমার প্রেজেন্সের বাইরে গিয়ে আমরা সেই হরিফিক প্লেফুলনেস অফ প্লুরাল অ্যাবসেন্সে নিজেকে হারিয়ে দিই। তার মধ্যেই রয়েছে কিন্তু সেই এথিক্যাল পলিটিক্যাল মিনস অফ নট অনলি ওয়ার্কিং টুয়ার্ডস দ্য ডেমোক্রেসি টু কাম, but also to be able to somehow build an ethical future of our world to come. এবং সেটাই আমি আবার ঘুরিয়ে প্রথম কথাতেই চলে আসি, সংকেত বিজ্ঞানেরও মূল কথা সেটাই, বরঞ্চ আমি তো বলবো সাহিত্য চর্চারই মূল কথা সেটা। শুধু নিজের ভাষা, নিজের সাহিত্য, নিজের কমিউনিটি, নিজের এর বাইরে আমাদের জানলা খুলে দিয়ে আমাদের অন্যকে বোঝানোর চেষ্টা করা। এবং সংকেত বিজ্ঞানের প্রাথমিক কথাই তাই। সিমিওটিক্স, সিগনিফিকেশন বোঝার প্রাথমিক অর্থই হচ্ছে এই প্রেজেন্সেস এর গণ্ডি থেকে বেরিয়ে সামহাউ আদারে, ডিফারেন্সে নিজেকে খুইয়ে দিতে পারা, নিজেকে বিলীন করে দিতে পারা এবং অপরকে আলিঙ্গন করতে পারা। এবং অতএব আমি মানি, এবং সেই জন্য আমি আবার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় এবং সৌনককে বিশেষত আমি ধন্যবাদ জানাই যে এরকম একটা চরম প্রাসঙ্গিক একটা সংগোষ্ঠী আজকে অর্গানাইজ করার জন্য। কারণ আমাদের সময় এর থেকে প্রাসঙ্গিক আর কিছু নেই, সেমিওটিক্স এর থেকে প্রাসঙ্গিক, সংকেত তত্ত্ব থেকে প্রাসঙ্গিক আর কিছু নেই। কারণ সংকেত তত্ত্ব আমাদের বারবার বলে যে কোনো মতে নিজের সেলফ সেম প্রেজেন্সে নিজেকে এক্সস্ট করবে না, বরঞ্চ অন্য ক্ষণে, অন্য খানে, অন্যত্র, অন্যের দরবারে অন্যকে ভালোবাসো, সেখানেই তুমি মানে খুঁজে পাবে, সেখানেই তুমি সংকেতের অর্থ খুঁজে পাবে। সুতরাং সংকেত বিজ্ঞান ইটসেলফ এই চাবিকাঠি হোল্ড করে আমাদেরকে এমন একটা পলিটিক্স এর দিকে নিয়ে যাওয়ার, এমন একটা কালচারাল এথিক্যাল পলিটিক্স এর দিকে নিয়ে যাওয়া, যেটা হয়তো আমাদের আজকের ইদানীন্তন সমাজের যে প্রাথমিক সমস্যা সেটাকে হয়তো কিছু অংশে মোকাবিলা করতে পারা। তো অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্যের জন্য, এবং আমার যে কোনো প্রশ্ন থাকলে আমি সেই প্রশ্ন অতি সাগ্রহে আমি সেই প্রশ্ন নেব। থ্যাংক ইউ প্রফেসর ভাদুরী, অত্যন্ত মনোজ্ঞ, অত্যন্ত সহজভাবে অত্যন্ত কঠিন বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এবারে সংগোষ্ঠী বা সিম্পোজিয়ামের নিজস্ব রিদিম অনুযায়ী দ্য session is now open to interpretation, questioning, cross questioning, তর্কের আখড়ার মতো আস্তিন গুটিয়ে রেড়ে করে তেড়ে যাওয়াও চলতে পারে, ভাব ভালোবাসা প্রদর্শনও চলতে পারে। তো the symposium is now open for any type of interventions যেটা শ্রোতৃমণ্ডলীর থেকে অধ্যাপক ভাদুরীদার কাছে পৌঁছে দেওয়া, সেটা আপনারা চ্যাট বক্সে দিতে পারেন,
যারা ইউটিউবে দেখছেন, ইউটিউবও আমি খুলে রেখেছি, ইউটিউব থেকেও আমি প্রশ্ন নিয়ে মডারেট করে দেব। আর যদি প্রশ্ন নিজের ওরাল স্পোকেননেস তাই দিয়ে ব্যক্ত করতে হয়, সেটাও আপনারা করতে পারেন। দ্য সেশন ইজ ওপেন টু ইন্টারফেয়ারেন্স এন্ড ক্রস ইন্টারফেয়ারেন্স নাও। হ্যালো স্যার। হ্যাঁ প্লিজ জাস্ট বলুন। হ্যাঁ আচ্ছা, বিপ্লব বলো। তো আমার দুটো অ্যাকচুয়ালি প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে বলতে আমার মনে পড়ে গেল চিত্রাঙ্গদার কথা। যদিও জিনিসটা অপর বলতে যদি আমি ফেমিনাইন পার্সপেক্টিভ থেকে দেখি, লাস্টে যে চিত্রাঙ্গদা নাটকে যে গানটি যেটি আছে, যে আমি চিত্রাঙ্গদা রাজেন্দ্র নন্দিনী, নহি দেবী নহি সামান্য নারী, পূজা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি, অথবা হেলা করি মোরে রাখিবে পিছে সে নহি নহি। তো এইটা এই যে ফেইলিয়ার হচ্ছে এখানে অর্জুন, সেই জায়গাটায় কোথাও একটা সর্বক্ষেত্রে ফেমিনাইন পার্সপেক্টিভ থেকে যত ধরনের থিওরিটিক্যাল জায়গাটা আছে, আমার সবসময়ই মনে হয় যে এখানে অফকোর্স আমি সমস্ত এই অপরচুনিটিস, ডিগনিটি অফ লাইফ বা রাইট, সেগুলোকে যথেষ্ট শ্রদ্ধা রেখেই বলছি যে সেখানে প্রেমটা কোথায়, যেটা আপনার আজকে আলোচ্য যে মূল কেন্দ্রবিন্দু যেখানে আছে, এই যে আলিঙ্গন করা মানে সামথিং যেটা আমাদের আতিথেয়তার যে জায়গাটা, যেটা একেবারেই আলাদা ওয়েস্টার্ন যে থেকে কনোটেশন থেকে, সেখানটায় কোথাও হয়তো অর্জুন ফেল করে যাচ্ছে, যেটা হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর ইঙ্গিত দিতে চাইছিলেন। এটা একটা, এটা আপনার কি মনে হচ্ছে এই গানটার পার্সপেক্টিভ থেকে? আর দ্বিতীয়টা হচ্ছে যে কালচার তো ওয়ান ওয়ে ট্রাফিক তো কখনো হতে পারে না। ইট ইজ নট স্ট্যাটিক, ইট ইজ ডাইনামিক। তো দিবে নিবে মিলিবে মিলাবে ঠিক আছে, কিন্তু আমি একটা লেম্যান্স অ্যাপ্রোচ থেকে বলছি যে হ্যাঁ, অফকোর্স রবীন্দ্রনাথ ঠাকুর সিএফ এন্ড্রুজ ছোট ইংরেজ বড় ইংরেজ বলছেন, এবং বড় ইংরেজের দেখা তিনি পেয়েছিলেন, সেটা ঠিক আছে। সেই জন্যই হয়তো তিনি আন্তর্জাতিকতাবাদের ব্যাপারটা অন্যরকম ভাবে দেখেছিলেন। সেদিক থেকে ওয়েস্টার্ন বা ইউরোসেন্ট্রিজম কতটা এই মডার্ন এই সময়ে কতটা এইভাবে তারা কতটা নিচ্ছে বা মিলাচ্ছে বা মিলছে অন্য জায়গার সঙ্গে, এইটা আমার একটা লেম্যান্স অ্যাপ্রোচ থেকে আপনার কাছে একটা অ্যাপ্রোচ যেটা আমার অজানা। থ্যাংক ইউ। নিশ্চয়ই আমি দুটোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমটা হয়তো অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে। তো অবশ্যই মানে আপনি বা তুমি, আমি যাই বলি, তুমি একদম ঠিকই বলেছো যে এখানে, হ্যাঁ একদম তুমি ঠিকই বলেছো যে এখানে কিন্তু মানে অর্জুন সঠিকভাবে ভালোবাসতে পারলো কিনা, বা ক্রস ড্রেসিং চিত্রাঙ্গদা তিনি তার নানা লেয়ার্স অফ জেন্ডার আইডেন্টিটি থেকে বেরিয়ে এসে সম্পূর্ণভাবে প্রতিভাত হতে পারলেন কিনা, সেটা কিন্তু আমাদের এখানে মুখ্য উপপাদ্য নয়। রবীন্দ্রনাথ এখানে হয়তো ক্রিটিক্যালি ব্যাপারটার দিকে ইঙ্গিত করেছেন, এবং অ্যাজ আ রিডার, কারণ আমি তো পাঠক এখানকার, আমি তো নিজে অর্জুন নই, সুতরাং অর্জুন ভুল করে থাকতে পারে। অর্জুনের অ্যাকশনে হয়তো সঠিকভাবে অপরের প্রতি প্রেম প্রকাশ না পেয়ে থাকতে পারে, কিন্তু আমার সেই সংকেতটা পড়ার মধ্যে দিয়ে আমি যখন এটাকে এক্সপোজ করব, তখন কিন্তু আমার অ্যাক্ট অফ ক্রিটিসিজমটা একটা এথিক্যাল অ্যাক্ট হয়ে দাঁড়াবে। সুতরাং আমার reading against what the original act in the narrative was, probably in consonance with what Rabindranath himself wanted to point out, itself becomes an ethical act. Sutrang ethicality can also be very much there in the critical act of being able to read science. সেটাই তো সংকেত তত্ত্ব। আমি যদি যা ওখানে প্রতিভাত হচ্ছে আক্ষরিক ভাবে আমি সেটাকে মেনে যদি নিই, তাহলে আমি সংকেত তত্ত্ব কি করলাম? সুতরাং আমি এগেইনস্ট দ্য গ্রেন রিড যে মোমেন্টে করলাম, যেরকম তোমার প্রশ্নটা ইটসেলফ করলো, সেটাতেই তো তার মানে অটোমেটিক্যালি একটা এথিক্যাল টাস্ক পারফর্মড হলো, যদিও অরিজিনাল অ্যাকশনটায় নাও হয়ে থাকতে পারে। এটা হচ্ছে প্রথম উত্তরটা। কিন্তু দ্বিতীয়টা খুব জরুরি প্রশ্ন, সেটা হচ্ছে যে দিবে আর নিবে বলা সহজ, কিন্তু কতটা তারা নিচ্ছে আর কতটা আমরা নিচ্ছি, এখানে দু তিনটে কথা বলা দরকার। একটা হচ্ছে যে সময় রবীন্দ্রনাথ লিখছিলেন, সেই সময় বা তার একটু আগে থাকতেই
প্রচুর পরিমাণে আমাদের যে গোটা ইউরোপিয়ান সেন্সিবিলিটি অফ দ্যাট পয়েন্ট অফ টাইম, বি ইট লিটারারি মডার্নিজম, বি ইট দ্য ইমার্জেন্স অফ আ পার্টিকুলার কাইন্ড অফ ফিলোলজি বেসড আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডো ইউরোপিয়ান সিভিলাইজেশন, তখন কিন্তু সবাই বহুল পরিমাণে যারা আর কি ইউরোপিয়ান স্কলার্স, তারা কিন্তু সবাই ক্লাসিক্যাল ইন্ডিয়ান টেক্সট পড়ছিলেন, ইন্ডিক টেক্সট পড়ছিলেন। তাদের ধারণা, সেটা আমরা মানে সবচেয়ে উঁচু স্তরীয় যারা আমরা তৎকালীন ইউরোপীয় ফিলোসফারদের যে আমরা দেখি, তারা সবাই কিন্তু ক্লাসিক্যাল ইন্ডিয়ান ফিলোসফি পড়া। সুতরাং লেট 19th এবং আর্লি 20th সেঞ্চুরিতে এরকম নয় যে শুধু রবীন্দ্রনাথ বসে বসে ইংলিশ কাব্য পড়ছিলেন, এলিয়টও বসে বসে কিন্তু দম্মদা করছিলেন, তাই না? তো সুতরাং এই গিভ এন্ড টেক রবীন্দ্রনাথের টাইমে প্রচন্ড ভালোভাবে উপস্থিত, এবং এটা আমাদের মায়োপে এবং আমাদের পোস্ট কলোনিয়াল কমন সেন্সের কি বলবো দুর্ভাগ্য যে আমরা এতটাই ম্যানিকিয়ান, এতটাই হেটফুল হতে শিখেছি যে আমরা এই অ্যাডমিক্সচারের ইতিহাসগুলো আমরা ভুলে গেছি, আমরা এই হাইব্রিডাইজেশন ইতিহাসগুলোকে আমরা খুব একটা হাইলাইট করি, এবং আমরা এখনকার প্রসঙ্গে আসি, এবং এখন কতটা ইউরোসেন্ট্রিজম প্রেজেন্ট এবং কতটা ইউরোসেন্ট্রিজম প্রেজেন্ট নয়, এটা নিয়ে কারেন্টলি প্রশ্নটা করা হয়েছে, প্রশ্নের দ্বিতীয় ভাগ। আমাদের কিন্তু বোঝা দরকার যে কন্টেম্পোরারি গ্লোবালাইজেশন এবং আর্স্টওয়াইল ইউরোসেন্ট্রিক ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজমের মধ্যে কিন্তু তফাৎ আছে। কারেন্টলি কতটা এক্সটেন্টে ইস্ট এশিয়া, এবং আমরা হয়তো সেখানে এখনো বিলং করতে পারিনি সঠিকভাবে, যদিও আমাদেরও কোনো কোনো কালচারাল প্রোডাক্ট রীতিমতো, সেটা আমাদের যোগা হোক, ভিগান লাইফস্টাইল হোক, সেসব অন্য কথা, সেসব আমি চটুল জিনিসগুলোই যাচ্ছি না, কিন্তু ইস্টার্ন ইউরোপিয়ান কান্ট্রিজ, ইস্টার্ন এশিয়ান কান্ট্রিজ গুলো, জাপান, কোরিয়া, চায়না, তারা যেমন একটা বাচ্চা আজকে বড় হচ্ছে, সে কি সত্যি আমেরিকান কালচারে বড় হচ্ছে, নাকি সে ছোটবেলা থেকেই সে জাপানিজ কার্টুন দেখছে, চাইনিজ কার্টুন দেখছে, আরেকটু বড় হয়ে কে পপ শুনছে, কোরিয়ান পপ শুনছে। সুতরাং এটা কিন্তু এই যে আমাদের একটা ব্লিঙ্কার্ড আইডিয়া অফ ইউরোসেন্ট্রিজম, এটা থেকে আমাদের একটু সরা দরকার। আমরা ইউরোসেন্ট্রিক পৃথিবীতে নেই আর, এবং ইউরোসেন্ট্রিজম একটা বৌগি, এবং আমার মনে হয় ইউরোসেন্ট্রিজমটা ইউরোপ নিজেই মাঝে মধ্যে আবিষ্কার করে এই আমাদের অন্যান্য গ্লোবাল কন্টেম্পোরারি গ্লোবাল অর্ডারের অন্যান্য জায়গাগুলোকে প্রাধান্য, যে অন্যান্য জায়গাগুলো ক্রমাগত যে আরো প্রাধান্য পাচ্ছে, প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আমরা ইউজ করি সেগুলো চাইনিজ, প্রত্যেকটা কালচারাল জিনিস যেগুলো আমরা কনজিউম করি সেগুলো কোরিয়ান, চাইনিজ, জাপানিজ, মানে কোথায় এই ইউরোসেন্ট্রিজম? সুতরাং আমার মনে হয় ইউরোসেন্ট্রিজমের ট্র্যাপ থেকে আমাদের বেরোতে হবে, কারণ ইউরোসেন্ট্রিজম আমরা যেই মোমেন্টে বলবো, আমরা কিন্তু নিজেদের মধ্যে সেই ঘৃণাটাকে বাড়িয়ে তুলি যে ওই ইউরোপের প্রতি আমরা দাস হয়ে আছি ইত্যাদি। কেউ কারোর দাস নয়, চিরকাল দেওয়ার নেওয়া চলছিল, এবং দেওয়ার নেওয়া যদি নাও হয়ে থাকে, আমাদের আরো বেশি করে দিতে আর নিতে হবে, কারণ অপরকে আলিঙ্গন করতে পারা, অপরকে ভালোবাসতে পারা, অপরকে স্বীকার করতে পারা, এর মধ্যে কোনো ক্ষতি নেই, এর মধ্যে শুধু লাভই আছে। এবং আমাদের সেই লাভের মানে ওই ইংরেজ নিয়েও যে আমরা কথা বলছিলাম একটু আগে, রবীন্দ্রনাথ, এসো এসো আজ তুমি ইংরাজ, ধরো হাত সবাকার, তো কি সমস্যাটা কি? ইংরেজ হাত ধরবে, এর মধ্যে শুধু গুড ইংলিশ ব্যাড ইংলিশ নয়, এভরি ইংলিশম্যান ইজ আ গুড ইংলিশম্যান। কারণ আমি যখন তাকে ব্যাড হিসেবে ভাবতে শুরু করব, আমি কিন্তু সংকেত বিজ্ঞানের আসল এথিক্সটাকে আমি উপলব্ধি করতে পারলাম না, এবং আমি সংকেত বিজ্ঞানের আসল এথিক্সটাকে যদি উপলব্ধি করতে না পারি, আমি কিন্তু সেই ঘৃণামূলক ম্যানিকিয়ান পলিটিক্সেই পড়ে রইলাম, এবং আমি ডেফিনেটলি আইডেন্টিটি পলিটিক্সেরই একটা ধারক এবং বাহক এবং পৃষ্ঠপোষক হয়ে উঠবো, রাদার দ্যান একটা কসমোপলিটিক্যাল ডেমোক্রেসি টু কামের দিকে নিজেকে খুলে ধরা। এটা আমার বক্তব্য। এটা নিয়ে আমরা আরো ডিবেটে যেতে পারি, কিন্তু অন্যান্য অনেকেরও তো প্রশ্ন আছে, সুতরাং বিপ্লব, এটা নিয়ে আমরা পরে কখনো আরো বিস্তার, মানে একজনেরই প্রশ্ন যদি আমি উত্তর দিই তাহলে হয়তো সেটা সঠিক হবে না, কিন্তু তোমার দুটো প্রশ্ন এটাই আমার উত্তর। কিন্তু এখানে অনেক প্রশ্ন আসে, আমার একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে এই আমি তো ফোন থেকে করছি, ফোনে এই চ্যাট মেসেজ গুলো কি করে দেখে, কেউ কি আমায় বলতে পারবে? কারণ চ্যাট গুলো উঠে আসছে। আচ্ছা, হ্যাঁ, খুব আমি দ্রুত যদি করে দিচ্ছি, যদি কেউ পড়ে দেয়, হ্যাঁ, সেটা খুব ভালো হয়। নাজেশ মাহমুদ প্রশ্ন করেছে যে ইমোজি বা ইমোটিকন কি ভাষা বা শব্দকে প্রতিস্থাপন করতে পারে? সংকেত তত্ত্ব থেকে কি আপনি বলবেন?
হ্যাঁ, না, আমার উত্তর হবে না, কারণ ইমোজিকন বা ইমোটিকন, মানে ইমোজি বা ইমোটিকন, এগুলো কিন্তু আইকন স্তরে বেশি বিলং করে রাদার দ্যান সিম্বল। একটু আগে আমি একদম প্রথমে আমি যখন মানে চার্লস স্যান্ডার্স পিয়ার্স, যিনি সিমিওটিক্স শব্দটা প্রথম আবিষ্কার করেছেন, কারণ ফার্দিনান্দ দ্য সোসিও সিমিওলজি কথাটা ব্যবহার করেছেন, সিমিওটিক্স শব্দটা চার্লস স্যান্ডার্স। যখন আমি চার্লস স্যান্ডার্স পিয়ার্স এর কথা বলছিলাম, চার্লস স্যান্ডার্স পিয়ার্স উনি বলেছেন 3 রকম সাইন আছে এবং সিমিওটিক্স 3 রকম সাইন স্টাডি করে, আইকন, ইন্ডেক্স এবং সিম্বল। আমি বললাম যেগুলোকে আমি নাম দিলাম প্রতিম সংকেত মানে প্রতিমা আইকন, সূচক সংকেত বা নির্দেশক সংকেত অর্থাৎ ইন্ডেক্স, এবং চিহ্ন যেটা সিম্বল। আমি এই শব্দগুলো আমি এমনি ব্যবহার করলাম। তো ইমোটিকনটা কিন্তু মোর লাইক অ্যান আইকন, রাইট? কারণ সেটা একটা ভিজুয়াল রিসেম্বলেন্স আছে, ওটা টোটালি আরবিট্রারি নয়। কেননা আমি যদি একটা স্মাইলি ফেস করি, তো সেটা আমি জাপানি হই কি প্যালেস্টিনিয়ান হই কি বাঙালি হই কি হটেনটট হই, আমি কিন্তু বুঝতে পারবো এটা হাসি। সেটা কিন্তু এতটা আরবিট্রারি নয়। হাসি শব্দটা যতটা আরবিট্রারি, মানে আমি হাসি বললে সব ভাষার লোক কিন্তু হাসি বুঝবে না, কোনো আলাদা আলাদা ভাষায় হাসি শব্দটার আলাদা আলাদা অর্থ। কিন্তু ইমোটিকন অর্থাৎ সোজা ভাষায় এই প্রশ্নটা যদি আমি ফেরত যাই, তো ইমোটিকনের স্টাডি অবশ্যই সংকেত বিজ্ঞানের অংশ, কিন্তু পিয়ার্সিয়ান সংকেত বিজ্ঞানের অংশ অ্যাজ আ স্টাডি অফ আইকনস। প্রতিম সংকেতের স্টাডি হিসেবে এটা সংকেত বিজ্ঞানের অংশ, কিন্তু সোসিওরিয়ান সিমিওলজিতে এটা হয়তো সেরকম ভাবে আমাদের পড়বে না, কারণ এটা সিম্বল নয়, আইকনটা সিম্বল নয়, এবং সিম্বল যেটা হচ্ছে কমপ্লিটলি আরবিট্রারি, সেটাকে স্টাডি করাই যেহেতু মানে আজকে আমার বক্তব্যের মূল বিষয় ছিল, যেটা টোটালি আরবিট্রারি, যেটা টোটালি ডিফারেন্সিয়াল, এবং সেই সংকেত তত্ত্ব যেটা আমাদের টোটালি ডিফারেন্সিয়াল সাইন স্টাডি করতে সাহায্য করে, যাতে আমরা টোটাল ডিফারেন্সের ডোমেনে চলে যেতে পারি, এবং সেই এথিক্যাল প্রজেক্টটা সেটা হয়তো ইমোটিকনের স্টাডি সাহায্য করবে। সুতরাং সংক্ষিপ্ত জবাব হচ্ছে ইমোটিকনের স্টাডিও সিমিওটিক্স এর পার্ট, কিন্তু পিয়ার্সিয়ান সিমিওটিক্স এর পার্ট, সোসিওরিয়ান সিমিওটিক্স এর পার্ট হয়তো নয়। দুটো যুথবদ্ধ প্রশ্ন আলাদা আলাদা বক্সে এসছে, আমি একসাথে বলছি যেহেতু আমার ধারণা যে একসাথেই অ্যাড্রেস করতে হবে। একটা দেবব্রত অধিকারীর কাছ থেকে মিস্টার অধিকারী প্রশ্ন করেছেন যে আজকের দিনের যে প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে আমরা কতটা হসপিটেবল টু আদার থাকতে পারি, এবং সেটা যদি না পারি তাহলে কি তার ভেতরে একটা চরম ডুয়ালিটির এক্সাম্পল দেখা যাচ্ছে না? আর সৈকত গুহ প্রশ্ন করেছেন, স্যার, doesn't unconditional hospitality entail some dangers also? What do you think? না, দ্বিতীয় প্রশ্নটা আমি আগে নিচ্ছি। অবশ্যই আনকন্ডিশনাল হসপিটালিটি ইজ নট পসিবল। সেই কারণেই তো হস্টিলিটি এবং হসপিটালিটি একসঙ্গে হস্টিপিটালিটির কথাটা হচ্ছে। একটা কোথাও টেনশন থাকবেই। আনকন্ডিশনাল হসপিটালিটি ইজ নট পসিবল। ইট মে বি ডিজায়ারেবল বাট ইট মে নট বি পসিবল। এবং অবশ্যই বিপদ তো আছেই, সমস্ততেই বিপদ, কিন্তু বিপদে এত ভয় পেলে কি করে চলবে? মানে বিপদে ভয় পেলে তো আমাদের শুধু ওই নিরাপদ নিজের কুপমণ্ড কুক্ষিগত অবস্থানেই আমরা তাহলে চিরকাল থেকে যাব। বিপদ তো আদার, যেটা আমি বললাম, আদারকে এমব্রেস করতে পারা, এটা একটা বিপজ্জনক ব্যাপার, এটা একটা ডেঞ্জারাস ব্যাপার। সুতরাং বিপদ নিয়ে আমাদের ভয় পেলে চলবে না, কিন্তু একই সঙ্গে আমাদের এটাও মেনে নিতে হবে যে ব্যাপারটা এত সহজ নয় যে আমার কাছে যে আদার এসছে, মানে অমুক ধর্ম আমার আদার, অমুক জাত আমার আদার, অমুক ভাষা আমার আদার, আমি সবাইকে আনকন্ডিশনালি অ্যাকসেপ্ট করে নিলাম, সেটা সম্ভব নয়। আমাদের হিস্টোরিক্যাল মেমোরি, আমাদের যেটা আমি বললাম যে যেটা আই ক্যানট ফরগেট, আই ক্যান পসিবলি ফরগেট বাট আই ক্যানট ফরগেট, তো এই সবগুলো ক্রমাগত নানা রকম লেয়ার্স অফ কন্ডিশনালিটি আনবেই, এবং যার ফলে এই শব্দটা, অপারেটিভ শব্দটা হস্টিপিটালিটি। আবার আমি আমার শীর্ষকে সিগনিফিকেন্ট আদার ইজ স্টিল অ্যান আদার, মানে আমার বউ বা আমার বান্ধবী আমার সিগনিফিকেন্ট আদার, সে কিন্তু অপর, তাকে আমি ভালোবাসি কিন্তু তার অপরত্ব খুইয়ে দিয়ে ভালোবাসি না। যেই মোমেন্টে আমি তার অপরত্বটাকে আমি দেবো, ডিজলভ, তখন সে কিন্তু আর অপরও থাকবে না, এবং আমার ভালোবাসা তখন হয়তো আর ভালোবাসাও থাকবে না। সুতরাং অপরের অপরত্ব এবং অপরের ডেঞ্জারাসত্ব, অপরের যা যা অপর আমাকে যেরকম ভাবে থ্রেট করে, সেগুলো সবই বর্তমান, সেগুলো সবই বিদ্যমান, এবং সেগুলো সম্বন্ধে আমি সম্পূর্ণ ওয়াকিবহাল হয়েই আমি তাকে ভালোবাসি, এবং সেটাই হসপিটালিটির আইডিয়া। এবার প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং অবশ্যই খুব প্রাসঙ্গিক, কেননা কিভাবে আমরা এই প্যান্ডেমিক, যখন আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা, তখন আমরা কিভাবে আমরা আলিঙ্গন করব, এবং আলিঙ্গনটাকে আমাদের মেটাফরিক্যালি নিতে হবে। হয়তো এই প্যান্ডেমিকটাও আমাদের একটা কি বলবো, একটা অপরচুনিটি,
কেননা প্যান্ডেমিক আবার আমি ওই মানে আলিঙ্গন বা আদারকে রিচ করা বা আদারের সঙ্গে অ্যাকচুয়ালি সোশ্যালি সেম স্পেস ইনহ্যাবিট করা, এটাকে আর একটু মেটাফরিক্যালি রিড করতে হবে। কেননা অবশ্যই আজকে সোশ্যাল ডিস্টেন্সিং এর সময়ে মানে এটা সম্ভব নয় যে আমি রাস্তাঘাটে গিয়ে আমি সমস্ত অপরদের আলিঙ্গন করে বেড়াবো, সেটা তো সম্ভব নয়। কিন্তু অপরটাও তো মেটাফরিক্যাল। এই যে আমাদের ওয়ার্ক ফ্রম হোম, এই যে অ্যাকচুয়ালি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আমি 1 মিনিটে বলছি। এই যে আমাদের এই অফুরন্ত সময়ের ফলে আমরা যে আরো নানাভাবে থ্রু ইলেকট্রনিক মিডিয়া অন্যান্য অনেক, আমরা সারাদিন ফেসবুকে সময় কাটাচ্ছি বা কিছু, আমরা অন্যান্য অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি। এই যে সংকেত, মানে আরো বেশি সংকেত আমাদের কাছে, আলটিমেটলি আমি তো সংকেত তত্ত্ব নিয়ে কথা বলছি। এই যে আমাদের অবসর সময়ে অনেক আরো সংকেত, দুনিয়ার আরো নানা কোণা থেকে থ্রু ইলেকট্রনিক মিডিয়া নানা সংকেত আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেটা তো এক ধরনের অপরচুনিটিও হতে পারে। সুতরাং ফিজিক্যালি আমি একদম একমত যে ফিজিক্যালি এই প্যান্ডেমিকের সময়ে অপরকে আলিঙ্গন করা সম্ভব নয়। এবং এই কিন্তু ব্যাপারটা খুব জরুরি, এবং দুটো কিন্তু আমি রেজ করছি। একটা হচ্ছে কিন্তু আমাদের যেরকম ভাবে থ্রু মিডিয়া, থ্রু নানা রকম মিনস অফ রিচিং আউট টু দি আদার টেকনোলজিক্যালি, এবং আমি টেকনোলজিক্যাল কথাটা আমি 1 মিনিটে আসছি, সেটা কিন্তু আমাদের এক্সস্টেড হয়ে যায়নি। বরঞ্চ আমি মনে করবো যে হয়তো অপরচুনিটি, আমি আজকেই বলছি, আমার যদি আজকে হয়তো যদি সবকিছু খোলা থাকতো, আমি কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটিতে অ্যাকচুয়ালি আসতে পারতাম কিনা, কারণ এটা অর্থ সাপেক্ষ, ব্যয় সাপেক্ষ। কিন্তু টেকনোলজির ফলে, প্যান্ডেমিকের জন্য কিন্তু সম্ভব হচ্ছে। এই যে আমরা সবাই বসে আছি এবং বিনা খরচায় মানে ওই যেটুকু ডেটা আর ইলেকট্রিসিটি খরচা হচ্ছে, এবং আমরা বিনা খরচায় আমরা সবাই একে অপরের সঙ্গে মিলিত হচ্ছি। এই সম্মিলিত হতে পারা, এটা কিন্তু প্যান্ডেমিকের কারণে টেকনোলজি ইনডিউসড অবস্থায় হতে পারছে, এবং অতএব আমাদের টেকনোলজিও বুঝতে হবে। আবার আমি যেটা আগে বলেছিলাম, রাইটিং ইজ আ টেকনোলজি, মানে রাইটিং অর্থাৎ টেকনোলজি কিন্তু আমাদের অ্যালাউ করে আমাদের ইমিডিয়েট প্রেজেন্স এবং ইমিডিয়েট প্রেজেন্টের যে লিমিটেশন, তার থেকে বেরিয়ে অপরকে ধরতে পারা। এবং আমরা কারেন্টলি টেকনোলজি থ্রু দিয়ে কিন্তু বিশ্বের বিভিন্ন কোণা ধরতে পারছি, এই প্যান্ডেমিকের কারণেই হয়তো। এবং এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ আমি এখন ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে বার্নার্ড স্টিগলার জাস্ট গত বছর মারা গেছেন, বিখ্যাত ফ্রেঞ্চ ফিলোসফারই আমরা বলি। তো বার্নার্ড স্টিগলার হাইপোমনেসিয়া, মানে এই যে একটু আগে আমরা অ্যামনেশিয়ার কথা বলছিলাম, অ্যামনেশিয়া মানে স্মৃতিভ্রংশ, এবং অন্যদিকে আছে অ্যানামনেসিস মানে হচ্ছে রিমেম্বারিং। এবং বাইবেলেও বারবার অ্যানামনেসিসের কথা বলা আছে, রিমেম্বার মি ইন হিজ নেম, রিমেম্বার করা। এবং দেরিদাও বহুলাংশে এই ফরগিভিং এবং ফরগেটিং এর কথা উনি যখন বলেছেন, তখন উনি বারবারই অ্যানামনেসিসের কথা বলেছেন। কিন্তু আমরা কি সঠিকভাবে, আমরা কি শুধুই রিমেম্বার করতে পারি, আমরা কি জাস্ট রিমেম্বার করতে পারি নাকি? এবং বার্নার্ড স্টিগলার যেটা বলছেন যে অ্যাকচুয়ালি আমাদের মেমোরি টুলস চাই, আমাদের কিছু মেমোরি এড চাই। অর্থাৎ যেমন লেখাও, যেটা একটু আগে বলছিলাম, যে আমি যে কথাগুলো বলছি আমরা যদি না লিখে নিতাম বা না রেকর্ড করতাম, কালকে আমি ভুলে যেতাম। কিন্তু যেহেতু রেকর্ডিং আছে, কালকেও আমি মনে রাখতে পারবো। তার মানে টেকনোলজি কিন্তু এড করে, এবং এই টেকনোলজিক্যাল এড গুলোকে বার্নার্ড স্টিগলার বলছেন হাইপোমনেসিক মিনস। দেরিদাও হাইপোমনেশিয়া নিয়ে কথা বলেছেন। হাইপোমনেসিয়া মানে হচ্ছে যেখানে আমি আপনার মনে করতে পারছি না, আমি কিছু কিছু এড এর সাহায্য নিচ্ছি, কিছু কিছু টেকনোলজিক্যাল এড এর সাহায্য নিচ্ছি, এবং সেগুলোর সাহায্যে আমি মনে করছি সেটাকে। অর্থাৎ when you memorize something, when you remember something by taking help of memorial aids, that is called hypomnesia. তো technology becomes a hypomnesic means. এবং আবার আমি সেটাই বলছি, এখন যখন আমাদের দৈহিক দূরত্ব বেড়ে গেছে এই প্যান্ডেমিকের কারণে, তখন কিন্তু আমাদের হাইপোমনেসিক কানেকশনস বেড়ে গেছে। আমরা কিন্তু টেকনোলজিক্যালি আরো বেশি যেন নিজেদের মধ্যে কানেক্ট করছি, এবং টেকনোলজি ক্যান বিকাম আ মিনস অফ দিস কাইন্ড অফ আ রিমেম্বারিং অ্যান্ড গেটিং ইন টাচ উইথ দি আদার বিয়ন্ড দ্য মেটাফিজিক্স অফ দ্য প্রেজেন্স, যেটা রাইটিং ইটসেলফ অ্যালাউ করে এবং অল আদার টেকনোলজিক্যাল মিনস অফ ডিসকার্সিভাইজেশন অ্যালাউ করে। এবং আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাই, সেটা হচ্ছে এই প্যান্ডেমিকে কিন্তু একটা নিউ সেক্টেরিয়ানিজম, নিউ জেনোফোবিয়াও ইমার্জ করেছে, এবং যেটা অটোমেটিক্যালি মানে একটা কোনো আমাদের বলা হচ্ছে চাইনিজ ভাইরাস, চায়না থেকে এসছে, অতএব এই চায়নারাই হচ্ছে যত নষ্টের মূল, এরাই হচ্ছে যত এই গোটা দুনিয়াটাকে পুরো খারাপ করে দিয়েছে এই চাইনিজ। অর্থাৎ একটা নতুন ধরনের জিনোফোবিয়াও এই প্যান্ডেমিকের কারণে আসছে। সুতরাং আরো বেশি জরুরি
আমাদেরকে আমাদের অ্যান্টি জিনোফোবিক, আমাদের অল্টারিটি ওরিয়েন্টেড এথিক্যাল পলিটিক্স যেটা সিমিওটিক্স আমাদের অ্যালাউ করে, সেই আদারকে সিক করতে পারা, সেটার কিন্তু আরেকটা অ্যাডিশনাল ডাইমেনশন এসে গেল, আমাদের চ্যালেঞ্জ আরো বেড়ে গেল প্যান্ডেমিকের কারণে। সুতরাং প্যান্ডেমিকে আমরা দেবব্রতর প্রশ্নে যদি ফেরত যাই, প্যান্ডেমিকে আমরা ফিজিক্যালি ডিস্টেন্ট হয়ে গেছি একে অপরের থেকে, ফিজিক্যালি আদারকে এমব্রেস করা সম্ভব নয়, কিন্তু টেকনোলজিক্যালি থ্রু মিডিয়া আরো বেশি আদারের কাছে পৌঁছানো সম্ভব, আরো বেশি আদারকে এমব্রেস করা সম্ভব। এবং দ্বিতীয়ত এই প্যান্ডেমিক ঘিরে যে একটা নিউ জিনোফোবিক পলিটিক্স, একটা নিউ সিনোফোবিক পলিটিক্স ইমার্জ করেছে, সেটা কিন্তু আমাদের আরো অনুপ্রেরণা যোগাবে আরো বেশি করে আমাদের অ্যান্টি জিনোফোবিক পলিটিক্স, আমাদের অ্যান্টি জিনোফোবিক আদার রিগার্ডিং এথিক্স যেটা সিমিওটিক্স আমাদের অ্যালাউ করে, সেটাকে আরো স্ট্রেংথেন করতে। সুতরাং প্যান্ডেমিক কিন্তু আমাদের এই আমি আজকে যা বক্তব্য রাখলাম সেটাকে সাহায্যও করতে পারে এবং শুধুমাত্র আলিঙ্গন থেকে আমাদের বিরত রাখতে পারে তা নয়। ধন্যবাদ প্রফেসর ভাদুড়ী। আমাদের সকলেরই ইচ্ছে ছিল যে দ্য ডিসকাশন শুড গো অন অ্যান্ড অন অ্যান্ড অন, কিন্তু টাইমস ফেল হ্যান্ড। সনেটের পাতা থেকে আমাদেরকে আর আমাদের নিজেদের ইফসিটি, নিজেদের অল্টারিটি, অপরের প্রতি আমাদের যে দায়িত্ব, এই সমস্ত ব্যাপার নিয়ে তার সাথে সিমিওটিক্সকে যোগ করে তুমি যে উপস্থাপনা করলে তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং এই সমৃদ্ধির জন্য কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম যে মাস্টার্স ডিগ্রি সিলেবাস সেটা তোমারই বানানো, আমাদের ইউনিভার্সিটির প্রথম ভিজিটিং প্রফেসর তুমি ইংলিশ ডিপার্টমেন্টে। তো সেই সমস্ত ইতিহাসগুলো, তাতে আমাদের কোনো অ্যামনেশিয়া নেই, সেই সমস্ত ইতিহাসগুলো আমরা মনে রাখছি। আর আজকে আমরা একদমই তোমাকে জেএনইউ এর ব্যক্তিত্ব হিসাবে নয়, আমাদের কুচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রতি ভালোবাসা আছে, আতিথ্য আছে, এমন একজন ব্যক্তি হিসাবে পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইলুমিনেটিং লেকচার। এখন ধীরে ধীরে সময় হচ্ছে যে অলির কথা শুনে বকুল হাসবে। ডক্টর অরিক্তম চ্যাটার্জিকে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেব। আবার একই ব্যাপার, যেমন প্রফেসর ভাদুড়ী আমার জীবনের প্রতিটি জিনিসের সঙ্গে যুক্ত বলে তাকে পরিচিত করানোর মতো ধৃষ্টতা আমি করতে পারিনি। মাস্টার মশাইদের মতো সে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম একজন রিসার্চ স্কলারকে। অরিক্তম আমার বহুকালের বন্ধু। সে প্রেসিডেন্সি কলেজের মিলিউয়ের ফেস্টে পপ কালচারাল সংস থেকেই হোক, বা দিল্লির মজনুকা টিলা থেকেই হোক, কিংবা তারপর কুচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে সে বারবার ভিজিটিং প্রফেসর হিসেবে এসেছে। অরিক্তম চ্যাটার্জিকে আমার রিসার্চ স্কলার, আমাদের রিসার্চ স্কলার চয়ন মোদক সকলের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। যাদের প্রশ্ন আমরা নিতে পারলাম না অধ্যাপক ভাদুড়ীর জন্য, সকলকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, আমাদের সময়াভাবজনিত কারণে এই ব্যাপারটা হলো। এখন চয়ন মোদক, প্লিজ ইন্ট্রোডিউস ডক্টর অরিক্তম চ্যাটার্জি, our second resource person, to the audience. Thank you, sir. Good afternoon to my senior teachers, our guests, and my fellow scholars. It's my privilege and honor to introduce our Honorable Dr. Oriktam Chatterjee, sir. So Dr. Oriktam Chatterjee, West Bengal Education Service, Government of West Bengal, presently teaches English at Government General Degree College, Shingur, Hooghly. His doctoral thesis was on Bible translation in Bengali, 1800 to the present, carried out from the Center for Studies in Social Sciences, Calcutta, under the supervision of Professor Roshnika Chaudhary. His publications include a book of translation of Kannada Vyakanas into Bengali and articles in national and international level journals on topics of translation, comparative literature, and cultural semiotics. His areas of interest include translation studies, cultural studies, Indian philosophy, and Renaissance studies. He is presently engaged in probing translation thoughts that developed in pre-colonial Bengal among the analytical and language philosophers of that milieu, as well as biosemiotics within the larger framework of eco-translation.
He is a member of International Association of Translation and Interpretative Studies, that is IATIS, and the Indian Society of Comparative Literature. He is also a guest teacher in the Department of Indian Literature and Languages, Calcutta University. Besides academic pursuits, he is also a lyricist, musician, and sporadic painter. We are happy to have his lecture now. Over to you, sir. Thank you. Thank you, Charyu. Thank you. Thank you, Shaunak, and I thank the Department of English, Panchanan, Barma University, Cooch, Behar. And I'm so glad to be here because first listening to Bhagiradev after quite some time was a fascinating experience. I always get to learn from him whenever I hear him. Thank you, Bhagiradev, for that excellent deliberation. And I also thank Shaunak for inviting me and to share my thoughts on some things that I'm thinking about right now. I hope I'm audible. Everyone can hear me. Am I audible? Yeah. I think I am. শোনা যাচ্ছে তো কথা? Yes, audible. Yes, ঠিক আছে, and I'm also glad to see so many people who have been my friends and colleagues, teachers from different colleges over here. আমি যখন এবিএন শিলে ছিলাম তাদের সঙ্গে খুব নিবিড় আমার সম্পর্ক ছিল এবং তারপর সেটা আরো দীর্ঘদিন ধরে সেটা বজায় থেকেছে। আমি অনেককে দেখতে পাচ্ছি যারা আমার বন্ধু, আমার শ্রদ্ধেয় অগ্রজ, আমার সঙ্গে আছেন। অনেক ধন্যবাদ। আমার অনেক পুরনো ছাত্রছাত্রী রয়েছে, মানে সৌনক এবং ভিজিটিং ফেলো হিসেবে সৌগতদার লেকচার শোনার আগে একটা সময় আন্ডার গ্র্যাডসে আমি তাদেরকে পড়িয়েছিলাম। এদের ভেতরে অনেকে এবিএন কলেজে ছিল, তারাও অনেকে এসেছেন। অনেক ধন্যবাদ। আমি জানি বেশ দেরি হয়ে গেছে এবং আপনারা অনেকে ক্লান্ত। আর আমি ওই জন্য চেষ্টা করবো যে আমি যেটা বলতে চাইছি খানিকটা সংক্ষিপ্ত করতে, যতটা আমার পক্ষে সম্ভব। খুব সংক্ষিপ্ত হয়তো করতে পারবো না। আমি একটু পুরো ফোকাসটাকে একটু সরিয়ে একটু প্রকৃতির দিকে নিয়ে যেতে চাই এবং কিভাবে তার সঙ্গে আমরা আমাদের এই ভাষা এবং সংস্কৃতিকে সেমিওটিক্যালি একটা কন্টিনিউয়াম হিসেবে দেখতে পারি কি পারি না, এই বিষয় নিয়েই আমি এখন ভাবনা চিন্তা করছি। তো আমার সেই ভাবনা চিন্তার খানিকটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি শুরু করব যেটা সেটা হচ্ছে একটা গল্প দিয়ে। আমি খানিকটা বাংলা খানিকটা ইংরেজিতে বলি। আমি ইংরেজিতেই লিখেছিলাম, কিন্তু যেহেতু এটা বাইলিঙ্গুয়াল, দেখা যাক কিরম ভাবে বিষয়টা এগোয়। এই গল্পটা আমাদের সবারই জানা, মুস্তাফা আলীর একটি বিখ্যাত গল্প, যেখানে একজন ইরানিয়ান বণিক একজন তোতা পাখিকে পুষতেন পারস্য এবং প্রচন্ড ভালোবাসতেন, টু দ্য লেভেল অফ প্যাম্পারিং ইট সামওয়াট। তো একবার সেই ইরানীয় বণিক ভারতবর্ষে হিন্দুস্তানে আসবেন ব্যবসা করার জন্য এবং প্রত্যেককে জিজ্ঞেস করছে যে তারা কি চায়, তার কাছ থেকে কি চায়, এবং সবাই হয়তো নানা রকম জিনিসপত্র চেয়েছে। এবং অবশেষে সে তার প্রিয় তোতা পাখির কাছে যায় এবং জিজ্ঞেস করে, তোতা তুমি কি চাও? তখন তোতা পাখি তাকে বলে যে আপনি একটু হিন্দুস্তানে গিয়ে ওখানে আমার যে জাত ভাইরা আছে তাদের থেকে জেনে আসুন আমার মুক্তির উপায়। বণিক আসে, ভারতবর্ষে আসে এবং ব্যবসা বাণিজ্য করে এবং তারপর সেখান থেকে প্রভূত লাভ হয়। সে লাভ দিয়ে সবার জন্য সে কেনাকাটা চালায়। তারপর তার মনে পড়ে তার সেই পোষা তোতা পাখির কথা এবং সে আকাশের দিকে তাকিয়ে দেখে যে সেই অস্তমিত সূর্যের প্রেক্ষাপটে একদল তোতা উড়ে যাচ্ছে। তখন সে চিৎকার করে বলে যে তোমাদের এক জাত ভাই আমার কাছে বন্দী রয়েছে ইরানে, তোমরা কি বলে দিতে পারো তার মুক্তির উপায়? সে জানতে চাইছে। এটা শোনা মাত্র একটা অদ্ভুত ঘটনা হয়। তার চোখের সামনে একটা পাখি পড়ে মরে যায়, আহত হয় এবং প্রচন্ড দুঃখ পেয়ে অ্যাপারেন্টলি সে পড়ে মরে যায়। এটা দেখে চমকে যায় সদাগর এবং সে ফিরে আসে, কিন্তু এই কথা সে আর কিছুতেই তার তোতাকে বলতে পারে। সে সবার সাথে কথা বলে, আসে যায়, কিন্তু ওই ঘরে আর পারতপক্ষে সে ঢুকতে চায় না। কিন্তু একদিন না ঢুকে উপায় থাকে না, বণিক এবং তোতা পাখি মুখোমুখি হয় এবং তোতা পাখি তাকে বলে আসতে আজ্ঞা হোক, আমার কথাটা পেরেছিলে কি? এবং সে তখন অনেক দুঃখ করে বলে যে কি আর বলবো ভাই, এই ঘটনা বলে যা যা ঘটে সেটা তাকে বলে। আশ্চর্যজনক ঘটনা হচ্ছে এটা শোনা মাত্র সেই তোতা পাখিও মরে যায়, খাঁচার ভেতরে মরে পড়ে যায়। সদাগর অবাক হয়ে যায়, দ্বিতীয়বার অবাক হওয়ার ব্যাপার। তো সে তোতা পাখিটাকে এরম ভাবে তুলে আনে এবং বাইরে ফেলে দেয়। বাইরে ফেলে দেওয়া মাত্র সেই তোতা পাখি ডানা মেলে
উড়ে যায়, ডানা মেলে উড়ে যায়। তখন সে জিজ্ঞেস করে যে কি হলো ব্যাপারটা। তখন তোতা পাখি উড়ে গিয়ে বলে যে সেই ভারতীয় তোতা তাকে সংকেতে মুক্তির পথ বাতলে দিয়েছে। এই হলো মোটামুটি গল্পটা। এই গল্পটা দিয়ে আমরা শুরু করতে পারি, কেননা এই গল্পটায় আমরা যদি মৃত্যু এবং মুক্তির এই খুব গূঢ় দার্শনিক সম্পর্কের কথাটা বাদ দিই, শুধুমাত্র কমিউনিকেশনের জায়গা থেকে আমাদের কাছে অনেকগুলো খুব ইন্টারেস্টিং পসিবিলিটিস খুলে যায়। And we will try to just explore those possibilities and finally get to the point that we will be trying to get. যেমন প্রথমেই যেটা আমাদের মাথায় আসতে পারে সেটা হচ্ছে, যেটা আমাদের হয়তো অবাকও লাগতে পারে, সেটা হচ্ছে যে ভারতীয় তোতা তার মুক্তির কথা জানার জন্য ভারতীয় তোতাকেই নির্বাচন করবে। অর্থাৎ সে বণিককে বললে যে তুমি আমার দেশে যাও এবং সেই দেশে আমার জাত ভাইরা আছে, তাদের জিজ্ঞাসা করো যে কিভাবে আমি মুক্তি পেতে পারি। Does it instill that if non-humans can have language, something that resembles language, can there be species-specific subsets within that language? Now, we will come back to this as we work. আমরা প্রশ্নটা ফিরে আসবো। সিংহের ভাষা, পাখির ভাষা, পশুর ভাষা, কীট পতঙ্গের ভাষা, এর ভেতরেও বিভাজন আছে কিনা যেরকম আমাদের বিভাজন থাকে। যদি থাকে তাহলে তার সংকেত কাঠামোর ভেতর কোনো পার্থক্য হয় কিনা, আর যদি হয় তাহলে তাদের ভেতর অনুবাদ সম্ভব কিনা, আর যদি সেটাও সম্ভব বলে দেখা যায় তাহলে আমরা সেখান থেকে আমাদের অনুবাদ সম্পর্কে কি জানতে পারি। তো প্রশ্নটা আমরা বলছি না যে সম্পূর্ণ উত্তর দিতে পারবো, কারণ কাজ শুরু হয়েছে, কিন্তু এটা আমরা ফিরে আসবো। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, যে এই যে মেসেজটা এসে পৌঁছচ্ছে তোতা পাখির, ভারতীয় তোতার থেকে ইরানিয়ান তোতা, ইরানের পোষ্য যে তোতাটি তার কাছে, এর ভেতরে একটা ভ্রান্তি রয়েছে, একটা ভ্রম রয়েছে। There is an error. There is an error somewhere. The index of the Indian parrot, when it is translated in the symbolic language of the human, is being erroneously translated. Yet, ironically, because there is an error in this translation, because of that specific reason, the translation is being correct. The code is correctly reaching the recipient because of the incorrectness, if I can call it so, of the mediator. So the translation is correct because it is incorrect. সদাগর যদি বুঝে যেত, সঠিকভাবে সে যদি কোডটাকে ডিকোড করতে পারত, then the translation would not have occurred. There would have been an obstruction in the code reaching the recipient. So error is coming in as a fundamental part of a successful translation process. And if we generalize it, we can say in translation, only that is translatable which allows the space for an error. আমাদের ভারতীয় দর্শনে এবং ভাষা দর্শনে ভ্রম নিয়ে ভারতীয় দর্শনে খ্যাতিবাদের স্কুল আছে। ভ্রমের সাথে ভ্রমণের সম্পর্ক আছে। পরে আমি অলি বকুল নিয়ে কথা বলবো, তার সাথে ভ্রমণেরও সম্পর্ক আছে। ভ্রম প্রয়োজনীয়। Error is an important part in transmission of code. In translation studies, we generally work through binaries. We call them loose translation, faithful, formal, dynamic, foreignized, domesticized, ittadi, ittadi, ittadi. So my argument is only that since only the untranslatable can be translated, and what is translatable cannot be translated, then there is only one way for the translation to occur, which is through the help of science. Science arrive in the scene when all other possibilities have been exhausted. It is somewhere at the liminal space between two completely incompatible science structures. It is in certain terms not only at the border of that space, it is that space. It is neither on this side of the semiotic threshold nor on that side. So loose, faithful binaries which either sway to the source or the reader
or the translator or maybe to the target text are always trying to position themselves very firmly in one position of the semiosphere, of this entire semiotic space, one or the other sign structure. But as translation, essentially, we can see is in the liminal space between these sign structures. It takes as information from a sign structure, encodes the একদম অডিও নিয়ে একটু প্রবলেম হচ্ছে। absorbing the code. কিছু বলছো? মাঝে মাঝে অডিওটা ব্রেক করে যাচ্ছে, মানে নেটওয়ার্ক প্রবলেমের জন্য। ও তাই? এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট অংশ আর কি, সেটা হচ্ছে এই যে এই পুরো কোডটাকে মার্চেন্ট বা বণিক যে সে বডিলি অ্যাবজর্ব করছে, সে ভিজুয়ালি দেখেছে কি ঘটনাটা ঘটছে এবং সেই সেন্সরি রিসেপশনটাকে সে তার সিম্বলিক সাইন্স পিছে কনভার্ট করছে। সো হি ইজ নট অন কোয়ালিফিকেশন দ্য ক্যারিয়ার অফ দ্য টেক্সট, হি ইজ দ্য টেক্সট। Our general thought process revolve around printed texts, which are physically outside the body in the form of a text. Even if it's an oral text, the text is generally disembodied. On the other hand, there is another possibility of another kind of text. And this is what will become central when we talk of biosemiotics, when we go on. It is when the text is embodied. If we try to study science structure of nature, we have to invest ourselves in understanding this embodied text. Which something that Kalevi Kal, who is working in Tartu now, along with Kobas Marai, another he has become very significant translated theorist now, are naming the biotext, the prototext rather. And on the other hand, the kind of text that we deal with, the written text, the oral text, are logotexts, are U-texts. We will come to this decision at a later stage. So by and large, the premise on which we are going to direct today's discussion are: one, only the untranslatable can be translated. Two, the extension of the translated text from oral, written, mediated U-text to the biotext. So there are, on contemplation, no two ways about it. We cannot forget that even in so many years, it has become a kind of epistemological problem for translation studies anyway. Defining translation on term of equivalence and defining equivalence in term of translation, it's kind of have been playing the ball here and there. So it has been time to come to a more definite definition of the terms that we are going to use in translation before we can actually go about it. So we'll let us keep these things in mind, and I will just try to come back to it at a later stage of when I speak. But now let me come to the song that is there in the heading. এবং গানটা আমরা প্রত্যেকেই জানি, ঠিক? গানটা দুটো লাইন আছে, তার ভেতর একটা হচ্ছে, প্রথম লাইনটা হচ্ছে অলির কথা শুনে বকুল হাসে, the flower smiles after listening to the bee. দ্বিতীয়টা আরো ভয়ানক, সেটা হচ্ছে কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো, but you do not smile like that when you listen to what I have to say. এবার দেখো অনেকগুলো প্রবলেম এই দুটো লাইনে। প্রথম কথা হচ্ছে, is it possible for the বকুল to smile at what the oli or the bee is saying? How can the flower understand what the bee is saying? Is the flower bilingual, or is the bee bilingual? Is the bee taking some information from its own structure and transferring it to the sign structure of the flower for understanding? Or is it that
the flower is laughing because it is not understanding what the bee is saying. Like some people, not caring for political correctness, smile at the intonations of a foreign language or an unknown language. Is it that kind of a smile? ওলি কি বকুল কি আদৌ বুঝতে পারছে ওলি কি বলছে, নাকি বুঝতে পারছে না ওলির ভাষাটা তার কারণে বেশ মজার লাগছে তাই বকুল হাসছে? কেননা একটা যদি প্লান্ট হয় আর একটা যদি ইনসেক্ট হয়, একের তো অন্যের ভাষা বোঝার কথা না। যদি না আমরা ধরে নিই মানুষ ছাড়া বাকি প্রকৃতির আদৌ কোনো ভাষা টাষা নেই, তাহলে সবাই সবার ভাষা বোঝে, সেটা একটা অন্যরকম, কিন্তু হিসাব মতো বোঝার কথা না। যদি বোঝে তাহলে কিভাবে বোঝে? এই অনুবাদের এই দিকটা, ট্রান্সলেশনের এই দিকটা ঠিক কিভাবে কাজ করে এটা আমাদের বুঝতে হবে। But there is another possibility that the bee has been able to transfer a part of its message from its own sign system to the flower's sign system. In other words, translate. Whatever be the event, what we cannot deny যে কমিউনিকেশনটা যাই হোক না কেন, কমিউনিকেশনটা সফল হয়েছে। ওলি যা বলেছে তাতে বকুল হেসেছে। এবার ঘটনা হচ্ছে যে এটা আমরা জানলাম কি করে যে কমিউনিকেশনটা সফল হয়েছে? ওলিরও কথা শুনে বকুল হাসে, এর মধ্যে তো কিছুই নেই যা প্রমাণ করে যে কমিউনিকেশনটা সফল হয়েছে। কিন্তু আমরা জানি এটা সফল হয়েছে কেননা তার যে পরের লাইনটা সেটা বিফল হয়েছে। অর্থাৎ পরের কমিউনিকেশনের ফেলিয়রটা, হাজুরিদা অপরের কথা বলছিলেন কিভাবে সেমিওটিক্সে অপর খুব ইম্পর্টেন্ট সেমান্টিক্সের জন্য, অন্তত মানে তৈরির জন্য। প্রথম লাইনটা দ্বিতীয় পংক্তির অপর হচ্ছে, অর্থাৎ যেহেতু দ্বিতীয় পংক্তিতে কমিউনিকেশনটা সফল হচ্ছে না, অতএব তার সেই বিফলতার অপর হিসেবে প্রথমটা নির্মিত হচ্ছে। So the first communication is being successful, or it is being designated as successful, it is being surmised as successful, it is being validated as successful only by the failure of communication, that is the event of the second line. তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছে, এক হচ্ছে translation does not necessarily contain loss of response. Translation often compensates lost information in a way that the delivered response is generated. আমরা সদাগরের এক্সাম্পল দেখলাম যে ট্রান্সলেশনে ইনফরমেশন লস হয়েছে, কিন্তু সেই লসটা অন্য কোনোভাবে রেকম্পেন্সড হয়েছে এমন ভাবে যে ইনফরমেশনটা সঠিকভাবে পৌঁছেছে। 2 নম্বর, এই রেসপন্সটাকে কখনো কন্ট্রোল করা যায় না। The flower's laughter may be generated by what the bee had said, but it just might not be so. So the success of a particular discourse within translation is always validated by the success of the first discourse. We can generalize it in understanding translation. 3 নম্বরটা মেথোডোলজিক্যাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে কেবলমাত্র একটা গান বা একজোড়া গানের পংক্তিকে ভিত্তি করে আমরা কোনো থিওরিটিক্যাল কনক্লুশনে আদৌ আসতে পারি, এটা কি আসলে সম্ভব? ট্রান্সলেশন স্টাডিজের যে এপিস্টেমটা, তার মেথোডোলজি কি? আমরা অনুবাদ চর্চায়, অনুবাদ তত্ত্বে যা জানি কিভাবে জানি? আমাদের জানার প্রকরণগুলো কি? আমাদের এই প্রমার জন্য প্রমাণ রূপে আমরা কোনগুলোকে গ্রহণ করি এবং সেই গ্রহণের প্রমাণ কি? নাকি শুধুমাত্র অনুবাদ নিয়ে আমরা আলোচনা করি, লুজ হলো না ইয়ে হলো, ফেথফুল হলো, এবং তার হিস্টোরিক্যাল কনটেক্সট এখানেই কি আটকে থাকলো? আমার মনে হয় আটকে থাকা উচিত নয়, আটকে খানিকটা আছে, ডিনাই করে লাভ নেই। কিন্তু এখান থেকে না আটকে থাকার উপায়টা দেখায় সেমিওটিক্স। কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে সেমিওটিক্স এর একটা সমস্যা আছে, সেই সমস্যাটার কথা আমি পরে বলবো। যে সবাই বলবে কিন্তু ট্রান্সলেশনের তো দীর্ঘদিন সেমিওটিক্স এর সাথে ইনভেস্টমেন্ট, সেই জ্যাকবসন থেকে শুরু করে ট্রান্সলেশন স্টাডিজ তো 70% সেমিওটিক্স এর স্টাডি। কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে সেই সেমিওটিক্সটা আসলে ট্রান্সলেশন স্টাডিজকে খানিকটা সীমিতই করেছে।
কিভাবে সেটা আমরা একটু পরে বোঝার চেষ্টা করবো। আমরা এখন যেটা করব, আমরা দেখি তাহলে আমরা তিনটে সায়েন্স স্ট্রাকচার পাচ্ছি। একটা হচ্ছে ওলির নিজস্ব সায়েন্স স্ট্রাকচার, ওলির নিজস্ব সায়েন্স স্ট্রাকচার, সেটাকে আমরা সায়েন্স স্ট্রাকচার 1 নাম দিতে পারি। বকুলের সায়েন্স স্ট্রাকচার 2, এবং এই দুটোর ভেতর কোনো ইম্পেডিমেন্ট নেই, এই দুটোর ভেতর কমিউনিকেশনটা খুব স্মুথ হচ্ছে, এই কোডটা খুব সহজে ওখানে ডিকোডেড হয়েছে। কিন্তু এছাড়া একটা তৃতীয় সায়েন্স স্ট্রাকচার আমরা পাচ্ছি, যেটা প্রেমিক প্রেমিকার মধ্যে হচ্ছে, যেখানে আমরা ধরে নিচ্ছি দুজনে এক ভাষাতেই কথা বলছে, অথবা দুজনেই বোঝে এরকম কোনো একটা ভাষায় কথা হচ্ছে, ফলে ওটাকে আমরা একটাই সায়েন্স স্ট্রাকচার করতে পারি, SS3। প্রবলেমটা হচ্ছে যে যেখানে দুটো সায়েন্স স্ট্রাকচার পাচ্ছি, SS1 আর SS2, তার ভেতরে আমরা কোনো ইম্পেডিমেন্ট পাচ্ছি না, সেখানে খুব স্বচ্ছ সরল আনঅবস্ট্রাক্টেড একটা কমিউনিকেশন হচ্ছে। কিন্তু নিজের সায়েন্স স্ট্রাকচারের ভেতরে যখনই ঢুকছি, সেখানেই কমিউনিকেশনটা অবস্ট্রাক্টেড হচ্ছে, কেননা একজনের কথা শুনে অন্যজন হাসছে না। ওই তাহার মতন তুমি আমার কথা শুনে হাসো না তো, প্রেমিক বলছে প্রেমিকাকে। তাহলে আমাদেরকে এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এই তিনটে স্ট্রাকচারের ভেতরে একটা প্লান্ট, একজন ইনসেক্ট আর মানুষ, এই যে আমরা তিনটে বিবিধ সায়েন্স স্ট্রাকচার পেলাম, এগুলোর ভেতর আমরা কোনো সম্পর্ক এস্টাবলিশ করতে পারি, এগুলোকে আমরা কোনো কন্টিনিউয়াম হিসেবে দেখতে পারি কি, নাকি ভাষা মানুষেরই রয়েছে, কারুর ভাষা নেই, এরকম একটা জায়গায় আমাদেরকে জিনিসটা নিয়ে যেতে হবে। যদি তাই বলি, তাহলে ভাষা বলতে আমরা কি বলছি সেটাও আমাদেরকে আবার নতুন করে ডিফাইন করতে হবে। তো মোটামুটি এই জায়গাটা নিয়েই কিন্তু বায়ো ট্রান্সলেশন, বায়োসেমিওটিক্স এর কাজ, এটাই তার ফিল্ড। আমরা ট্রান্সলেশন স্টাডিজে বারবার ইকো ট্রান্সলেশনের কথা বলছি, আমরা বারবার প্রকৃতির সাথে একীভূত হয়ে আমাদের অনুবাদ চিন্তাকে বিস্তীর্ণ করার কথা ভাবছি, সেমিওটিক্সকে শুধুমাত্র হিউম্যান লিঙ্গুইস্টিক জায়গা থেকে বের করে আরো বৃহৎ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং ওই বৃহত্তর ফিল্ডে কিভাবে সাইনগুলো কাজ করে সেটাকে বোঝার চেষ্টা করছি। কিন্তু নতুন জায়গা, এবং নতুন জায়গায় যেতে গেলে পরে নতুন বন্ধু লাগে। এই ক্ষেত্রে সেমিওটিক্স এর একজন নতুন বন্ধু রয়েছে, এবং পুরনো বন্ধু, আসলে বহু প্রাচীন বন্ধু, কিন্তু মাঝপথে এস্ট্রেঞ্জড হয়ে গেছিল, দুজনের ভেতরে সম্পর্ক ভয়ানক খারাপ হয়ে যায়, এখন আবার সেটা জোড়া লেগেছে। এত পুরনো বন্ধু একদা বিচ্ছিন্ন, নতুন ভাবে তাদের হাত ধরা গেছে, একে তো ধুম করে ইন্ট্রোডিউস করে দেওয়া যায় না। একে ইন্ট্রোডিউস করার আগে সেই শেক্সপিয়ারের নাটকের মতো দুটো ফ্লারিশ লাগে, হট বয়জরা করে, তো সেরকম দুটো ফ্লারিশ আমার লাগবে। প্রথমটা যে ফ্লারিশ, প্রথম যে গানটা আমি গাইবো, যে গান দিয়ে তাকে আমি আহ্বান করব, সেটা হচ্ছে সেমিওস্ফিয়ারের ধারণা, যেটা আমরা মূলত ইউরি লটম্যান বলে একজন টার্টু স্কুলের একজন বিখ্যাত সেমিওটিশিয়ান, তার লেখা থেকে পাচ্ছি। সেটা হচ্ছে সেমিওস্ফিয়ার। সেমিওটিক্স এর চর্চাটার একটা আফটার লাইফ আছে, মানে ওয়েস্টার্ন একাডেমি ইত্যাদি থেকে বেরিয়ে এসে আমেরিকা থেকে, সেটা কিন্তু ইস্ট ইউরোপের বিভিন্ন দেশে নতুন নতুন ভাবে তার চর্চা হচ্ছে, এবং আধুনিক সেমিওটিক্স এই জায়গাগুলো, মস্কোতে দীর্ঘদিনই সেমিওটিক্স চর্চার একটা বড় কেন্দ্র ছিল, এখন তার সাথে এস্টোনিয়া বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠছে। এবং টার্টুর নিজের একটা স্কুল আছে, টার্টু স্কুল অফ সেমিওটিক্স আমরা যদি বলি, টার্টু মস্কো স্কুল অনেকে বলে একসাথে, এবং তারা নতুন নতুন দিকে এই সংকেত বিদ্যা, সংকেত বিজ্ঞান, সংকেত লাঞ্ছন চিহ্ন, তার বিভিন্ন অ্যাসপেক্ট, সেগুলো ছড়িয়ে দেবার চেষ্টা করছে। এবং এই কর্মযজ্ঞের অন্যতম ঋত্বিক হচ্ছেন জুরি লটম্যান। তো লটম্যানের নানাবিধ বিষয়ে নানা রকমের ধারণা আছে, তো আমি তার একটা ধারণার উপরেই কনসেন্ট্রেট করবো, সেটা হচ্ছে সেমিওস্ফিয়ারের ধারণা। এটা আমাদের একটুখানি লাগবে। তো তার আগে আমি একটুখানি একটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা প্রেজেন্টেশন যাকে বলে আর কি। তো আমাকে জাস্ট 1 মিনিট দিন। কোনো কারণে, নেটওয়ার্ক জনিত কারণে বোধহয় সমস্যা। আমি শেয়ার করে দিচ্ছি, তোমাকে আমি পাঠিয়েছি মেল করে। হ্যাঁ, আমি শেয়ার করে দিচ্ছি। একটুখানি প্রথম স্লাইডটা দেখাও।
একটু সুবিধে হয়। কমিউনিকেশন নিয়ে বলা তো, 2-4টা ছবি টবি দেখলে পরে একটু সুবিধা হয় আর কি। মূলত আমি প্রথম স্লাইডটা আমি মুখেই বলে দিই, যতক্ষণে সৌনক শেয়ার করছে আমি আপনাদের বেশিক্ষণ রাখতেই চাই না, আসলে অনেক বেলা হয়ে গেছে। সেটা হচ্ছে আমরা সবাই রোমান জ্যাকবসনের কমিউনিকেশন সার্কিটের কথা জানি, যে সেখানে একজন অ্যাড্রেসার থাকে এবং একজন অ্যাড্রেসি থাকে, একজন কথা বলে। প্রথমটায় যাও একটু সৌনক, প্রথম স্লাইডটা, ওটা ছাড়ো, পরেরটা। হ্যাঁ, এর পরেরটায় যাও একটু, এটাই তো শুধু নাম ঠাম দেওয়া। পরের স্লাইডটা একটু দেখালে পরে ওখানে আমরা দেখবো যে একদিকে অ্যাড্রেসার অ্যাড্রেসি রয়েছে, একদিকে অ্যাড্রেসার রয়েছে, আরেকদিকে অ্যাড্রেসি রয়েছে। আমরা প্রত্যেকেই জানি। শোনো একটু প্রথম স্লাইডটাই যাবে, মানে এই নামের পরেরটা আর কি। সো উই হ্যাভ দ্য অ্যাড্রেসার অন দ্য ওয়ান সাইড এন্ড উই হ্যাভ দ্য অ্যাড্রেসি অন দ্য ওয়ান সাইড। এবং অ্যাড্রেসারের নিজস্ব একটা সাইন সিস্টেম আছে, অ্যাড্রেসির নিজস্ব আরেকটা সাইন সিস্টেম আছে, এবং কোডটা অ্যাড্রেসার থেকে অ্যাড্রেসির দিকে পৌঁছচ্ছে। এবং এই পুরো ঘটনাটা ঘটছে একটা কনটেক্সটের মধ্যে ঘটছে, পুরো ঘটনাটা একটা কনটেক্সটের মধ্যে ঘটছে। এবার এই মডেলটা দেখা মাত্র, মডেলটা কি আপনারা দেখতে পাচ্ছেন? শোনক, মডেলটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে মডেলটা। আচ্ছা, আমি পিপিটিটা দেখা যাচ্ছে। পিপিটি মানে পরের স্লাইডটাই আমি যেতে চাইছি, আমি শুধু প্রথমটা দেখছি আর কি, ওই জন্য। ও না, পরেরটা তো সনক দা একটু চেঞ্জ করে দাও। শোন না, একটু পরের স্লাইডটা দেখাও ভাই। হ্যাঁ, তো দেখাবে হয়তো এখনই। বলছি স্লাইড গুলো আমার কম্পিউটারে যাতে আগে পড়ে, কিন্তু নেটওয়ার্ক জনিত কারণে সকাল থেকে অনলাইনে যাচ্ছে। আচ্ছা, আমাকে একটা মিনিট দেবে, জাস্ট 1 মিনিট, আমি দেখছি, আমি একটু রেস্টোর করে দিই আমার কানেকশন। স্যার, ক্যান আই শেয়ার স্যার? হ্যাঁ, এটা সৈকত করো। Okay, okay, sir. You please stop sharing. Yes, 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 please. You please stop sharing. I am present. হ্যাঁ, যে কোনো একজন প্লিজ শেয়ার করে দিন একটু। Okay, sir. Sir, give me 1 minute. 1 minute, sir. প্লিজ। আচ্ছা, তা আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে অ্যাড্রেসই একদিকে, অ্যাড্রেসার আরেকদিকে, পুরো ইনফরমেশনটা, তার সমস্ত ইকোনমি, তার সমস্ত সমবায় সমূহতা নিয়ে একদিকে রয়েছে, আবার আরেকদিকে পৌঁছে যাচ্ছে একটা কনটেক্সটের মধ্যে। এইটা বলা মাত্র এই যে এই সার্কিট, এটা আপনারা সবাই জানেন, এটা একেবারে মানে ফর্মালিস্ট চিন্তা ভাবনার একেবারে গোড়ার দিকের কথা, কিন্তু এইটা একটু ভয়ানক সমস্যা এই সার্কিট, আমরা প্রত্যেকেই সেটা জানি যে এইভাবে আসলে আমরা কথা বলতে পারি। খুব বেসিক কিছু ইনফরমেশন ছাড়া এর দ্বারা আর অন্য কোনো ইনফরমেশন দেয়া যায় না, যেখানে পুরো ইনফরমেশনটা টোটালিটির সাথে অ্যাড্রেসার থেকে অ্যাড্রেসির কাছে মুভ করে গেল। এটা হয় না তো। জ্যাকবসন বলছে যে 6 ধরনের কমিউনিকেশন হয়, আমি সেটাই যাচ্ছি। আমি যেটাই যাচ্ছি সেটা হচ্ছে এর ঠিক উল্টো স্পেকট্রামে যে কমিউনিকেশনটা আছে। অর্থাৎ আমি যদি এটাকে বলি আই সি কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশনটা আমি অ্যাড্রেসার আমার থেকে আপনার কাছে, এই যে আমি বলছি আপনি শুনছেন, অ্যাড্রেসার থেকে অ্যাড্রেসির কাছে গেল, এটা হচ্ছে আই সি কমিউনিকেশন, পুরোটাই আমার থেকে আপনার দিকে ফ্লো করছে। আর এর ঠিক উল্টো দিকে যেটা আছে সেটা একটু পরের স্লাইডে আমরা দেখতে পারবো, সেটা হচ্ছে যে আমি আমার কথা শুনছি, আই কমিউনিকেশন, সেখানে আমি অ্যাড্রেসার, আমি অ্যাড্রেসি। এটাকে লটম্যান নাম দিচ্ছেন অটো কমিউনিকেশন। তাহলে একদিকে আমি এই কমিউনিকেশনটা পাচ্ছি, আর এর ঠিক উল্টো স্পেকট্রামে আমি অটো কমিউনিকেশন পাচ্ছি, যেখানে অ্যাড্রেসার আর অ্যাড্রেসি আসলে কোলাইড করে যাচ্ছে, কোলাপস করে যাচ্ছে, অ্যাড্রেসার এসে অ্যাড্রেসির সঙ্গে। এবারে এই অটো কমিউনিকেশনের কথাটা লটম্যান বলছেন যে অটো কমিউনিকেশন আসলে সেমিওটিক্যালি মেডিয়েটেড হয়। অর্থাৎ আমি যখন আমার সাথে কথা বলছি, যখন আমি শ্রোতা এবং আমি বক্তা, তখনই কি হয়, কমিউনিকেশনের ভেতরে রেটরিক আসে, রিদিম আসে, রেপিটেশন আসে, প্যাটার্ন আসে। কেননা তথ্যটা তো গোটা আমি জানি, আমি তো এমন কোনো কথা আমাকে বলতে পারবো না যেটা তথ্যগত ভাবে আমি জানি না, কোনো ইনফরমেশনই নেই যেটা এখান থেকে ওখানে ফ্লো করবে। কিন্তু একটা কমিউনিকেশন হচ্ছে
কিন্তু সেই কমিউনিকেশনটা কি হচ্ছে, কমিউনিকেশনটা মেডিয়েটেড হচ্ছে থ্রু ভেরিয়াস কাইন্ড অফ লিটারারি ডিভাইসেস, থ্রু রেটোরিক্যাল ডিভাইসেস। আমরা জানি এই পদ্ধতিটাকে একসময় ফর্মালিস্টরা ডিফ্যামিলিয়ারাইজেশন বলতেন, যে আমার চেনা শব্দগুলোই নতুন নতুন ধাঁচে নতুন নতুন আকার নিয়ে আমার কাছে ফিরে এসেছে। ফলে কবিতায় আমরা দেখছি যে অটো কমিউনিকেশন আর এই যে ফার্স্ট জ্যাকবসন সার্কিট, যেখানে পুরোটাই ইন্ডিকেটিভ কমিউনিকেশন, এই দুটোর মাঝামাঝি একটা জায়গায় আমরা দাঁড়াচ্ছি। এমন একটা কবিতা নিন, একটা কবিতা আমি নিয়েও ছিলাম, এই স্লাইডে আছে কিন্তু আমি পড়বো না, অনেকটা সময় চলে গেছে। তো পড়ে আপনি দেখবেন যে যে কবিতাগুলো আমরা যখন নিজের জন্য নিজে কবিতা লিখছি, বা একটা কবিতা থাকতে পারে যেখানে আমি কবিতাতে একসাথে দুজনকে বলা হয়, আমি নিজেকেও বলছি, আমি পাঠককেও বলছি বা শ্রোতাকেও বলছি। যখনই মানুষ নিজের সাথে নিজে কথা বলে তখন এই রেটোরিক্যাল ডিভাইস গুলো প্রচুর বেড়ে যায়। আর যখনই সে গল্প বলে, যখনই সে অন্য কাউকে বলে, তখনই তার ন্যারেটিভটা অনেকটা প্রোজ ঘেঁষা হয়ে যায়। হয়তো রাইম থাকে, অন্তমিল থাকে, কিন্তু রেটোরিকের ব্যবহার অনেকটা কমে আসে। এবারে এটা কিভাবে ঘটে? লটম্যান যেটা বলছে যে এই যে অটো কমিউনিকেশনের একটা লেভেল আর তার নিচে আই সি কমিউনিকেশনের যে লেভেল, এই যে একটা লেভেল থেকে আমরা অন্য লেভেলে যাই, এইটা হয় আসলে সেমিওটিক্যালি মিডিয়েটেড। এটা সাইনের মধ্যে দিয়ে যায়। সেমিওসিস ছাড়া আর কোনোভাবে আমরা এই প্রথম লেভেল অফ কমিউনিকেশন থেকে সেকেন্ড লেভেল অফ কমিউনিকেশনের দিকে যেতে পারবো না। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন আমি তো আপনাদের ইউনিভার্সিটিতে, সৌনক আমাকে ডেকেছিল, আমি গেছি, আমার বহু ছাত্র ছাত্রী ওখানে হয়েছে, আমার খুবই সুসম্পর্ক তাদের সাথে। আপনাদের অসাধারণ একটা ইউনিভার্সিটি বিল্ডিং আছে, বিল্ডিংটা কিন্তু প্রচন্ড ভাবে রেটোরিক্যাল। বিল্ডিং এর যে কলমগুলো রয়েছে, বিল্ডিং এর যে কপুলাটা রয়েছে, বিল্ডিং এর ওপরের যে স্ট্রাকচারটা রয়েছে, যেভাবে নানা ধরনের নিও ক্লাসিক্যাল আর্কিটেকচারকে সে কোট করেছে, তার ভেতরে একটা তার পুরো আর্চটা যেভাবে তৈরি হয়েছে, তার ভেতরে খুব হাইট এন্ড রেটোরিক্যাল এলিমেন্টস রয়েছে। আমার বাড়ি তো ওরকম দেখতে না, আপনার বাড়ি ওরকম দেখতে না সাধারণত, আমি গেস করলাম, কিন্তু একটা ইউনিভার্সিটি ওরকম দেখতে। মজাটা হচ্ছে যে এই পরের কমিউনিকেশনটা, মানে এই রেটোরিক্যাল কমিউনিকেশনটা তখনই কাজ করবে যখন প্রথমটা সম্ভব হবে। অর্থাৎ ইট উইল টেক দ্য ফার্স্ট লেভেল অফ কমিউনিকেশন অ্যাজ আ প্রেমাইস টু ডেভেলপ অন ইট। ভেতরে পড়াশোনা হয় বলেই কিন্তু বাইরের স্ট্রাকচারটাকে ওরকম করা গেছে। আমি একটা বিল্ডিং বানানো, কিন্তু তার ভেতরে ক্লাস হয় না, তার ভেতরে ক্লাসরুম নেই, সেখানে মানুষজন আসতে পারে না, তাহলে কিন্তু সেটা আর বিল্ডিংটা দাঁড়ালো না। সেখানে ক্লাসও হতে হবে, সেখানে একটা ইউনিভার্সিটির সমস্ত একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কাজও চলতে হবে। সেইটা চলবে বলেই তার উপরে তার বাইরে রেটোরিকটা থাকতে হবে। ভাষার ক্ষেত্রেও সেরকম। কবিতায় আমরা রেটোরিক ব্যবহার করি বাইরে, কেননা সেটা আসলে আমাদের নিজের কাছে কথা বলতে সুবিধে, নিজের কাছে পৌঁছতে সাহায্য করে। বাইরের স্ট্রাকচারটা ওরকম বলেই ভেতরে ক্লাসগুলো নেবার সুবিধা, এইটা ওইটাকে সাপোর্ট করে, কেননা ওইটা ছাড়া এ দাঁড়াতে পারতো না। এটা কেন হয়? এই সেমিওসিসটা কি করে সম্ভব? এটা দুভাবে হতে পারে। এর একটা ধারণা আমাদের নিউরোসায়েন্সও বলে, এবং আজকাল তো নিউরোসায়েন্সের সাথে হিউম্যানিটিস, বিশেষ করে পোস্ট হিউম্যানিটিস এর নানা ধরনের ইন্টারভেনশনের কাজ হচ্ছে, যে আমরা দুরকম ভাবে ভাবি। এই যে আমি কথা বলছি আর আপনারা শুনছেন, এটা এক ধরনের কমিউনিকেশন। সময় লাগে, আমি কথাটা শেষ করার আগে আপনারা তো শুনতে পাবেন না, আমার একটা টেম্পোরালিটির একটা বাধা রয়েছে, সময়ের একটা দিক রয়েছে। এটাকে লটম্যান বলছে ডিসক্রিট কমিউনিকেশন, যেটা একটা সময় নিয়ে চলে, একটা গান শোনার মতো, একটা গান শোনার মতো। আমি যদি একেবারে নৈয়ায়িক বিশ্লেষণে চলে যাই, তারা বলবে যে বাঘ সবসময় তার তিনটে ক্ষণে হয়, বাঘ তিনটে ক্ষণে হয়। এক সময় সে স্ফুরিত হয়, মনে আসে, তারপরে তার অধিকরণ বা তার জায়গা হয় আকাশে, সে স্পেসে পৌঁছয়, এবং তৃতীয় ক্ষণে বাঘ প্রথম ক্ষণে সৃষ্টি হয়, দ্বিতীয় ক্ষণে আকাশ নেয়, তৃতীয় ক্ষণে সে নষ্ট হয়, বাঘ চলে যায়।
আমি যে কথাটা বললাম, আমি বললাম সেটা আকাশে স্পেস নিল, সেখান থেকে কর্ণেন্দ্রিয়তে গেল, তৃতীয় স্টেজে পৌঁছানোর সাথে সাথে আমার কথা বলা শেষ হয়ে গেছে, তার সন্নিকর্ষে, তার সন্নিহিতে দ্বিতীয় বাক আবার চলে এসছে। এরকম করে বাক আসছে, স্ফুরিত হচ্ছে, চলে যাচ্ছে, উঠছে, আকাশে আসছে, চলে যাচ্ছে। তৃতীয় অধিকরণে বাক কাজ করে। হ্যাঁ, ক্ষণিক বাক বলা হয় যে ক্ষণিক। তাহলে আমরা মনে রাখি কি করে? সেখানে তার কারণ হচ্ছে যে এটা নিয়ে আবার নব্য নৈয়ায়িকদের দীর্ঘ বিশ্লেষণ, যে বাকের পেছনে আসলে স্মৃতি আছে, যে কথাগুলো আমরা বলি তার পূর্ব স্মৃতি আমাদের রয়েছে, ঘটপদ স্মৃতি রূপে তার অবচ্ছেদ ঘটপদ দ্বারা হয়। আমি যখন বলছি ঘট, আপনার ঘটের একটা পূর্ব স্মৃতি থাকতে হবে, আমি বলা মাত্র সেই স্মৃতিটাকে সে টেনে আনলো, কিন্তু আমার কথাটা ততক্ষণে বলা শেষ হয়ে গেছে। এবং আমি তারপরে আরেকটা কথা বলছি, তখন তার ভিতরে ইংরেজিতে সেটাকে স্ট্রাকচার বলতে পারি, আমরা ন্যায়ের ভাষায় আমরা তাকে বলতে পারি অন্যায়, যখন কাছাকাছি আসছে, এবং তার একটা আদার ব্যতিরেক, ফলে অন্যায় ব্যতিরেক সম্বন্ধ যেভাবে পদ অরিক্তম অডিও আসছে না। নৈয়ায়িকরা এটাও বলে যে, হ্যাঁ সৌনক, হ্যাঁ, নাও ইউ আর অডিবল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার এই জায়গাটা বুঝতে পেরেছি কি? মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাদের পক্ষে সম্ভব হয় যে এই নন ডিসক্রিটটাকে ডিসক্রিটে পরিণত করা। ধরো আমরা একটা ক্যামেরায় একটা মেঘলা আকাশ দেখালাম, হ্যাঁ, যে আকাশের একেবারে প্রথম দিকটা ধরলাম, আবার ক্যামেরাটা কয়েক সেকেন্ড ধরে ঘুরলো, ঘুরতে 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 সেটা আবার একেবারে শেষ বিন্দুতে চলে গেল। শেষ বিন্দুতে যাওয়ার সময় প্রথম বিন্দুটা আর দেখাচ্ছে না, কিন্তু প্রথম বিন্দুটার বৃত্তি বা স্মৃতি আছে বলে আমি গোটাটা বুঝতে পারি। এমনকি নৈয়ায়িকরা এটাও বলে যে শেষ বর্ণটা আসলে বিনষ্ট হয় না, তার লোপ হয় না বলেই আমরা পুরো সেন্টেন্সটা একসাথে বুঝতে পারি, পদজন্য তার একটা বোধ হয়, শব্দ বোধ হয়, পদবোধ। লটম্যান বলছেন যে আমরা কন্টিনিউয়াসলি এই ডিসক্রিট থেকে নন ডিসক্রিট এবং নন ডিসক্রিট থেকে ডিসক্রিটে ট্রান্সলেট করছি। আমাদের ডিসক্রিট রিয়ালিটিকে আমরা নন ডিসক্রিট রিয়ালিটিতে ট্রান্সলেট করছি, নন ডিসক্রিট রিয়ালিটিকে ডিসক্রিট রিয়ালিটিকে ট্রান্সলেট করছি। প্রবলেম হচ্ছে যে এই ট্রান্সলেশনটা হয় না, একটা কখনোই অন্যটা হতে পারে না, দে আর আনট্রান্সলেটেবল। অথচ লটম্যান বলছে আনট্রান্সলেটেবল বলেই ট্রান্সলেশনটা হচ্ছে। কিভাবে হচ্ছে? সাইনের মধ্যে হচ্ছে, সেমিওটিক্যালি হচ্ছে। So semiosis is the only way through which we are able to transfer our non-discrete into discrete and discrete into non-discrete reality. And this process of transferring information from one semiotic model to the second is what Lotman calls translation. তাহলে ট্রান্সমিশন শুধুমাত্র একটা গ্রন্থের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার নয়, ট্রান্সলেশন আসলে সেমিওসিসের একটা মডেল থেকে অন্য মডেলে নিয়ে যাওয়া। এইখানে সেমিওস এবং এই প্রত্যেকটা সাইন যখন পাশাপাশি আসছে, তখন আমাদের প্রত্যেকটা বিইং এর একটা সেমিওটিক জগৎ তৈরি হচ্ছে, যেটাকে উনি বলছেন সেমিওস্ফিয়ার। বার্ডেন্সকি থেকে নিচ্ছে বায়োস্ফিয়ার, একটা অ্যানিমেল এবং তার চারিদিক থেকে নেওয়া, এবং তাকে ঘিরে আমি আমার একটা সাইনের জগৎকে ইনহ্যাবিট করছি, আমি আমার সেমিওস্ফিয়ারে রয়েছে। এরম ভাবে যখন আমরা দেখছি যে বিভিন্ন সেমিওস্ফিয়ার পৃথিবীতে আসলে পাশাপাশি আসছে, এবং আমি যখন অনুবাদ করছি আমি একটা টেক্সটকে আমি একটা সেমিওস্ফিয়ার থেকে অন্য সেমিওস্ফিয়ারে আসলে নিয়ে যাবার চেষ্টা করছি, কিন্তু সেই বাইরের ট্রান্সলেশনটার অনেক আগে আমাদের এই ভেতরে একটা ট্রান্সলেশন হচ্ছে। এবার এই বাইনারিটার সাথে আমাদের হিউম্যান ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচারের একটা বাইনারি সম্পর্ক রয়েছে। হয়তো খুব গভীরভাবে ইদানিং দেখা যাচ্ছে যে আসলে এর একটা মানে একটা অন্টোলজির একটা প্রশ্ন আছে, এন্ডো অন্টোলজি, মানে আমাদের ব্রেনের স্ট্রাকচারটার সাথে এর একটা সম্পর্ক আছে, যে এটা ছাড়া আমরা পারবোই না মডেল করতে আমাদের পৃথিবীটাকে কোনোভাবে। There is no other way that we have. তো এইটা আমরা একটু মাথায় রাখি। এটা আমার প্রথম গান।
এবং এরপরে আরেকটা গান আছে, দ্বিতীয় গান, সেটা হচ্ছে বায়োসেমিওটিক্স। আমি একটু বায়োসেমিওটিক্স বিষয়টা আপনাদের কাছে একটুখানি ইন্ট্রোডিউস করি, কেননা নতুন ফিল্ড এটা, মানে একেবারে আমিও কিছুদিন আগেই জেনেছি এবং এখন পড়াশোনা করছি, ফলে খুবই ইন্টারেস্টিং। আমার ধারণা আপনারা অনেকেই ইন্টারেস্টেড হবেন। সেমিওটিক্স এ নতুন ভাবে এটা গড়ে উঠছে এটা, এবং মূলত যিনি এই কাজটা করেছেন বায়োসেমিওটিক্স এর কাজ, জ্যাকব ভন উক্সকাল বলে একজন বিজ্ঞানী, তিনি যে ডাচ বিজ্ঞানী, দীর্ঘদিন আগে তিনি করতেন, 20 শতকে প্রথম দিকে ডারউইনিস্ট ছিলেন, কিন্তু তার লেখাকে নতুন ভাবে ফিরিয়ে আনে সেমিওটিক্সে যিনি, তার নাম হচ্ছে টমাস এ সেবিয়ক। তিনি পিয়ার্সের ছাত্র, তিনি আবার জ্যাকবসনেরও ছাত্র। তিনি নতুন ভাবে এটাকে নিয়ে আসেন, পরবর্তীতে এটা এন্ডোসেমিওটিক্স, জু সেমিওটিক্স, ফাইটোসেমিওটিক্স ইত্যাদি নানা ফিল্ডে ছড়িয়ে ছিটিয়ে গেছে। এর মধ্যে কথাটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিই। কথাটা যেটা মূল জায়গাটায় আসছে আর কি, সেটা উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমরা দুভাবে দেখতে পারি। যেমন ভাদুরীতে একটু আগে লাং আর পারলের কথা বলছিল, আমাদের সায়েন্স ফিয়ারে না বায়োসেমিওটিক্স এর ভাষায় আমরা ওরম ভাবে দুটো দিক দেখতে পারি। একটা হচ্ছে এনভায়রনমেন্ট, যেখানে আমি আছি, আপনারা আছেন, এবং আমাদের অন্যান্য নানা স্পিসি সহবাসী যারা আমরা এই পৃথিবীতে রয়েছি, আমরা প্রত্যেকে এনভায়রনমেন্টে রয়েছি, পরিবেশে রয়েছি, যে পরিবেশের উপর ভিত্তি করে সার্ভাইভাল ইত্যাদি নানা বিষয় চলছে, ডারউইন আমাদের দেখাচ্ছেন। কিন্তু এছাড়া উক্সকাল বলছেন যে প্রত্যেকটা মানুষের ওই নিজের বায়োস্ফিয়ারের মতো নিজস্ব একটা জগৎ আছে, যেটা তার বেল্ট। উনি একটা শব্দ ব্যবহার করেন বেল্ট, বলছে যে এছাড়া একটা বেল্ট রয়েছে। প্রত্যেকটা প্রাণী তার নিজস্ব বেল্টে বসবাস করে, তার নিজস্ব একটা সিগনিফাইং সিস্টেমের মধ্যে বসবাস করে। অর্থাৎ আমি এবং আমার একটি পোষ্য, আমরা একই এনভায়রনমেন্টে বাড়িতে রয়েছি, এখানে হঠাৎ করে যদি জল পড়ে আমিও বুঝবো, সেও ভিজবে, কিন্তু এ ব্যতীত আমরা একটা ভিন্ন বেল্টেও রয়েছি। এবং এই বেল্টটা করে দেখা যাবে যে আমাদের ইনেন বেল্ট, অর্থাৎ আমাদের যে ভেতরের জগৎ, তারই একটা প্রজেকশন, তারই একটা রিফ্লেকশন, তারই একটা বেরিয়ে আসা। এবার এই বিভিন্ন বেল্ট কিরকম হয়, মানে যেরকম ভাবে বায়োসেমিওটিশিয়ানরা এটাকে মডেল করে, সেইটা আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আমি এর পরের পার্টটায় চলে যাব। একটুখানি এর দুটো স্লাইড আপনি ছেড়ে দিন, হ্যাঁ, দিয়ে দেখুন তো বেল্টটা কোথায় রয়েছে। আমি একটু তাড়াতাড়ি করে বলছি আর কি। এর পরের স্লাইডটা যাই। সেমিওস্ফিয়ার তো আমি বললাম, এইটা হচ্ছে বেল্টের স্ট্রাকচার, এটা হচ্ছে বেল্টের স্ট্রাকচার। একেবারে ভেতরে যে অংশটা আমরা দেখছি, এটাকে বলছেন ওনারা কোর বেল্ট। কোর কিরকম? যেমন ধরুন আমার শরীরে যদি একটা জীবাণুর প্রবেশ হয়, তাহলে আমার কোনো জিনিস রয়েছে, আমার শরীর তার একখানা রেসপন্স দেয়, সেটাকে সাইন হিসেবে রিড করে। এটা হচ্ছে সিগনিফাইং সিস্টেমের সবচেয়ে গোড়ার কথা। এটা আমার দ্বারা কোনোভাবে ইমিটিয়েটেড হয় না, এখানে একটা হলে আরেকটা হবে। আমরা যদি একেবারে অ্যামিবা বা একেবারে খুব বেসিক কিছু ইউনিসেলুলার অর্গানিজমের দিকে যাই, তারা রেসপন্সটা তাদের খানিকটা এই ধরনের হয়। ধরুন একটা প্যারামেশিয়ামের জলে আপনি যদি একটা কেমিক্যাল মিশিয়ে দেন, সেই সাইনটাকে রিড করবে, হয় থ্রেট হিসেবে, নয় কিছু বা কিছু হিসেবে তো সে রিড করবে, এবং সে সেটাতে রেসপন্ড করবে সেই স্টিমুলাসটাই কোনোভাবে। সে কিন্তু এটা ভাবছে না। যেমন বেল্টের একটা অসাধারণ স্টাডি রয়েছে, উনি বলতেন যে দ্য রেডিয়াল ইউনিভার্স, অনেকটা ওই সি অ্যানিমন বা কাঁকড়া জাতীয় জাতি। কাঁকড়াকে যদি আমরা মারি, কাঁকড়া হেঁটে পালাতে শুরু করে। কাঁকড়া কিন্তু পালায় না, কাঁকড়ার পা গুলো কাঁকড়াটাকে নিয়ে পালায়। অর্থাৎ রেসপন্সটা কাঁকড়ার ব্রেন হয়ে তার পা গুলোকে চালিয়ে নিয়ে যাচ্ছে না। যেমন হাতের ছাতা মাত্র আমরা যে সরিয়ে নিই, আমরা তো ভেবে সরাই না, হাতই নিজেকে সরিয়ে নেয়। এবং এটা আমরা যদি আরো ডিনোমিনেশনাল একটা লেভেলে চলে যাই, যেখানে প্রত্যেকটা ছোট ছোট যে স্পিসি রয়েছে তারা এইভাবে রিয়াক্ট করে। আমাদের শরীরের এই যে বিভিন্ন ইয়েগুলো রয়েছে, প্যাথোজেন গুলো রয়েছে, এবং প্যাথোজেনের বিরুদ্ধে শরীর যে ডিফেন্স মেকানিজম তৈরি করছে, আমরা জীবন্ত যে কোনো লিভিং অর্গানিজমের সাইন হচ্ছে যে তাদের সেমিওসিস হয়। আমি আসবো এই জায়গাটায় পরে। তো তেমনি ভাবে হচ্ছে। এরপরে আসছে হ্যাবিচুয়াল রেসপন্সের জায়গা, যেটা আমরা ভাবি না, কিন্তু যেটা করতে 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 বিভিন্ন স্পিসি তৈরি করে ফেলেছে। এটা হচ্ছে সেকেন্ড লেভেল, দ্য মেডিয়েটেড বেল্ট এটাকে বলা হয়। তাহলে কোর বেল্ট যেটা একেবারেই অটোমেটেড, তারপর মেডিয়েটেড বেল্ট সেটা হচ্ছে হ্যাবিচুয়াল, আর
তারপরে আসছে আমাদের মাথার জায়গাটা, যেটা নিয়ে আমাদের এত গর্ব। এক অর্থে আমাদের কনসিয়াস উমবেল্ট, যেখানে আমরা প্রেডিকেশন করতে পারি, অর্থাৎ আমি কাজ করছি এবং কাজ যে করছি সেটা আমি জানছি। আমি গান গাইছি এটা জেনে যে আমি গান গাইছি। আমি এই সেমিওস্ফিয়ার নিয়ে পড়াশোনা করছি এবং আমি জানছি যে আমি এটা বলছি, এবং যেমন ভাবে হোক এটা কারুর কাছে কোনো না কোনো ভাবে পৌঁছচ্ছে, এবং এটাও জানি যে আমার মন জানে যে সে জানে যে এটা পৌঁছচ্ছে। এই যে একটা প্রেডিকেশনের যে একখানা প্রায় অ্যাড ইনফিনিটাম একখানা ইয়ে তৈরি করা যায়, এটা হচ্ছে সবচেয়ে বাইরে, মানে জীবন এই ভেতর থেকে নিয়ে বাইরের দিকে যেন আস্তে আস্তে স্ফুরিত হয়েছে এক অর্থে। প্রায় সেই কাশ্মীরি শৈবতন্ত্রের স্পন্দের মতো, প্রায় কোর উমবেল্ট থেকে নিয়ে আস্তে আস্তে মিডিয়েটেড হয়ে সে কনসিয়াস উমবেল্টের দিকে যাচ্ছে। লক্ষ্য করে দেখলে দেখব আমরা যে ট্রান্সলেশন নিয়ে পড়াশোনা করি তার পুরোটাই হচ্ছে এই বাইরের কনসিয়াস কালচারাল উমবেল্টায় ইনহ্যাবিট করে। এটা আমাদের এই সমগ্র যে লাইফ সিস্টেম তার একটা অতি ক্ষুদ্র অংশ। এর বাইরেটাই তাহলে কি হচ্ছে, সেটার সাথে কি এটার কোনো সম্পর্ক নেই? আমরা যদি সেমিওস্ফিয়ার এবং এটাকে পাশাপাশি রেখে আমি গেলে পরে বলবো, আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রান্সলেশন আসলে হচ্ছে উমবেল্টের একটা লেভেল থেকে অন্য লেভেলে চলে আসা, যেটা সম্ভব নয় কিন্তু যেটা হয় শুধুমাত্র সাইনের মধ্যে দিয়ে। এখানেই সেমিওটিক্সকে আমি রিপোজিট করতে চাইছি এই বায়োট্রান্সলেশনের বা বায়োসেমিওটিক্সের একটা গ্রিডের মধ্যে। সেটা কিরম ভাবে হয় একটা এক্সাম্পল হিসেবে এবার আমি আমার টাইটেলে ফিরে যাই, অলি বকুল কথা, যে অলি আর বকুলের ভেতর কিভাবে এই মেডিয়েশনটা চলে। লাইফ সায়েন্সের সঙ্গে সেমিওটিক্সের একটা দীর্ঘ যোগ ছিল সেই অ্যারিস্টটলের সময়। ডেকার্টের পর থেকে আস্তে আস্তে লাইফ কমে আসে, সায়েন্স বাড়তে থাকে। তা আমাদের কিন্তু এখন একটা নতুন হচ্ছে, মানে লাইফ সায়েন্স আবার নিজেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কেননা একটা জিনিস তো দেখতে হবে যে একটু হতাশার কোনো কারণ নেই, কেননা ধরুন আমরা তো উমবেল্ট শেয়ার করি, তো অনেক সময়, এবং শুধুমাত্র সিগনিফাইং সিস্টেমরাই কিন্তু সাইনে ইন্ডালজ করে, মানে শুধুমাত্র লিভিং থিংসরাই কিন্তু সিগনিফাইং অর্গানিজমস। লিভিং আর নন লিভিং এর ভেতর ডিফারেন্স কি কাউকে যদি জিজ্ঞেস করা হয়, সে যাই বলুক না কেন তার একেবারে তলার ডিনোমিনেশনটা হবে যে জীবিত পদার্থ, জীব পদার্থ তারা সাইনে এনগেজ করে, তারা সাইন দেয়, সাইন বোঝে। মানে আমি শুধু কনসিয়াস উমবেল্ট বলছি না, আমি একবারে কোর উমবেল্ট লেভেল থেকে বলছি যে তারা সেমিওসিস করে, তারা সেমিওসিসে এনগেজ করে। তাহলে লাইফকে সেমিওসিসকে বাদ দিয়ে বোঝা কখনো সম্ভবই না। এবারে আমরা যদি বলি, আমরা ফ্রিটজ বিখ্যাত মধুর ওপরে এবং মৌমাছির ওপরে দীর্ঘদিনের স্ট্রাকচার, আমি খুব শর্ট এটাকে সেরে নিই। হ্যাঁ, আমার চেষ্টা করছি মিনিট 20 ভেতর পুরো জিনিসটা র্যাপ আপ করে নিতে। আমাদের একটা কবিতা আছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, কিন্তু সত্যি কথা বলতে কি মৌমাছি নেচে নেচে যত না যায়, মৌমাছি ফিরে এসে নাচে। এটাকে বি ডান্স বলা হয়। মৌমাছি মধু সংগ্রহ করে। মৌমাছির উমবেল্টে 4টে জিনিস খুব প্রয়োজনীয়। এক হচ্ছে মধু, 2 হচ্ছে তার পরাগ, 3 নম্বর হচ্ছে যে তার বাসস্থানের রক্ষণাবেক্ষণ, 4 নম্বর হচ্ছে শত্রুপক্ষ যার হাত থেকে সে বাসস্থানকে রক্ষা করবে। এই দিয়ে মোটামুটি মৌমাছির উমবেল্টটা তৈরি। মৌমাছি ফোরেজিং এর জন্য যাচ্ছে, ফিরে আসছে। মূল কাজটা হয়েছিল এপিস ম্যালিফেরা বলে একটা মৌমাছির জাতির উপরে, খুবই অ্যাডভান্সড মৌমাছির জাতি। এবং তারপর তারা কিন্তু ফিরে আসে। তারা ফিরে এসে তারা কি করে, তারা নাচে, অনেকটা ইংরেজি আর্ট অক্ষরের মতো তারা নাচে। তাদের নাচটা কিরকম, যেখানে তারা মধুটা পেয়েছে তার সাথে তাদের বডির অ্যাঙ্গেলটাকে সে অ্যালাইন করে, কোনোভাবে নিয়ে সে নাচতে শুরু করে। এবার যেই সে নাচতে শুরু করলো, তাকে ঘিরে বাসায় অন্য মৌমাছিরাও নাচতে শুরু করলো। সে যত নাচছে অন্যরাও সাথে সাথে নাচছে, অনেক কিছু মুখস্থ করার মতো। আমি বলছি, আপনারা পরপর বলছি, পুরো নাচটা তারা তুলে নেয় আমাদের ভাষায়। এবার যদি সেটা কাছে হয়, মৌমাছি 8 বার নাচবে,
যদি একটু দূরে হয় মৌমাছি এরকম 16 বার নাচবে, কখনো 24 বার নাচবে। ফলে কোথায় তার সোর্স রয়েছে মধু এবং কতক্ষণ লাগবে সেখানে পৌঁছাতে, এই দুটোকে বি কিন্তু তার নাচের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয়, নাচের মধ্যে দিয়ে বুঝিয়ে দেয়। এবং এই অর্থাৎ সে যেটা করছে, সে তার যে 3 ডাইমেনশনাল যে রিয়ালিটিটাকে সে দেখেছে, তার যে নন ডিসক্রিট যে রিয়ালিটিটাকে সে নিয়েছে, সেটাকে সে ওই বি হাইভের যে 2 ডাইমেনশনাল খাতা আমি যদি বলতে পারি, তার উপরে সে কিন্তু ট্রান্সলেট করছে in a discrete term. So the bee is summarily translating the non-discrete reality of the source of honey. খুব ইন্টারেস্টিং যে ট্রান্সলেশন এবং এপিকালচার দুটোতেই আমরা সোর্স শব্দটা ব্যবহার করছি টেক্সট বোঝাতে। সেটাকে নিয়ে এসে সে কিন্তু ওই একটা 2 ডাইমেনশনাল ডান্স নাচছে এবং সেটা অন্যরা তুলে নিচ্ছে, নিয়ে আবার তারা সেটাকে ওই ইন্ডেক্সটাকে তারা আবার একেবারে সরাসরি গিয়ে ফিরে যাচ্ছে, অর্থাৎ রিপ্রেজেন্ট্যান্ট যেটা সে ইন্টারপ্রিটেড সেটাকে নিয়ে সে কিন্তু অবজেক্টের কাছে পৌঁছে যাচ্ছে। এটা একদম সাইন হিসেবে সম্পূর্ণভাবে ভ্যালিড, সম্পূর্ণভাবে ভ্যালিড হচ্ছে। এবং এইটা করতে গিয়ে মাঝে মাঝে গন্ডগোল হয়। এবার আমরা দেখছি যে শুধুমাত্র যে এই খবরটা দেয় তা না, অর্থাৎ এই সাইন ট্রান্সফারটা শুধু মেটাফরিক্যালি হচ্ছে না, এর একটা মেটোনিমিক অ্যাসপেক্ট আছে। এর সাথে মৌমাছি পাখাও নাড়ে এবং তার সাথে অপটিক্যালি মানে তাদের অপটিক কিছু ইনফরমেশন ব্যবহার করে। অর্থাৎ আমরা যখন যাচ্ছি, যে পুরোনো সিনেমায় মানুষ যখন যেত দুদিকে কত তাড়াতাড়ি দৃশ্য সরে যাচ্ছে সে দেখে আমরা বুঝতাম গাড়ি কত তাড়াতাড়ি যাচ্ছে, সেরকম করে মৌমাছি দেখা যায় আশপাশ কত দূরে চলে যাচ্ছে, দ্রুত যাচ্ছে। এই দেখে সে খানিকটা ডিস্টেন্স ক্যালকুলেট করে, করতে গিয়ে বিস্তর গন্ডগোল হয়, সবসময় ঠিকঠাক করে তা না। যেমন মৌমাছি যদি এখান থেকে ওপরে যদি হয়, অল্টিটিউড যদি হয়, ওপরে হয় মানে ফুলের তার সোর্সটা মধু, তাহলে মৌমাছি সবসময় ওভার ক্যালকুলেট করে ফেলে। সে যদি স্থির জলাশয়ের উপর দিয়ে যায়, মৌমাছি ভাবে বাপরে কত দূর, আমি বোধহয় কোথাও এগোচ্ছি না। কিন্তু সে যদি খুব টার্বুলেন্ট একটা ওয়াটার বডির উপর দিয়ে যায়, তাহলে মৌমাছি ভাবে যে ছট করে পৌঁছে গেলাম আর কি, একই ডিস্টেন্সে। ভাবলো মানে আমি ভাবা শব্দটা আরো খুব বিস্তৃত ভাবে ব্যবহার করছি, শুধু কনসিয়াস উমভেল্টের জন্য নয়, ঠিক আছে? আমি এই গোটা উমভেলটাকে নিয়ে, গোটা সেমিওটিক ট্রান্সফারের দিকে অন্য কোনো শব্দ নেই বলে আমি ভাবা শব্দটা ব্যবহার করছি। এই কোয়ালিফিকেশনটা দরকার, কেননা না হলে জীবন বিজ্ঞানে আমরা বারবার এইরকম ব্যবহার দেখতে পাই যে ভাইরাস ভাবছে, অমুক ভাবছে, তমুক ভাবছে, এই ভাইরাসটা খুব স্মার্ট, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। স্মার্ট তো বটেই, কিন্তু স্মার্টনেসকে তাহলে আমাকে রিডিফাইন করতে হবে তার উমভেলটে। সেই অর্থে মৌমাছি একরকম ভাবছেই বলা যেতে পারে। যাওয়ার দরকার নেই, আমার চাকের আশপাশে কোথাও একটা মধু রয়েছে, তোমরা একটু খুঁজলে পরেই সেই মধু তোমরা পেয়ে যাবে। এবার এর ভেতরে কিন্তু একটা এভলিউশনও আছে। অর্থাৎ আমরা যদি খুব পুরনো মৌমাছিদের দেখি, অ্যাপিস ম্যালিফেরা যেমন একটু পরের দিকের মৌমাছি, আমরা যদি একেবারে গোড়ার দিকের কিছু মৌমাছি দেখি, তাহলে পরে আমরা দেখবো যে তারা শুধু রাউন্ড ডান্সই জানে, তাদের খুব দূরে গিয়ে আনার দরকার হয়নি। ওয়াগল ডান্সটা মৌমাছি পরে শিখেছে, তার ভোকাবুলারি সে পরে বাড়িয়েছে। কিন্তু মৌমাছি এটা করে কি করে? মৌমাছি যেটা করে, মৌমাছি আসলে সূর্যের সাথে বডিটাকে অ্যালাইন করে। সূর্য কিন্তু একটা ইন্ডিকেটর হিসেবে খুব ভালো একটা সিম্বল আর কি। তো কিন্তু সূর্যের একটাই প্রবলেম, যে সূর্য এক জায়গায় থাকে না, সূর্য এরকম সরে যায়, সূর্য সারাদিন দিক পাল্টে। মৌমাছি এই ক্যালকুলেশনটা করতে পারে, মানে সে সূর্যের সাথে তার ওই বডির অ্যাঙ্গেলটাকে এমন ভাবে বারবার অ্যালাইন করতে করতে যাবে যে ওই রিলেটিভ অ্যাঙ্গেল দিয়ে বাকি মৌমাছিরা জাজ করে নিতে পারে যে কোথাও যাবে। এটা সব করতে সম্ভব। এমনকি চায়নার কিছু কিছু মৌমাছির প্রজাতি রয়েছে আর কি, যারা রাত্রিবেলা এই ফরেজিং এ, যারা রাত্রিবেলা চললে পরেও মানে রাতে সূর্য কোথায় আছে সেটাও তারা ক্যালকুলেট করতে পারে। ইভলিউশনের ভিত্তিতে কোনোভাবে তারা এই বিষয়গুলো তারা শিখে গেছে, তারা অ্যাডাপ্ট করে নিয়েছে। এবারে আমাদের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর কি, সেটা হচ্ছে যে আলাদা করে মৌমাছির সায়েন্স সিস্টেম তো আমরা বুঝলাম, আলাদা করে বুঝলাম। এবার আমাকে গাছের একটা সায়েন্স সিস্টেমও তো বুঝতে হবে। তারপর তো আসবে তাদের কথা এবং হাসির প্রসঙ্গটা। মৌমাছির কথার অংশটা না হয় আমরা খানিকটা বুঝতে পারলাম, কিন্তু এখনো তো বকুলের হাসি আমাদের কাছে ফিক্স হলো না। এই বায়োসেমিওটিক্স এর একটা বড় আর্গুমেন্ট হচ্ছে যে
গাছেদের উমবেল্ট হতে পারে কিনা, গাছেদের কি কোনো উমবেল্ট আদৌ হতে পারে? গাছ তো কিছু করতে পারে না। গাছের একমাত্র একটা শরীরকে একটা ভয়ানক বায়োটেক্সচুয়াল আইকন হিসেবে শরীরকে ব্যবহার করতে পারে, সূর্যের দিকে বেঁকে গেল ইত্যাদি ইত্যাদি। সেটা কি সাইন? তো এইটার জন্য আমি যেটা করব, আমি একটুখানি এই বিষয়ে পিয়ার্সের একটা খুব গুরুত্বপূর্ণ মজার জায়গা রয়েছে আর কি, সেটা হচ্ছে একটা সূর্যমুখী ফুল নিয়ে। হ্যাঁ, কিন্তু এইটা বুঝতে গেলে পরে আমাদের একটু মানে পিয়ার্সের তো একটা ট্রায়াড রয়েছে, উনি তিন ভাবে, যেমন সিগনিফাইড হিসেবে তো দেখেন না, রিপ্রেজেন্ট্যান্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, আর একজন ইন্টারপ্রেটেন্ট থাকবে, তবে কি একটা সাইন হবে। এবারে রিপ্রেজেন্ট্যান্টের আবার একটা নিজের মতো করে ট্রায়াড তৈরির ক্ষমতা থাকবে, অবজেক্টেরও থাকবে, ইন্টারপ্রিটেন্টকে আবার নিজেও গিয়ে রিপ্রেজেন্টেন্ট হয়ে একখানা ট্রায়াড তৈরি করতে হবে। এই চক্রটা যদি ক্রমাগত হতে না পারে, তাহলে পরে কিন্তু খুব একটা কাজ হবে না। সেটা কি হতে পারে গাছের মধ্যে? তো দেখি সানফ্লাওয়ার নিয়ে পিয়ার্সের কিছু বক্তব্য রয়েছে, আমরা সেটা পড়ি। একটা সূর্যমুখী গাছ সূর্যের সাথে সাথে ঘুরছে। A sunflower in turning towards the sun becomes by that very act, আমি পিয়ার্সকে কোট করি একটু, হ্যাঁ ওনার ভাষাতেই ওনাকে পড়ি একটু। Sunflower in turning towards the sun becomes by that very act fully capable without further condition of reproducing a sunflower which turns in precisely corresponding ways towards the sun, and of doing so with the same reproductive power, the sunflower would become the representamen of the sun. অর্থাৎ একটা সূর্যমুখী যখন ঘুরছে সূর্যের দিকে, সূর্যকে জানার জন্য আমাকে আর সূর্যের দিকে তাকাতে হচ্ছে না, আমি সূর্যমুখীর দিকে তাকালেই হয়। তার এই মাথা ঘোরাটা কিন্তু সংকেত হচ্ছে সূর্যের ঘোরা। আবার এই যে একটা রিপ্রেজেন্টেন্ট, এই যে একটা সাইন হয়ে দাঁড়ালো, একটা অবজেক্ট হয়ে দাঁড়ালো সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ার আবার পরবর্তী প্রজন্মের সানফ্লাওয়ারের ভেতরে এই তথ্যটা পৌঁছে দিতে পারছে, সে নিজেও একটা সাইন হয়ে উঠতে পারছে। পিয়ার্স এটা নিয়ে খুব সার্টেন ছিল না। পিয়ার্স এসবের পরেও বলতেন যে যেখানে থট নেই সেখানে কি আদৌ সেটাকে আমরা সাইন বলতে পারি? এবারে মেন্টাল সাইনের একটা নন মেন্টাল সাইন নিয়ে বলতে গিয়ে জেসপার হফমেয়ার আরেকজন সেমিওটিশিয়ান, তিনি পরে বলছেন, in the biological world certainly science incite the generation of interpretants in the form of actions which are future oriented, in as much as living beings always seek science for survival and for reproduction. Amra living being, we are continuously seeking science first for survival, then for reproduction. In the living world, it is always incited, this generation of interpretants happen for the very same purpose, for survival and then for reproduction. Tahole in the flower, which is the sign of the plant's survival and reproduction, lies the representation of the plant's internal chemical orientation. একটা গাছের ভেতর কিছু বেসিক কেমিক্যাল ওরিয়েন্টেশন হলে ফুল ফোটে, ফুলটা গাছের সেই ইন্টারনাল ওরিয়েন্টেশনের পরিবর্তনের সাইন। Thus the color and the fragrance become in technical terms, এটাকে signaling বলা যেতে পারে, a signaling to itself and also to the entire world. The flower similarly is a sign of the internal organization on the one hand, and at the same time it is becoming something else for the interpretant. Thus the object of the flower sign, মানে ফ্লাওয়ার দের ফুলটা সে তো তার গাছের একটা ইন্টারনাল অর্গানাইজেশনের সাইন, একদিকে তার ইনএনভেল্টে, আর তার উমভেল্টে বি এর কাছে, মধুকরের কাছে সে একটা আকর্ষণের বস্তু, তার ওই গন্ধ এবং বর্ণ। তা মধুকরের কাছে সেটা হচ্ছে গেলে মধু পাওয়া যাবে, তার সাইন। তাহলে সে কিন্তু ঠিক একইভাবে তার একটা ইনএনভেল্ট তৈরি হচ্ছে, তার একটা উমভেল্ট তৈরি হচ্ছে। তাহলে the flower is creating the triad, it is becoming a representant of its own internal cognition, of its own structure, becoming a sign interpreted by the bee.
The bee is coming because the bee reads this flower as a sign of honey and pollen, which is central to the bee umvelt. And when the bee is coming, the interpretant bee is now becoming a representant for the flower survival. কেননা মৌমাছি তার পায়ে করে পোলেন গুলো নিয়ে গিয়ে জঙ্গলের নানা জায়গায় ছড়িয়ে দেবে। তাই বকুল হাসে, হাসারই তো কথা। তাদের ভাষায় হাসে, হাতে কিরকম শব্দ আমি জানি না, কিন্তু সেমিওটিক্স এর দিক থেকে কিন্তু এটা এস্টাবলিশ করা যায়। আমি একেবারে শেষ স্লাইডটায় একটুখানি যাই। এই স্লাইডটা আমার পরের দিকে বানিয়েছি। দেখো একেবারে শেষ স্লাইডটায় আমি এই সার্কিটটা, এই পিয়ারসিয়ান অ্যানালিসিসটা বোঝানোর চেষ্টা করেছি। এই ফ্লাওয়ার সাইনের এই জায়গাটা, যে কিভাবে ফুল তার মতো একটা ট্রায়াড তৈরি করছে, যেখানে বি ইন্টারপ্রিটেন্ট, আবার ইন্টারপ্রিটেন্টের হিসেবে বি নিজে রিপ্রেজেন্টেন্ট হচ্ছে তার বি বন্ধুদের কাছে, যারা তারপর হুল্লোড় করে সবাই ফুলের কাছে আসছে, ফুলের কাছে তারা আবার রিপ্রেজেন্টেন্ট হয়ে যাচ্ছে তার সার্ভাইভালের জন্য। কোথাও অসুবিধা একটা হচ্ছে না। এবারে আমি আসি এই কোডিফিকেশনটা কমপ্লিট করলে পরে, এবারে আমি প্রায় আমার কনক্লুশনের কাছে আসি। আমার ধারণা সকলেই একটু বোর হচ্ছেন আর কি, অনেকটা সময় নিয়ে নিচ্ছি, আর অনেকটা সকাল থেকে আপনারা ধৈর্য ধরে শুনছেন, আমার সময়ও বোধহয় বেশি নেই শোনা। আমি তবু এবার এটাকে তো আমাকে একটা ইয়ের ভেতরে আনতে হবে, ট্রান্সলেশন স্টাডির একটা জায়গার ভেতরে জিনিসটাকে আমাকে গোটাতে হবে। হ্যাঁ, আমি দেখি এটা কতটা করা সম্ভব, এবং যে প্রশ্নগুলো আমি শুরুতে তুলেছিলাম তার কোনো উত্তর পাওয়া আমাদের পক্ষে সম্ভব হয় কিনা। So we have studied a number of phenomena separately. We will now try to wrap them up by asking the central question: can we see these phenomena as a continuum? Is our translation of literary and cultural texts a qualitatively evolved manifestation of the translation of the bee's communication to the bokul and vice versa? Kalavikal from the Tarati School, a colleague and co-worker of Lotman and biosemioticien Kobus Maharaj, যার কথা বারবারই আসছে, have been working tirelessly in this direction. A biosemiotic theory of translation, বিখ্যাত বই কোবাস মারায়ণ লিখেছেন আর কি। তিনি বারবার ওই যে অন্টোলজির কথা ভাদুরীদা বলছিল, উনি একটা নতুন কথা বলছেন, সেটা হচ্ছে জিও অন্টোলজি। আমাদের অন্টোলজিকে একটু ছড়িয়ে দিতে হবে, আমরা বড় বেশি কনফাইন্ড হয়েছি। এবং এই জায়গা থেকে আমি বলেছিলাম যে জ্যাকবসনের একটা ক্রিটিকের কথা বলবো, উনি জ্যাকবসনকে ক্রিটিক করছেন। উনি বলছেন জ্যাকবসন যে ইন্টারসেমিওটিক ট্রান্সলেশনের কথা বলছে সেটা আদৌ ইন্টারসেমিওটিক নয়, সেটা আলটিমেটলি পুরোটাই ওই কালচারাল রুমবেল্টের মধ্যে এক সেমিওসিস, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে। এটা প্রায় এক ধরনের ইন্টারসেমিওটিক, ইন্টারসেমিওটিক যাই বলি না কেন, কারণ ওই কালচারাল সেমিওটিক রুমবেল্টের বাইরে এটা নেই। প্রকৃত ইন্টারসেমিওটিক হবে যখন আমরা কোর থেকে মেডিয়েটেড থেকে কালচারাল উমবেল্ট, নন ভার্বালকে ভার্বালে আনতে পারবো। আমরা যেগুলোকে নন ভার্বাল বলছি সেগুলো আসলে ভার্বালিজমের বাইরে না, কারণ আমাদের এই বাইনারি ল্যাঙ্গুয়েজের যে অন্যায় ব্যতিরেক সম্বন্ধ, তার বাইরে আমরা কনস্ট্রাক্ট করতে পারছি না কিছু। Talking about nature has a certain non-scientific ring to it, but conversation with nature can have a direct, non-metaphoric meaning. However, we have to make two allowances. One, there exists science besides human languages. এটা আমাদের বলতে হবে। দুই, it is possible to understand those science. তিন, it is possible to restore that science. কিভাবে হয়? আমি একটা সিচুয়েশন নিই, আমার এটা সৌনকের বাড়িতেই একটা সিচুয়েশন আমি নিই, যে সৌনকের মার্জার সন্তানদের ভেতর একজন জানলার দিকে এগোচ্ছে, বা জানলার দিকে তাকিয়ে সে একটি শব্দ করছে যেটা সৌনকের চেনা, এবং সৌনক জানে যে দরজাটা খুলে দিতে বলছে। সৌনক মনে করো না, তুমি ইনফর্মাল বলেই আমি এইভাবে গল্পটাকে সাজাচ্ছি। সৌনক খুলে দিতে বলছে। সৌনকের গোটা চিন্তাটা, তার গোটা উমবেলটা কখনোই মার্জার বুঝতে পারবে না, তার বেড়াল বুঝতে পারবে না। বেড়ালের গোটা থট প্রসেসটাও সৌনকের পক্ষে বোঝা সম্ভব না, কেননা দুজনের উমবেল্ট সম্পূর্ণভাবে আলাদা। অথচ এই দুটো উমবেল্টের একটা কমন জায়গা হতে পারে যার দ্বারা কার্যসিদ্ধি হয়ে যায়। অর্থাৎ আমি বলতে চাইছি যে the cat, this might be quite the same as what the man has in mind, certainly not his whole thought. So it is possible for different species to mutually access some science without using words. Thus, we can conclude
that the cat might be able to construct a denotation which overlaps to a certain extent with the one of the man. কিন্তু দরজা তো সেটা কিছু বুঝতে পারবে না। The door will never be able to understand anything because the door being a সৌনক এবং তার বেড়ালের কমিউনিকেশন থেকে দরজা নিজে নিজে কোনোদিনই খুলে যাবে না, একজন কাউকে করতে হবে। So the non-living thing will never be able to engage in this semiosis because being non-living cannot engage in semiosis. Translating, as people do from one language to another, is usually a self-conscious process. Accordingly, most literary translations stand within this framework. If applied in applying the notion of unconscious process, such as considering that there exists an unconscious translation, it becomes reasonable to distinguish between two main types of translation. এইটাই আমি বলার চেষ্টা করছিলাম এতক্ষণ ধরে। সেটা হচ্ছে যে প্রোটো ট্রান্সলেশন বা বায়ো ট্রান্সলেশন, যেটা এই আনকনসিয়াস লেভেল অফ সাইন ট্রান্সফারে হচ্ছে, এবং অন্যদিকে লোগো ট্রান্সলেশন বা ইউ ট্রান্সলেশন, যেটা আমাদের এই কালচারাল স্ফিয়ারে বিভিন্ন কালচারাল টেক্সটের মধ্যে হচ্ছে। দেয়ার ইজ নো ট্রান্সলেশন ইন নন-লিভিং জিনিসের ভেতর ট্রান্সলেশন অ্যাক্টিভিটি হয় না, কারণ সেমিওসিস। If we now remember the rhetorical over the functional architecture model of Lotman that we have discussed earlier, আপনাদের ইউনিভার্সিটির আর্কিটেকচারের এক্সাম্পল দিয়ে, তাহলে আমাদের বলতে হবে যে প্রত্যেকটা কনসিয়াস ট্রান্সলেশন কিন্তু তার ভেতরের আনকনসিয়াস ট্রান্সলেশনকে একটা প্রেমাইস হিসেবে দেখতে পারে। কেননা প্রথম মডেলটা না হলে তার উপরে দ্বিতীয় মডেলটাকে ডেভেলপ করা যায় না। It is quite obvious by now that the biggest distinction between biotranslation and U-translation lies in the agency of the translator. কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে এজেন্সি অফ দ্য ট্রান্সলেটর নেই, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই বায়োলজিক্যাল ওয়ার্ল্ড আর কালচারাল ওয়ার্ল্ডকে কাছাকাছি আনতে পারে, কেননা অধিকাংশ ট্রান্সলেশন স্টাডিজের থিওরিতে আমরা ট্রান্সলেটরকে পাত্তাই দিই না। ট্রান্সলেটরের এজেন্সি ছাড়াই তো অধিকাংশ ট্রান্সলেশন থিওরি। তাহলে হঠাৎ করে এজেন্সিটা এত ইম্পর্টেন্ট হয়ে উঠবে কেন? There is no real restriction which may not permit the application of translational concepts to the situation and phenomena of biotranslation. That translation is generally speaking putting signs of one language to a corresponding sign in another language is obvious. Yet এর পেছনে আরেকখানা কথা আছে যেটা বলা হয় না। There is a hidden and difficult to define assumption that the two users of these languages have. That is, they should be functionally similar, otherwise meaning will not be transmitted. Umwelt formed of signs is the organism's personal language. The close language of the organism, its parole. The Umwelt and the semiosphere that it inhabits is the lung. Accordingly, if we generalize our definition and say that translation can also be defined as putting some signs of one Umwelt in corresponding signs of another Umwelt, we have to keep in mind another factor, which is that both the Umwelten have to possess there has to be some overlapping between the Umwelten. Let us take the আমরা একটা খুব সুন্দর এক্সাম্পল এখানে দেখতে পাই। একটা জঙ্গলে আমরা দেখি মাঝে মাঝে একটা বাঘ আসলো, জঙ্গলে বাঘ বেরিয়েছে। হ্যাঁ, বাঘ অনেক দিনের ভালোবাসার বাঘ বেরোলো বনে, সত্যি লিখেছিলেন সেরকম। হ্যাঁ, মেঘলা দিনে দুপুর বেলা যেই পড়েছে মনে, বহুদিনের ভালোবাসার বাঘ বেরোলো বনে। যে ভালোবাসার বাঘ না, এটা সত্যিকারের হিংস্র বাঘ জঙ্গলে বেরিয়েছে। বাঘ দেখে প্রথমেই গাছের ওপরে পাখিরা সচকিত হয়ে যায়, পাখিদের ডাক শুনে বাঁদররা সচকিত হয়ে যায়, আর্বোরিয়াল স্পিসিস হু আর ইনহ্যাবিটিং দ্য ট্রি টপস। তলায় হরিণরা, তারা বাঘ দেখতে পায়নি, কিন্তু ওপরে বানরগুলো দেখতে পেয়ে গেছে। এরা ওদের ডাক শুনে নিজেদের ভেতর অ্যালার্ম কলটা দেয় এবং পালিয়ে যায়। এটা দুরকম হতে পারে, এদের ভেতরে একটা ফাংশনাল সিমিলারিটি রয়েছে। বানর পাখির ডাকটাকে, পাখির অ্যালার্ম ক্লকটাকে ট্রান্সলেট করে নিয়েছে তার অ্যালার্ম কলে, সে মানেটা বুঝতে পেরেছে। বানর আর পাখির উমবেল্ট আলাদা, অর্ধেক জিনিস সে বোঝে না, কিন্তু একটা শেয়ার্ড উমবেল্ট আছে যে সামনে সমূহ বিপদ। সে যেই সেটা দেখেছে, হতে পারে হরিণরা ওই ভাষাটা জানে, তারা কনভার্ট নিজের ভাষায় ট্রান্সলেট করার ইচ্ছে হলো না, সে এমনি দৌড়ে গেল। অথবা সেইটা দেখে
সেই ঘাই হরিণের ডাকের মতো একজন ডাক দিল, অ্যালার্ম কল দিল, এবং বাকি হরিণরা সব বোঁ করে পালিয়ে চলে গেল সেখানে। 3টে লেভেলে এই ট্রান্সলেশনের কাজটা হলো। ইন্টারস্পেসিফিক ট্রান্সলেশন বা সেমিওটিক ট্রান্সফারেন্সের কথা সেইভাবে আমরা এটাকে বলতে পারি, সেটা গেল। ফলে এটা সম্ভব তখনই সম্ভব যখন, যেহেতু তাদের ভেতরে একটা ফাংশনাল সিমিলারিটি রয়েছে, তারা একই এনভায়রনমেন্টে রয়েছে, নানা রকম হোম বেল্ট নিয়ে প্রত্যেকের উপরে একরকম ভাবে ডিপেন্ডেন্ট। কিন্তু ঘটনা হচ্ছে, এটাকে কি আমরা ভাষা বলবো? শুরুতেই আমি বলেছিলাম যে মৌমাছি সাইনে সেমিওসিসে পার্টিসিপেট করে বলে সেটাকে কি ল্যাঙ্গুয়েজ বলতে হবে না, কেননা ল্যাঙ্গুয়েজের তো সিনট্যাক্স থাকতে, কয়েকটা ভাষা শব্দ আলাদা আলাদা করলে পরে তো আমরা সেটাকে কি ল্যাঙ্গুয়েজ। যে প্রত্যেকটা সিনট্যাকটিক্স এর ভেতরে কিন্তু একটা সেমান্টিক সাবস্ট্রেটাম থাকে, অর্থাৎ পদজ্ঞান সন্নিকর্ষ ন্যায়ের ভাষায় শব্দগুলোকে আমরা যখন সিনট্যাক্সের পাশাপাশি সাজাই, যে বৈয়াকরণিকরা বলে তার থেকে শব্দবোধ হয়, সেটা যেমন ঠিক তেমনি এটা ঠিক যে শব্দ ব্যাকরণে সাজানোর পূর্বে থেকেই কিন্তু অর্থ রয়েছে, সেটাও প্রমাণ করা যায়। সেটা চমস্কি তার মতো করে প্রমাণ করেছে, ন্যায় দর্শনেও তার মতো প্রমাণ করেছে যে পদার্থ সবসময় পদ নির্ভর নয়, meaning semantic can actually pre-exist syntactic organization. And if that is possible, it may not be, it necessarily does not have to be divided into the noun phrase and the verb phrase, but it is there and it works. As we have said, it works perfectly well. Now, my big and the last question is that, before I conclude it, is there kind of reverse semiosis possible? Can we take the principles of biotranslation and apply it to what I call new translation or cultural translation? We have found two types of texts in operation. One is carried out by the predicative umwelt, which is where all our texts, which may be termed utext or logotexts, exist. And then there are the automated and mediated umwelts, where we find the biotext and the prototext to exist. একটু এর আগের স্লাইডটায় যাবেন ভাই, তাহলে পরে এটা বোঝার সুবিধা হবে। তা আমি যদি মডেলটা তৈরি করি, আমি যদি এটাকে মডেলের মধ্যে অবশেষে নিয়ে আসতে চাই, তাহলে জিনিসটা খানিকটা এইরকম দাঁড়াবে। এর ঠিক আগের স্লাইডটা একটুখানি পেলে ভালো হয়, ঠিক এর আগেরটা, যেটা বায়োটেক্সট এন্ড ইউটেক্সট রয়েছে। তো হ্যাঁ, এটাতে গেলে পরে দেখুন, আমি যেটা দেখানোর চেষ্টা করছি যে এই যে 3টে লেভেল আমরা পড়লাম, এর ভেতরে প্রথম দুটো উমভেল্ট নিয়ে বায়োলজিক্যাল সায়েন্স, বিশেষ করে তার ইনহেরিটেন্স, জেনেটিক্স এবং ইথোলজি, এই ব্রাঞ্চগুলো নিজেদেরকে কনসার্ন করেছে। ট্রান্সলেশন স্টাডিজ এবং কালচারাল স্টাডিজের যে অংশগুলো ট্রান্সলেশন স্টাডিজের সাথে ইন্টারভিন করে বা নানা ধরনের সম্পর্কে আসে, তারা নিজেদের শুধুমাত্র এই বাইরের অর্ডারটাতেই কিন্তু কনফাইন করেছে। But can we place them as a continuum? Can our textual translation be seen as a continuation of the inner umwelts which are there already? We have already proven that they have to be there. Otherwise, the outside is not possible. My conclusion is that it can be. We cannot exactly know what goes on between the bee and the flower, nor do they know each other. Knowledge here may be understood as the receipt of meaningful sign, but there is a shared umwelt. The bee takes the honey and the pollen and gathers it. That cannot be translated, being objects in themselves. But information about it can be aggregated and passed on. Thus, information about the phytoumwelten, the umwelt of the plant, is being translated in the umwelten of the apis. These signs are generating signs. They outlive the honey and thus qualify as resemblant. মৌমাছিগুলো মারা গেলে পরেও মৌমাছির এই চিহ্নায়নের ভাষাটা কিন্তু থেকে যায়। অতএব প্রত্যেকটা ইন্টারপ্রিটেন্ট আরেকটা রিসেম্বল্যান্ট হয়ে যায়। Similarly, translation takes the text from on one umwelten and places to another. এবারে আমি আসি, যেহেতু ট্রান্সলেশনে এবং বায়ো ট্রান্সলেশনে আমরা সোর্সের কথা
বলেছি। অতএব দেখুন, একটা জিনিস বলে আমি শেষ করি, দুটো কথা। আমরা যদি জিনিসটাকে বুঝি, তাহলে পরে আমরা দেখছি যে আমি শুরুতে বলেছিলাম যে আসলে আনট্রান্সলেটেডটাই ট্রান্সলেটেড হয়। আমরা যতদিন চেষ্টা করব যে সঠিক জিনিসটাকে ট্রান্সলেট করব, সঠিকের মতো করব, আমাদের গন্ডগোল হয়ে যাবে। কেননা বায়োস্ফিয়ারটা আমাদেরকে বারবার বোঝাচ্ছে এইভাবে সেমিওটিক মুভমেন্ট হয় না। ফুলের কাছে ফুলটা কিন্তু তার ইন্টারনাল অর্গানাইজেশনের চিহ্ন, সেটা কোনোদিন বকুল নিয়ে আসতে পারবে না। বকুল তার থেকে তার প্রয়োজনের জায়গাটা নিয়ে আসবে, সেইটা ফুল কোনোদিন করতে পারবে না। So translation always posits itself in a part, semiotic of the untranslatable part of the source, which is the only thing that can be semiotically disseminated. আমরা আমাদের টেক্সটে আসি। আমরা যদি এইভাবে জিনিসটাকে দেখি যে একটা টেক্সট একটা উমবেল্টকে ইনহেবিট করে, এবং আমরা সেখান থেকে, আমি একটা সুন্দর একটা কথা আছে, বুদ্ধবাণী দিয়ে শেষ করা সবসময় ভালো একটা সেশন। বুদ্ধ একটি অপূর্ব কথা একবার বলছেন, শিষ্যদের বলছেন, হি হু অ্যাকুয়ার্স ওয়েলথ ইন হার্মলেস ওয়েজ like a bee that gathers honey, riches mount up for him like an ant hill's rapid growth. As a bee, without harming the flower, its color or scent flies away, collecting only the honey. Even so should the sage wander is the village. Semiosphere একটা স্পেশাল মেটাফর। এই ভিলেজটা যদি আমাদের সেমিওস্ফিয়ার হয়, তার ভেতর ফুলটা যদি আমাদের টেক্সট হয়, সেখান থেকে আমি যখন অনুবাদ করে আনি, আমি যদি টেক্সটটাকে আঘাত না করি, কেননা তাকে আমি আনতে পারবো না, যে কোনো টেক্সটই আনট্রান্সলেটেড, অতএব তার ট্রান্সলেশন দরকার। আমি আমার প্রয়োজন মতো মধু ও পোলেন সেখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমার বন্ধুদের জানালাম, যাতে তারা উদ্বুদ্ধ হয়ে বারবার সেই মৌমাছিদের মতো সেই টেক্সটের কাছে ফিরে যায়। তাহলে এই যে ভয়ানক বাইনারি সমস্যা ট্রান্সলেশন স্টাডিজের, সোর্স ওরিয়েন্টেড হলো না টার্গেট ওরিয়েন্টেড হলো, ডায়নামিক হলো না ফর্মাল হলো, ফরেনাইজড হলো না ডোমেস্টিসাইজড হলো, এর বাইরে তো একটা, হাজুরিদের থেকে নিয়েই বলি, উনি আজকে আমাকে আরো খানিকটা এগিয়ে দিয়েছেন আমার কাছে, আমরা তো একটা হসপিটালিটির দিক থেকে এগোতে পারি, এবং সেমিওটিক্স তো সেই দিকে ইন্ডিকেট করছেই, আমরা এতক্ষণে জেনে ফেলেছি। আমার আর বেশি কিছু বলার নেই, এতটুকুই কাজ হয়েছে। আশা করি আপনাদের সঙ্গে আমি খানিকটা শেয়ার করতে পারলাম। কেমন হয়েছে না হয়েছে আপনারা জানাবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এইটুকু। হ্যাঁ, অশেষ ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, অশেষ ধন্যবাদ। অত্যন্ত মনোজ্ঞ। তুহিন একটু মাইক্রোফোনটা বন্ধ করবে? হ্যাঁ, অশেষ ধন্যবাদ ফর দিস ইন্টারডিসিপ্লিনারি। অন্য কোনো ভালো অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না, কিন্তু ইন্টারডিসিপ্লিনারি অনেক বেটার কিছু বিশেষণ দেওয়া উচিত ছিল। ভাই একটু মাইক্রোফোন পাচ্ছে না। সোনাদা, তুহিন মিউট করে দাও। আমার মাইক্রোফোন অফ করাই ছিল এতক্ষণ। এবার আমরা প্রশ্নগুলো নিয়ে নিই। তুহিন অলরেডি ইনবক্সে প্রশ্ন করেছে, চ্যাট বক্সে। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনছি, বলো। ইয়েস স্যার। আচ্ছা, তুহিন প্রশ্ন করেছে, তুমি চ্যাট বক্সে দেখে নাও, আমি পড়ছি সাথে। অরিক্তম, at a poetry workshop at ABNCL College, the lines "I to sing America, I am thy darker brother" were translated by me thus: আমিও গাই আমেরিকা, আমি তোমার কৃষ্ণতর ভাই। That can be considered as translation, but my rendering of Madhushala, titled "The Nectar Nook,"
is a transcreation and a conscious transcreation where I have not translated, but I believe expressions have been lost, but new expressions too have been gained in the course. Now, do you see this as an otherness or compromise between translation and transcreation? তুহিন, তোমার ওই বইটা আমি পড়েছি, আমার খুব ভালো লেগেছে। আর আমি তোমার লেখা আমি পড়ি, তোমাকে আমি ফলো করি, তোমার লেখাপত্র ভালোই লাগে আমার। আমি কি বলি জানো তো তুহিন, আমি যেটা গোটাটা করার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে ট্রান্সলেশন না ট্রান্সক্রিয়েশন, আদারনেস না কি ফেথফুলনেস, এই না, আমার গোটা জিনিসটাই হচ্ছে যে ট্রান্সলেশন বোঝার ক্ষেত্রে এই বাইনারি প্রশ্নগুলো থেকে যদি বেরোনো সম্ভব হয়। আমি মানে ট্রান্সক্রিয়েশন, সব ট্রান্সলেশন চাক আর না চাক ট্রান্সক্রিয়েশন হয়ে ওঠে। আমি তো বলবো সেমিওটিক্যালি সব ট্রান্সক্রিয়েশনও এক ধরনের ট্রান্সলেশন হয়ে ওঠে। রিসেন্টলি তো সুজান ব্যাসনেট ট্রান্সপ্লান্টিং শব্দ ব্যবহার করেছেন, সকলে মুগ্ধ। ইকোলজির জন্য ট্রান্সপ্লান্টিং, যেভাবে উদ্ভিদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, শব্দের তো কোনো শেষ নেই। ওই জন্য একটু শাব্দিকের বাইরে যে ভয়ানক কাজটা চলছে সাইন দেয়া নেয়া, আমরা সেখান থেকে একটু নিই। আমরা বহু বছর কাটিয়ে দিয়েছি শুধু এই জিনিসগুলো নিয়ে, যে আমি এটাকে ট্রান্সলেশন বলবো, আমার লাভ কি? আমি তো আমার এই কালচারাল উমবেল্ট থেকে কোথাও বেরোতে পারছি না। আমি ধরো বলতে পারি যে তুহিন, তুমি যেটা করেছো আমার এরকমই পছন্দ, আমি চাই যে বাংলা বইটা একেবারে বাঙালিদের জন্য হোক, আমরা তো আর মধুশালা পড়তে পারবো না, বলে তোমার কাজটাই আমার ভালো লাগছে। আমি এটা বলা মাত্র আরেকজন বলবো, কিন্তু আমি এটাকে অনুবাদ বলবো না। এতে তো মানে কথাতেই কথা বাড়বে। যেটা আমি বোঝানোর চেষ্টা করছি, মধুশালা একটা টেক্সট, যেটার কাছে তুমি গেছো, তার উমবেল্টে সে রয়েছে। আমি কখনোই মধুশালাকে বাংলা করতে পারবো না। যেটা আমার পক্ষে সম্ভব, মধুশালা থেকে আমার যে গ্রহণ ক্ষমতা, সেই মধু, সেই রস, সেই পরাগ আমি নিয়ে আসতে পারবো আমার মতো করে, এবং সেটা আমি আমার বন্ধুদের বলবো। এটা তো মানে এছাড়া তো আর কোনো উপায় নেই। এটা নিয়ে তো ঝগড়া করে লাভ নেই। আমি খুব ফেথফুল ট্রান্সলেশন করলেও আমি সেই টেক্সটটাকে মানে বি তো কখনোই পুরো ফুলটাকে নিয়ে নিজের বাসায় চলে আসতে পারবে না, তাহলে তো পুরোটাই কেলো হয়ে গেল, মানে পুরোটাই গন্ডগোল হয়ে গেল। সে যেটা করতে পারে তুমিও তাই করেছো, পৃথিবীর সব ট্রান্সলেটারই সেটা করে। ফলে আমি যেটা বলতে চাইছি যে ট্রান্সলেশনটাকে আমি, এই যেমন তুমি যে এটার কথা বললে, এভিএন শীল কলেজের ট্রান্সলেশন স্টাডিজ এর ওয়ার্কশপে কেতকিদি আমাদের কবিতাটি দিয়েছিলেন। আমরা সকলেই আমার মতো করে করেছি, সবাই যার যার মতো করে করেছি। কেউ অ্যাপিস মেলিফেরা, কেউ অ্যাপিস ইন্ডিকা, নানা মৌমাছি নানাভাবে বি ডান্স করেছি সেটাকে ঘিরে। সেই মধু যার যার কাছে যেমন ভাবে পৌঁছেছে। থিওরিটিক্যালি আমি ওই জায়গাটাতেই থাকতে চাই। মানে তুহিন, আমার কথা হচ্ছে যে সবসময় থিওরিকে প্র্যাকটিক্যালি বলতে গেলে পরে একটু সমস্যা হয়, যে স্ট্রাকচারাল চিন্তা ভাবনাকে এমনিতেই সরাসরি ইন্টারপ্রিটেটিভ টুল হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে সমস্যা আছে, আমরা সবাই সেটা জানি। ফলে আমি চট করে খুব প্রেসক্রিপটিভ হয়ে যাওয়ার বিরুদ্ধে, যে এটা হলো কি হলো না, কি করা উচিত কি উচিত নয়। আমি আসলে একটু অন্যরকম ভাবে ভাবছি, এবং আমি অনুপ্রাণিত হয়েছি, এবং আমি অন্যদেরকেও প্রাণিত করছি যে একটু অনুবাদ নিয়ে এইভাবে ভাবা হোক। আমার মধ্যে কথা মানে ভাদুরীদা যেমন পুরোটার শেষে একটা এথিক্যাল জায়গায় নিয়ে গেলেন, আমারও সেরকমই খানিকটা আমি একটু অভিমুখ আনতে চাই, অত ঋদ্ধ নয় আমি। তবুও বলছি যে আমরা একটু এর বাইরে গিয়ে ভাবার চেষ্টা করি। এর ভাবনার প্রচুর জায়গা রয়েছে, এবং অনুবাদ ভাবনা সাথে প্র্যাকটিক্যাল অনুবাদকে মিলিয়ে দেখলে সেটা একটা উপায় ঠিকই, সেটা ছাড়াও আছে। যেমন আমরা জানি যে বিভিন্ন ট্রান্সলেশন থিওরিস্ট, যারা মানে ফেমিনিস্ট ট্রান্সলেশন থিওরিস্ট, কানাডায় প্রচুর কাজ হচ্ছে, তারা তো এই ফেথফুলনেস এর জিনিসটাকেই একটা ভয়ানক প্যাট্রিয়ার্কাল নির্মাণ বলে মনে করে, যে এই যে টেক্সটের প্রতি আমাকে ফেথফুল হতে হবে, টেক্সটের প্রতি আমার একটা ফেথফুলনেস আছে, একটা লুজ translators actually use the word loose translation, which can be so ideologically problematic from a gender point of view. সুতরাং এই জায়গাগুলো ঢুকে আর লাভ নেই। হ্যাঁ, আমি মানে যেরকম বুঝলাম বললাম, তুমি কিছু বোঝা গেল কি? হ্যাঁ, সেই আর কি। সৌনক বলো, আর কেউ কিছু জিজ্ঞেস করবে? আমাদের অরিত্তম, আমাদের হাতে বেশি সময় নেই। ইউটিউবে প্রজ্ঞজ্যোতি দত্ত,
যা কেটে গেল তো। না ঠিক আছে, হ্যাঁ বলছি ইউটিউবে প্রজ্ঞজ্যোতি দত্ত, আমাদের হাতে বেশি সময় নেই যেহেতু আমরা আর একজনেরই মাত্র প্রশ্ন নিতে পারবো। শোনা যাচ্ছে আমার কথা? পাচ্ছি, বলো। হ্যাঁ, ইউটিউবে আমাদের যেখানে লাইভ চ্যাট বক্স আছে সেখানে প্রজ্ঞজ্যোতি দত্ত দুটো প্রশ্ন তোমায় করেছে। একটা হচ্ছে, ক্যান সিনিওস্ফিয়ার be regarded as a site which spawns both culture and cultural space? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, why does Frederick Jameson interpret Hotel Bonaventure as an architectural allegory of new hyperspace? এই সম্পর্কে তোমার মতামত যদি থাকে সেটা প্রজ্ঞজ্যোতি জানতে চেয়েছে। না, আমি প্রথমটা শুনি, সেমিওস্ফিয়ার বি কনসিডার্ড এজ কালচার অ্যান্ড কি দ্বিতীয় শব্দটা? হ্যাঁ, can Sinosphere be regarded as a site which spawns both culture and cultural space? এটা মানে তাহলে আমাকে যেটা দেখতে হয়, if I have to respond to this question, that the cultural space is something that contains cultural text. মানে I would look at, আমি খুব সহজে যদি এটার উত্তর দিই আর কি এক কথায়, যে culture for me is the aggregate of the cultural texts and the space it inhabits. I think that is how semiosphere should be looked at. Okay? Culture is not the space, culture is not different from the cultural space that it inhabits, but culture is the aggregate, is the semiotic aggregate of the cultural text as well as the space. So semiosphere এর একটা বড় ইয়ে হচ্ছে, good that you have raised this point, thank you. আমি এটা বলতে চাই যে এটা ইয়েও বলে, এটা লটম্যানও বারবার বলছে যে সেমিওস্ফিয়ার এর একটা বড় ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে কোনো কালচারের সেমিওস্ফিয়ারে, লাইক এনি আদার স্ফিয়ার, যেটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করে। আজকে যদি আপনি একটা বই লেখেন, আপনার বইটা কিন্তু সেমিওস্ফিয়ারটাকে খানিকটা পাল্টে দেবে। ইট উইল বি এ নিউ কালচারাল টেক্সট, but it will also redefine the cultural space, because the moment your book, your text is introduced in that space, new relationship with other texts will be generated, and thereby morphing, changing, extending the semiosphere somewhat. So semiosphere, more than the culture or cultural text, I think it is the aggregate of the cultural text and the cultural space which keep influencing each other. Regarding, yes, see, now architectural semiotics is a completely different discipline altogether. Okay, and but I think that আমি যেটা বলেছি আর কি, আমি যতখানি বলেছি তার থেকে যদি কোনো টেক অ্যাওয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনি যে বিশেষ ইনস্ট্যান্সটার কথা তুলছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই এইটা কাজে লাগে যে কোনো আর্কিটেকচারে দুটো অংশ থাকে। একটা তার ফাংশনাল অংশ, যেটা তার প্রাইমারি মডেলিং, আর একটা হচ্ছে তার সেকেন্ডারি অংশ, যেটা হচ্ছে তার রেটোরিক্যাল মডেলিং। অ্যান্ড দ্য রেটোরিক্যাল মডেলিং uses the primary modeling of the as a premise, মানে ফার্স্ট লেভেল অফ মডেলিংটা না হলে সেকেন্ড লেভেল অফ মডেলিংটা পৌঁছানো সম্ভব হয় না। বৃহত্তর সেমিওস্ফিয়ারে আমরা অনেক সময় বলি যে কোনো একটা সময়ের প্রতিনিধি একটা বিশেষ ধরনের আর্কিটেকচার, একটা বিশেষ ধরনের এডিফাইস, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা খাটে, সেই ক্ষেত্রেও সেটা খুব আলাদা নয়। লটম্যান যেমন দেখাচ্ছে যে কোনো কোনো সময় আসে ইতিহাসে যখন মানুষ ইন্ট্রোস্পেক্টিভ হয়ে যায় এবং তার ভাষা খুব রেটোরিক্যাল হয়ে যায়, এবং এই রেটোরিক্যাল যুগের মানুষ বহির্মুখী হয় এবং সে মনে করে যে অ্যাকচুয়ালি রেটোরিক কমিয়ে আনার ভেতরেই আত্মচেতনা জাগ্রত হয়। তখন তার বিল্ডিং গুলো একইভাবে, তার ভিতর রেটোরিক্যাল এলিমেন্ট কমে আসে, তার ভিতর অটো কমিউনিকেশন কমে আসে, এবং তার ভিতর প্রেডিকেটিভ কমিউনিকেশনের ভাগটা বেড়ে যেতে পারে। এটা খুব জেনারেলাইজড ভাবে সেমিওস্ফিয়ারের ক্ষেত্রে আমরা দেখি। এবার এটা নানা রকম অ্যাপ্লিকেশন আর্কিটেকচারে বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, সেটা আপনি করে দেখুন, নিশ্চয়ই কাজ হবে।
এটুকুই। আর I think that does that kind of make sense, that you satisfy the answer somewhat? I guess it does. That is the semiosphere way of looking at architectural semiotics. But that is only one way of looking at architecture as semiotic. There are different ways. But since I wanted to stick to Lotman, his theory on the semiosphere question, that is how architecture is brought about. Understanding ধন্যবাদ অরিত্তম। আমি প্রশ্নটা অত্যন্ত যথাযথভাবে প্রশ্নগুলোর রেসপন্ড করা হয়েছে। রেসপন্ডিং উইথ রেসপন্সিবিলিটি, ভাদুরীদা যে রেসপন্সিবিলিটির কথা টুয়ার্ডস দি আদার তার কিনোট অ্যাড্রেসে বলেছিলেন, এবং আমরা এখন আমাদের হাতে আর কোনো সময় নেই অন্য কোনো প্রশ্ন নেওয়ার জন্য, সেই জন্য বক্তা এবং শ্রোতৃমণ্ডলী উভয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা এখন মোটামুটি ভাবে কাবুলে রাইট টাইম চলছি, কিন্তু আমাদের ভারতীয় সময় অনুযায়ী আমরা ভারতীয় রেলের মতোই লেট চলছি। তো আমাদের এখানেই প্রথম পর্যায়ের ভাদুরীদা কিছু বলবেন? না 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 না, আমি এতক্ষণ আমি মুগ্ধ হয়ে শুনছিলাম, এখন শেষ হতে চলেছে তাই ভাবলাম আমার মুখটাও একটু দেখায়। না, অসংখ্য ধন্যবাদ, আমার খুবই ভালো লাগলো গোটা সেশনে থাকতে পেরে। বেশ, আমি জাস্ট মুখটা চালু করেছি, আমার বক্তব্য কিচ্ছু নেই। মানে তোমার মুগ্ধ মানে ধোয়া মুখ, মানে মুখ ধোয়া মুগ্ধ মুখ আমাদের প্রদর্শন করলে দ্য ফেস অফ দ্য আদার। তো খুবই আনন্দের ব্যাপার। আমাদের সেশন এখানেই শুরু হোক। সকলে মনে হয় এনজয় করেছেন, আমি তো খুবই এনজয় করেছি। আর আমাদের এখন স্নাতকোত্তর স্তরের আলোচনা থেকে স্নাতক মানে স্নান টান করতে হবে ইত্যাদি, আর মধ্যাহ্ন ভোজন মানে অপরাহ্ন ভোজনটা করে নিয়ে আমাদের আবার সান্ধ্য আসরে বসতে হবে। সান্ধ্য আসরে সকলকে সুস্বাগতম রইল, এবং যারা আমাদেরকে টেকনিক্যাল সহযোগিতা করেছেন, যারা আমাদের আশীর্বাদ করেছেন, বিশ্ববিদ্যালয়ের আধিকারিক যারা বক্তব্য রেখেছেন, অন্যান্য বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ের যে অধ্যাপক মণ্ডলী, অন্যান্য বিভিন্ন জায়গার যে শিক্ষাব্রতীগণ আমাদেরকে সাথ দিয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। এখানের আসর, এখানের সিম্পোজিয়াম, ভাদুরীদার ভাষায় এখানের সম্যক গোষ্ঠী সংগোষ্ঠী এখানেই সমাপ্ত হচ্ছে। থ্যাংক ইউ।